সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। এখানে যারা আজকে এই আলাপটা শুনতে এসেছেন ফিলিস্তিন নিয়ে, প্রথমে আমি আমার বক্তৃতাটায় ফিলিস্তিনের আমরা আগে আদবটা ঠিক করি আমার দিক থেকে, যে আমি কিভাবে কথাটা বলবো। সেটা হচ্ছে যে আমি ফিলিস্তিনের ইতিহাসের খুঁটিনাটি এখানে আজকে আপনাদের সামনে বলবো না। এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু একটা বই লেখা হয়েছে, আপনারা এটা ওখানে পড়তে পারবেন। এমন না যেটা আমার কোনো বিজ্ঞাপনী কৌশল, যে আমার বাজারি কৌশল, ওরকম না, ওই জায়গা থেকে না। এটা আমি 23 অক্টোবর থেকে আমাদের দেশে গণ অভ্যুত্থান হওয়ার আগ পর্যন্ত এত কথা বলছি এটা নিয়ে, যারা জানেন তারা জানেন, এবং প্রত্যেকটা কথা ইউটিউবে আছে। এত কথা বলছি, লোকজন বিরক্ত হয়ে যেত আমার সাথে কথা বলতে অ্যাট সাম পয়েন্ট, যে তখন আমি এটার মধ্যে এমন একটা ঘোরের মধ্যে ছিলাম এই ফিলিস্তিন নিয়ে। সেটা কেন ছিলাম সেটা আমি বলবো। সেটা আমি মূলত আজকের আলোচনায় আমার জার্নিটা বলবো 23 অক্টোবর থেকে এই আজকে আমরা 25 সালের, এটা হলো ফেব্রুয়ারি মাস, এই যে সময়কাল প্রায় 1.5 বছর, এই সময়কাল আমার এই বইটার সাথে আমার স্টোরিটা বলবো। তার মধ্যে দিয়ে বাংলাদেশ আসলে হাজির হবে অনেক প্রবলভাবে। ফিলিস্তিনের দিকে আমি একটু কম মনোযোগ দেব, সেটা আমার বক্তৃতা আপনারা আসলে বুঝতে পারবেন যে কেন আমি এই স্টাইলে বক্তৃতা দিচ্ছি। একটা তো কারণ হচ্ছে যে বইটা আছে, ফলে আপনারা ওখানে পড়তেই পারবেন। আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে আমার একটা ফাঁকিবাজি আছে, সেই ফাঁকিবাজিটা বলি। ফাঁকিবাজিটা হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে 23 অক্টোবরের সালে, 23 অক্টোবর থেকে তো এই পর্বের ঘটনা, যে হামাসের ওই হামলা, কোট আনকোট হামলা, এটাকে কিন্তু সারা পৃথিবীতে, এটা খুব সিগনিফিকেন্ট একটা ঘটনা। সারা পৃথিবীতে যত প্রোগ্রেসিভ, যত ইন্টেলেকচুয়াল এবং গবেষক আছে, হামাস কিন্তু বাই দ্য ওয়ে একটা ইসলামিক, কোট আনকোট ইসলামিক দল, একটি ইসলামপন্থী দল। কিন্তু সারা পৃথিবীতে প্রোগ্রেসিভ বা একটু লেফট ঘরানার যে বুদ্ধিজীবীরা আছেন, খুব ডার্ক সাইটের বুদ্ধিজীবী, যারা একাডেমিক বিশ্ববিখ্যাত, তারা কেউ এটার জন্য হামাসকে নিন্দা জানায় না, একজনও না। প্রত্যেকেই বলছে যে এটার ফ্রেমিংটা কি ছিল। এটা খুব ইম্পর্টেন্ট। ফ্রেমিংটা ছিল যে, ধরেন এটা বলা হয়েছে প্রিজন ব্রেক, এবং কারণ কি? কারণ হচ্ছে গাজা যে জায়গাটা, এই গাজা, আচ্ছা আরেকটা জিনিস বলি, আমার মনের মধ্যে ফিলিস্তিনের গাজা, ওয়েস্ট ব্যাংকের গলিগলি আছে, বুঝছেন, জায়গাগুলোর নাম। এটা আমাকে এত হিপনোটাইজ করে, আমি তো জীবন ওখানে যাইনি এবং যেতে পারবো কিনা জানি না। কিন্তু এই যে জায়গার নামগুলো পড়তে পড়তে, জেনিন, তারপর হেব্রন, ওয়েস্ট ব্যাংক, তারপর গাজা, এই জায়গাগুলোর নাম একেবারে আমাকে করে আর কি, খুব নস্টালজিক করে, এবং আমার মনে হয় যে আমি ওই অলিতে গলিতে ঘুরতেছি, এরকম জায়গাটা আমি খুব ভালো চিনি, এরকম আমার মনে হয় আর কি। সো ওই গাজা এবং ওয়েস্ট ব্যাংক হচ্ছে আপনার দুটো জায়গা। এই যে এখন আপনারা যে দ্বিরাষ্ট্রের কথা শোনেন, 2 রাষ্ট্র হবে, একটা ইসরায়েল রাষ্ট্র, একটা প্যালেস্টাইন রাষ্ট্র, এবং প্যালেস্টাইনের যে একটা ন্যায্য রাষ্ট্র হওয়ার কথা, সেটা ইসরায়েল দিচ্ছে না। এই তো পৃথিবীব্যাপী বয়ান, প্রথম আলো থেকে শুরু করে পত্রিকার, প্রথম আলো আলাদা করে কোনো দোষ দিচ্ছি না, বাংলাদেশে তো এখন প্রথম আলো হচ্ছে খুব ইজি টার্গেট, আমি ওই জায়গা থেকে বলতেছি না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনার এটাই হচ্ছে আর কি, বক্তব্যের স্ট্যান্ডার্ড, যে একটা ইসরায়েল রাষ্ট্র আছে, আরেকটা ফিলিস্তিন রাষ্ট্র হওয়ার কথা, যেটা ইসরায়েল খারাপ, সে কারণে ইসরায়েল দিচ্ছে না। ঠিক আছে? আমার যে বইয়ের যে নাম, ফিলিস্তিন 21 শতকের উপনিবেশ, এই নামটা যেটা ভাই বলতেছিলেন, এই নামের পেছনে আসলে এই ডমিনেন্ট বা এই প্রতাপশালী যে বয়ানটা আছে, এই বয়ানটাকে চ্যালেঞ্জ করার একটা উদ্দেশ্য ছিল নামের মধ্যে। কারণ পুরো আলোচনাটা হচ্ছে 2 রাষ্ট্র কেন্দ্রিক, এবং ইসরায়েল হচ্ছে একটা জায়গা, ফিলিস্তিন হচ্ছে আরেকটা জায়গা, ফিলিস্তিনের স্বাধীনতাটা দিচ্ছে না ইসরায়েল, এইটা হচ্ছে বয়ান। কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে ফিলিস্তিন, এটা হচ্ছে মূল নাম, এরপর হচ্ছে 21 শতকের উপনিবেশ। একটু বড় হয়ে গেছে, কিন্তু আমি এটা ইচ্ছা করে রাখছি যে 21 শতকের উপনিবেশ কথাটা ধরার জন্য। এটা দিয়ে আমি বোঝাতে চাইছি যে এখানে একটা কলোনিয়ালিজম চলছে, প্রথম কথা, 1 নম্বর কথা, যে এখানে একটা উপনিবেশ চলছে, এটা আমাকে প্রথমে ধরতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই উপনিবেশটা চলছে 21 শতকে, আমাদের সময়ে, যেখানে কিনা ধারণাটা হচ্ছে যে উপনিবেশ এক সময়ের বাস্তবতা ছিল, এটা এখন ইতিহাসের অংশ। এখন পৃথিবী একটা পোস্ট কলোনিয়াল বা উত্তর ঔপনিবেশিক সময় আমরা আছি, কিন্তু কিছু কিছু কলোনিয়াল আলামত রয়ে গেছে। বুঝতে পারছেন? ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বোঝাই। আমি একটু দাঁড়ায় বলি, কারণ আমি সবাইকে দেখতে পাচ্ছি না। পোস্ট কলোনিয়াল শব্দটার অর্থটা কি? 2টা অর্থে ব্যবহার করা হয় পোস্ট কলোনিয়াল। একটা হচ্ছে আপনার যে এটা দিয়ে বোঝায়, একদম শাব্দিক যে অর্থটা, পোস্ট
কলোনিয়ালিজমের পরের সময়, সময় অর্থে বোঝানো হয় এটা, উত্তর উপনিবেশ, উপনিবেশের পরের সময়, যেটা মানে বোঝাতে বলতে চায় যে উপনিবেশ এক সময় ছিল, এখন নাই, এখন আমরা উত্তর উপনিবেশিক একটা সময়। আরেকটা অর্থে বোঝানো হয়, সেটা একাডেমিক দুনিয়ায় পোস্ট কলোনিয়ালিজম হচ্ছে একটা চিন্তাগত একটা অবস্থান। মার্কসিজম যেমন একটা চিন্তাগত অবস্থান, অ্যানার্কিজম একটা চিন্তাগত অবস্থান, এরকম পোস্ট কলোনিয়ালিজম আরেকটা চিন্তাগত অবস্থান, যেটা আসলে কলোনিয়াল মাইন্ডসেট বা কলোনিয়াল চিন্তা প্রক্রিয়াকে ছাপিয়ে যেতে চায়। বুঝতে পারছেন? মানে ওটা হচ্ছে ওই অর্থে পোস্ট কলোনিয়ালিজমটা হচ্ছে মূলত কলোনিয়াল যে চিন্তা চেতনা এটাকে চ্যালেঞ্জ করে, ক্রিটিক করে। এটা হলো পোস্ট হাইফেন ছাড়া কলোনিয়ালিজম। দুইভাবে পোস্ট কলোনিয়ালিজমটা লেখে। এটা হচ্ছে একটা একাডেমিক অবস্থান। আর আরেকটা যেটা পোস্ট হাইফেন কলোনিয়ালিজম, এটা হচ্ছে একটা সময়, যে সময় আসলে সাক্ষাৎ উপনিবেশ নাই, কিন্তু উপনিবেশের নানা কালচার, নানা আইন কানুন রয়ে গেছে। যেমন আমরা একটা পোস্ট কলোনিয়াল স্টেট এবং সমাজ, এটা বলা হয় কেন? কারণ আমরা একসময় উপনিবেশের মধ্যে ছিলাম, ব্রিটিশ উপনিবেশ, তারপর পাকিস্তানি উপনিবেশ, এরপর আমরা স্বাধীন রাষ্ট্র হয়েছি ঠিকই, কিন্তু আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আইনের মধ্যে, কালচারের মধ্যে কলোনিয়ালিজমের প্রভাব রয়ে গেছে। এই দুটো অর্থে বোঝায়। তো সেই অর্থে এখন তো একটা পোস্ট কলোনিয়াল দুনিয়া, ঠিক আছে? সারা পৃথিবীতে কোথাও তো আর ব্রিটেনের বাহিনী নাই বা ইয়ে নাই, কিন্তু আমি ওইটাকে চ্যালেঞ্জ করছি, এই ধারণাটাকে, যে নো, 21 শতকে একটা উপনিবেশ আছে যেটা আমরা খেয়াল করতেছি না। এটা হচ্ছে এই প্যালেস্টাইন। প্যালেস্টাইন একটা উপনিবেশ কেন? কারণ আপনি যদি প্যালেস্টাইন নিয়ে বইপত্র পড়েন, দুনিয়ার যে বিখ্যাত বইগুলো, সেখানে এটাকে বলা হচ্ছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট কার সাথে কার? কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে হলো দ্বন্দ্ব। তো এটাকে দ্বন্দ্ব আকারে দেখা হচ্ছে এবং বলা হচ্ছে যে দুইটা কম্পিটিং বা প্রতিযোগিতা, পরস্পর প্রতিযোগী দুইটা ন্যাশনালিজম আছে, একটা ইসরায়েলি ন্যাশনালিজম আর একটা প্যালেস্টিনিয়ান ন্যাশনালিজম। এই দুইটার মধ্যে একটা কনফ্লিক্ট আছে। এটাই হচ্ছে লিবারেল দৃষ্টিভঙ্গি, মানে লিবারেল যে চিন্তা কাঠামো, তারা এইভাবে এটাকে দেখে থাকে। ওইখান থেকে আপনি যদি আমার বইটা দেখেন কখনো, তখন দেখবেন যে ওই যে দ্বন্দ্ব আকারে এটাকে দেখা, ওই দ্বন্দ্বের আকারে দেখার কারণে দুই রাষ্ট্র হিসেবে সমাধানটা দুই রাষ্ট্র। আপনি কিভাবে প্রবলেমটাকে আর্টিকুলেট করেন, সেটাই কিন্তু আপনাকে কি সমাধানে আপনি যাবেন সেটা ঠিক করে দেয়। সুতরাং আপনি যখন এটাকে দ্বন্দ্ব আকারে দেখেন, কোট আনকোট দ্বন্দ্ব আকারে দেখেন, তখন এটাকে দুই রাষ্ট্র ছাড়া অন্য কোনো গতি থাকে না। এখন এই দুই রাষ্ট্র ব্যাপারটা আমি এখানে বলার চেষ্টা করছি, যে ধরেন আসলে তো 48 সালের আগে কোনো ইসরায়েল বলতে কিছু ছিল না। দেয়ার ওয়াজ নো ইসরায়েল বলতে কিছু ছিল না। তাহলে এইটাকে এখানে আরেকটু বড় হয়ে যাবে দেখে আমি আর কথাটা আনি নাই। আসলে এটা উপনিবেশের মধ্যেও একটা বিশেষ ধরনের উপনিবেশ। মানে সেটা যদি আমি কথাটা যদি এখানে ঢুকাতে যাইতাম, বইয়ের নামটা, ওই ছন্দটা নষ্ট হতো। সেটা হচ্ছে কি, ইংরেজিতে বলা হয় সেটলার কলোনিয়ালিজম। সেটেলার কলোনিয়ালিজম মানে বাংলায় হচ্ছে, আমরা বলি এটাকে বসতি স্থাপনকারী উপনিবেশ। মানে ধরেন আমাদের এখানে একটা উপনিবেশ হয়েছে, সেটা ব্রিটিশরা এখানে এসে করছে, তাই না? কি করছে তারা? তারা প্রথমত প্রশাসন, রাজনৈতিক ক্ষমতাটা তাদের হাতে ছিল, আর তারা এখান থেকেই পুলিশ নিচ্ছে। আমাদের লোকেরাই কিন্তু পুলিশ ছিল ব্রিটিশ উপনিবেশিকদের। আর সেটলার কলোনিয়ালিজম কিন্তু ব্রিটেন থেকে হাজার হাজার লাখ লাখ লোক এসে এখানে এসে বসতি স্থাপন করে না, তাই না? কিন্তু এখানে যে উপনিবেশটা, এটা কিন্তু এই যে ইহুদিরা যে আসছে, ইহুদিরা যে, আমরা ইসরায়েলের যে নাগরিক যারা ইহুদি আছে, তারা তো এই ফিলিস্তিনের লোক না, তারা আসছে আরেকটা জায়গা থেকে, ইউরোপ থেকে, বিশেষত ইউরোপ থেকে। এটা কিন্তু তারাও অস্বীকার করে না, মানে ইউরোপিয়ান ইহুদিরাও অস্বীকার করে না যে আমরা আসলে আরেক জায়গা থেকে আসছি। ওরা যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে, মানে ন্যায্যতা উপস্থাপন করার চেষ্টা করে, যে আমি এখানে আসছি কারণ আমাকে আসতে হতো, আমাকে এই কারণে আসতে হয়েছে, এটা আমার 2000 বছর আগে আমাকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে। এটাও কিন্তু একটা মিথ, যে 2000 বছর আগে থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে, ঠিক আছে? আসলে ওই যে গল্পটা, 2000 বছর আগের যে গল্পটা, যে ইহুদিদেরকে এখানে বিতাড়িত করা হয়েছে, এখানেই সকল ইহুদিরা ছিল, তারপর তারা বিতাড়িত করার পর সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ আর কি, যে মিথটা মানে প্রচুর চ্যালেঞ্জের শিকার। আসলে আজকে যারা ফিলিস্তিনি, যারা আজকে নির্যাতনের শিকার, তারাই কিন্তু ওই ইহুদি 2000 বছর আগের। আর যারা এখান থেকে আসছে, মানে যারা এখানে এসে দাবি করতেছে আমরা সেই 2000 বছর আগের লোক, তারা আসলে ইউরোপিয়ান লোক, সাদা, হোয়াইট। এই কারণে এটা সেটলার কলোনিয়ালিজম। কারণ হচ্ছে আপনার ইউরোপ থেকে জাহাজে করে হাজার হাজার লাখ লাখ লোককে এখানে নিয়ে আসা হয়েছে, ইহুদিদেরকে নিয়ে এসে স্থানীয় জনগোষ্ঠীকে উচ্ছেদ করে। আমাদের এখানে কিন্তু কলোনিয়ালিজম আমাদেরকে প্রচুর অত্যাচার করছে, নির্যাতন করছে, মেরে ফেলছে, গুম করছে, মানে অত্যাচার করে গুলি করে মারছে। কিন্তু এখানকার স্থানীয় অধিবাসীদেরকে আরেক জায়গা থেকে এসে নির্মূল করে তারপর আরেকটা জনগোষ্ঠী বসে যাওয়া, সেটা এখানে ঘটে না। এটা ঘটছে আর কোথায় কোথায়? অস্ট্রেলিয়ায়, এটা ঘটছে নিউজিল্যান্ডে, এটা ঘটছে কানাডায়, এটা ঘটছে দক্ষিণ আফ্রিকায়,
দক্ষিণ আফ্রিকা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কেস। দক্ষিণ আফ্রিকা আমার ছোটবেলায়, আমি জানি যেটা আফ্রিকা, কারণ আমি ক্রিকেট খেলা যেহেতু প্রচুর ক্রিকেট খেলতাম, আমি জানি যেটা একটা আফ্রিকার দল, দে শুড বি ব্ল্যাক, কিন্তু এখানে কেন সাদারা আছে আমি এটা বুঝতে পারতাম না। সো এই যে এরাও কিন্তু স্যাটলার কলোনিয়ালরা আসছিল এখানে, এবং সমাধানটা কি করছে দেখেন। এখন ধরেন আজকের কেন আমি এটা বলতেছি, এই যে ইসরায়েলের যারা একসময় আসছিল তাদের তো এখানে প্রজন্ম বৃদ্ধি ঘটছে। সো এরা ইউরোপিয়ান বংশোদ্ভূত, কিন্তু এই মাটিতে জন্ম। যারা আসছে একসময় তাদের কথা বলছি না, যারা এখানে এসে জন্ম নিচ্ছে এই ফিলিস্তিনের মাটিতে, কিন্তু বাবা মার সূত্রে বা জিনের দিক থেকে তারা হচ্ছে ইউরোপিয়ান, কিন্তু এই মাটিতে জন্ম, তাদের নিয়ে আপনি কি করবেন যখন আপনি সমাধানের কথা ভাববেন? এটা একটা প্রশ্ন না? এটার সমাধান কিন্তু দক্ষিণ আফ্রিকা। কেন? কারণ ওই যে এরা কলোনিয়াল এখানে এসে বসতি স্থাপন করছে, করার পরে যখন একটা পর্যায়ে, এবং এটা একটা ছিল অ্যাপার্থেড বলা হয়, বর্ণবাদ, হ্যাঁ, মানে বর্ণবাদেরও একটা ভয়ঙ্কর বর্ণবাদ, মানে অ্যাপার্থেড মানে হচ্ছে এই স্পেসের মধ্যেই। অ্যাপার্থেডটা বোঝা দরকার আমাদের, এটা সাধারণ রেসিজমের সাথে একটা পার্থক্য আছে। এইটা একটা, এবং এই যে ফিলিস্তিনের এই বইটার ক্ষেত্রে আপনারা একটা হলো ফিলিস্তিনি ইতিহাস পড়বেন যখন এই বইটা পড়বেন, পাশাপাশি যে অ্যাপার্থেড শব্দটা, এই যে কলোনিয়ালিজম, সেটেলার কলোনিয়ালিজম, এগুলো সম্পর্কে একটা আমাদের থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা ধারণাটা হয়ে যাবে। তো অ্যাপার্থেডটা হচ্ছে এই এই যে একটা স্পেস, অখণ্ড স্পেস, এখানে আমরা সবাই আছি। এখন ওই লোকটাকে কি আমি বলতে পারবো যে আপনি এখানে যেতে পারবেন না? বলতে পারবো না। এখানে আমরা উই আর ফ্রি টু মুভ। কিন্তু যদি আমি একটা জায়গাকে নির্দিষ্ট করে ঘেরাও করে দিই যে তুমি আর এর বাইরে যেতে পারবে না, যেটাকে বলা হয় ঘেটো, এই ঘেটোর মধ্যে রেখে দিলাম, এর বাইরে সে যেতে পারবে না, ঠিক আছে? সুতরাং সে এই স্পেসের মধ্যেই আছে, কিন্তু তার আবার মুভমেন্টটা আমি সীমিত করে দিছি, যে তুমি যেহেতু ব্ল্যাক আর তুমি যেহেতু ফিলিস্তিনি, তুমি এই জায়গার মধ্যে এভাবে থাকবা, তুমি ইয়েতে যেতে পারবা না, মানে কি বলে, এই পুরো জায়গাটায় মুভ করতে পারবা না। এইটা হলো অ্যাপার্থেড। এই অ্যাপার্থেডটাই এখানে ফিলিস্তিনে, গাজা, পুরো গাজাটাকে যে আলাদা করে দিছে, এটা কিন্তু একটা অ্যাপার্থেড চর্চা। ভারত কিন্তু আমাদের সাথে এই অ্যাপার্থেডটা করতে চায় পুরো বাংলাদেশটাকে, ঠিক আছে? আপনারা যারা আমার কথাবার্তা কিছু দূর ফলো করছেন, আমি বারবার এই তুলনাটা করছি যে ইন্ডিয়া হচ্ছে দক্ষিণ এশিয়ার ইসরায়েল, ঠিক আছে? সেটা আমি শেষের দিকে যাবো, এখন আমি ঢুকতে চাই না, তাহলে ইয়েটা হবে। তো এই যে এরা আসলো, তো আসার হিস্ট্রিটা কি? আসার পেছনে জায়নবাদ একটা মতাদর্শের কথা আমরা জানি, অনেকেই জানি, জায়নিজম বলা হয়, ঠিক আছে? এই জায়নিজমটা আমাদের বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এই জায়নিজম কিন্তু শুধু, এটার ভুক্তভোগী কিন্তু শুধু ফিলিস্তিনিরা না, এরা ভুক্তভোগী আপনি, আমি, আমরা সবাই, পুরো পৃথিবী। কারণ জায়নিজম এটার সাথে ইভাঞ্জেলিক্যাল যে ক্রিশ্চিয়ানিজম, হ্যাঁ, মানে এই যে যারা আজকে আমেরিকায় যারা মূল পাওয়ারে আর কি, এই জায়নিজম, ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানিজম, আর হচ্ছে এখানকার লোকাল হিসেবে হিন্দুত্ববাদ, যার কিনা একটা গ্লোবাল অ্যাসপিরেশন আছে, মানে সে গ্লোবাল হতে চায়, কিন্তু এখনও সে লার্জলি লোকাল, এই অঞ্চলেই তার আনাগোনা। এই শক্তিগুলো কিন্তু কানেক্টেড পরস্পরের সাথে, ঠিক আছে? ভয়ঙ্করভাবে কানেক্টেড, আমরা যতটুকু বুঝতে পারি তার চেয়ে বেশি কানেক্টেড। এবং এরাই গ্লোবাল ক্যাপিটালিজম থেকে শুরু করে পুরো পৃথিবীটা এরাই চালায়, ঠিক আছে? এই কারণে ফিলিস্তিন, আপনি তো ভাই সুদানের ইতিহাস নিয়ে এত আগ্রহী হবেন না, আমিও আগ্রহী হব না। সুদানে তো একটা দেশ দুই ভাগ হয়ে গেছে, সুদান দেশটা দুই ভাগ হয়ে গেছে, গৃহযুদ্ধ চলতেছে ওখানে। সিরিয়াও আমাদেরকে সবসময় অত টানে না, ফিলিস্তিন কেন টানে? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই জায়নিজম। মানে অনেকে এটা উত্তর দেয় যেহেতু ওরা মুসলমান, এটা এখন বসনিয়াতেও তো মুসলমান আছে, তাদের গল্প কিন্তু আপনাকে এত টানে না। এটার গল্পটা হচ্ছে টানে, তার কারণ হচ্ছে এটার পেছনে যে শক্তিটা এটাকে আজকে এই অবস্থা রাখছে, এই শক্তির দ্বারা আপনার জীবনেও আপনি নানাভাবে অ্যাফেক্টেড, সবসময় বোঝা যায় না। এই যে সার্ভেইলেন্সের যে প্রযুক্তিগুলো, এগুলো সব কিন্তু এখান থেকে আসে। সো মানুষ ওই ইতিহাস নিয়ে আগ্রহী হয় যে ইতিহাসের সাথে তার একটা মানে প্রতিদিনকার জীবনের একটা সংযোগ আছে। ফিলিস্তিন আমাদের কাছে সেইভাবে কানেক্টেড, একইভাবে কাশ্মীরও একই কারণে আমাদের সাথে, আমরা কিন্তু কাশ্মীরের সাথে, কাশ্মীরের নির্যাতনের সাথে কানেক্টেড। কারণ এইভাবে কাশ্মীর বা ফিলিস্তিনের মতো পরিস্থিতি কম বেশি অন্যান্য অনেক জায়গায় আছে, সেগুলো কিন্তু আমরা অত, ধরা যাক ইন্ডিয়া মণিপুরে যা করে সেটা আমাদের কতটা মুভ করে না যতটা কাশ্মীর করে। যাই হোক, তো এই ইহুদিরা যেখানে আসলো, আসার পেছনের গল্পটা কি সেটা আমি যতটুকু পারা যায় সংক্ষেপে বলবো। এইটার আসলে ইউরোপের একটা তৈরি করা সমস্যা। অনেকে বলে যে এটা 1000 বছরের, 2000 বছরের, এবং অনেকে এটা দেখাতে চায় যে জেরুজালেমটাকে নিয়ে দখলের যে কামড়াকামড়ি, সবচেয়ে রং ফ্রেমিং হচ্ছে এটাকে তিনটা সেমেটিক ধর্মের, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্মের একটা সংঘাত হিসেবে দেখাটা সবচেয়ে রং ফ্রেমিং। আপনি আসল সমস্যা ধরতেই পারবেন না এইভাবে যদি আগান। অনেকেই এইভাবে দেখাতে চায়। আমি বাংলাদেশে অনেকের লেখাপত্র পড়ছি, যেহেতু গত 1-1.5 বছর ধরে আমি এটার মধ্যে ছিলাম, মানে কন্টিনিউয়াসের মধ্যে ছিলাম, এই বিষয়ে কে কী লিখছে আমি মোটামুটি সবই পড়ছি বাংলাদেশের। সো এবং যে সমস্ত ম্যাগাজিন ট্যাগাজিন বের হয়েছে সবই আমি দেখছি, এবং বাংলাদেশে থেকে যে কোনো বাংলায় প্রকাশিত ফিলিস্তিন বই আমার কাছে আছে।
মানে আমার ইন্টারেস্টের কারণে আমি এগুলো রাখছি। আমি দেখছি যে লার্জলি রং ফ্রেমিং করে এই যে সেমেটিক, তিনটা সেমেটিক ধর্মের ঝগড়া হিসেবে যখন আপনি এটা দেখান, আসল সমস্যা আপনি যেতেই পারবেন না। এটা মূলত ইউরোপের একটা সমস্যা, মানে ইউরোপের নিজের একটা সমস্যা। আধুনিক রাষ্ট্রের সাথে এটার কানেকশন আছে, জাতিবাদের কানেকশন আছে, যেগুলো আবার আমাদের সাথে এত বেশি কানেক্টেড যে এই কারণে এই হিস্ট্রিটা আমাদের এত লাগে। ঠিক আছে, তো ইউরোপের সমস্যাটা কি? কারণ ইউরোপ সারা পৃথিবীতে কলোনিয়ালিজম করছে, তাই না? সারা পৃথিবীতে সে, এখন অনেকে কুতর্ক করে, বলে যে ইউরোপকে যে আপনারা কলোনিয়াল শক্তি বলেন, তো মুঘলদের বলেন না কেন, বা সুলতানদের বলেন না কেন? ওরাও তো এসে তরবারির জোরে এসে এখানে দখল করছে বা এখানে এসে বিজয় করছে। আসলে তরবারি তত্ত্বটাই তো ভুল, এটা আজকালকার গবেষণায় দেখা গেছে। কিন্তু দ্বিতীয়ত হচ্ছে, যদি ধরেও নেই যে মুঘলরা বা তার আগে সুলতানরা, মুসলমানরা এখানে এসেছিল এবং এই জায়গাটাকে জয় করছে, সেটাকে কলোনিয়ালিজম বলা যাবে না। দ্যাট ইজ নট কলোনিয়ালিজম। কিন্তু কলোনিয়ালিজম হচ্ছে একটা ইউরোপিয়ান ব্যাপার। কেন? এটা কি আমরা মুসলিম ব্যাকগ্রাউন্ডের এই জন্য আমরা কোনো বায়াস করতেছি? না, করছি না। কেন? আপনি দেখবেন যে বাবর এরা যখন চলে আসছে, এদের কিন্তু আর কোনো সেন্টার নাই। এরা এখানে এসে এরপর এখানকারই মানুষদের সাথে মিশছে, এখানকারই নারীদেরকে বিয়ে করছে, এবং তাদের যে সন্তান হয়েছে তারা এখানকারই লোক। ফলে ওই যে বহিরাগত যে তত্ত্ব, কমপ্লিটলি ভুল একটা জিনিস। ঠিক আছে, আপনি দেখবেন বাবরের সাথে বাবরের পরে 2 জেনারেশন পরে গেলেই তারা তো বাই দ্য লুক অফ হিম ইন্ডিয়ান, চেহারার দিক থেকে ইন্ডিয়ান। কেন? কারণ তারা নারী, এখানকার নারীদের সাথে বিয়ে শাদী করছে, এবং তারপর যারা জন্ম নিছে তারা আসলে ইন্ডিয়ান। আচ্ছা, এখন যেটা আমি বলতেছিলাম আপনার, কিন্তু এই গল্পটা হচ্ছে যে ইউরোপ যে কলোনিয়ালিজম করতে পারছে, কেন করতে পারছে? কারণ হচ্ছে তার একটা ধারণা ছিল, একটা কনসেপ্ট, তার একটা শক্তির জোর ছিল। যে অনেকে মনে করে যে কলোনিয়ালিজম একটা শুধু সামরিক ব্যাপার, এটা শুধু সামরিক ব্যাপার না, এটার পেছনে একটা ন্যারেটিভ আছে। সেই ন্যারেটিভটা হচ্ছে আপনার জাতির ধারণা। খুব 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 ইম্পর্টেন্ট। আজকে যখন আমরা রাষ্ট্র সংস্কার সহ অনেকগুলো জিনিস আমাদের আমাদের সামষ্টিক জীবনে ইনভলভ, এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার। আমরা কি একটা জাতি রাষ্ট্র চাই কিনা? ধরেন দ্য ভেরি আইডিয়া অফ নেশন স্টেট, এইটাকে আমাদের বুঝতে হবে। ফলে আমি যখন এই ইতিহাসটা লিখছি, আমার মাথায় এগুলো কাজ করছিল যে এগুলোর ব্যাপারে আমাদেরকে ক্রিটিক্যাল হতে হবে। দ্য আইডিয়া অফ নেশন স্টেট, এটা কোত্থেকে আসছে? এই নেশন ধারণার বলেই কিন্তু ইউরোপ সারা পৃথিবীতে কলোনাইজ করতে পারছে। আপনি ভেবে দেখেন যে তারা কতজন লোক এসে পুরো পৃথিবী কিভাবে দখল করতেছে। আর পুরো পৃথিবীর মানুষকে এত বোকা যে তারা এটা মানে বলতেছে আসো, ফুল দিয়ে শুভেচ্ছা জানাইছে তাদেরকে, কিছু বললো না। কেন? আপনি যদি আমাদের এখানকার তর্ক দেখেন, আমি আপনাদেরকে আরেকটা বইয়ের নাম বলতে পারি, সেটা হচ্ছে নাজমুল সুলতান, আমাদের এখানে একজন স্কলার যিনি শিকাগোতে পড়ান, তার একটা বইয়ের নাম হচ্ছে ওয়েটিং ফর দ্য পিপল। নামটা খেয়াল করেন, ওয়েটিং ফর দ্য পিপল, জনগণের জন্য অপেক্ষা। ঠিক আছে, এই বইটা তো উনি একটা খুব ইন্টারেস্টিং এই জিনিসটা ধরছেন আর কি, ধরতে পারছেন তর্কটা। যখন আমাদের এখানে ব্রিটিশ কলোনিয়ালরা আসতেছে, তখন আমাদের এখানকার ওই সময়কার বুদ্ধিজীবীরা কি বলছে জানেন? তারা কিন্তু এমন না যে আমাদের স্বাধীনতা চায় না, তো তারা বলছে যে আমরা স্বাধীন হয়ে করবোটা কি, কি কারণে আমরা স্বাধীন হব, স্বাধীনতার দরকার কেন আমাদের? আপনি যদি ওই সময়কার বুদ্ধিজীবীদের গালি দিয়ে লাভ নাই, ওই সময়কার তার পেছনকার থট প্রসেসটা বুঝতে হবে। যে সে বলতেছে যে আমাদের এখানকার যারা লোকাল বুদ্ধিজীবী ছিল ওই সময়, তারা বলতেছে যে আমরা কেন স্বাধীন হতে যাব, স্বাধীনতা দরকারটা কি? এই যে স্বাধীন কেন হব, এইটা সে বুঝতে পারছিল না। কেন জানেন? কারণ আমাদের জাতি বলতে কোনো ধারণা আমাদের সামষ্টিক অভিজ্ঞতার মধ্যে ছিল না। ইউরোপের ব্রিটেন একা ছোট্ট একটা দ্বীপপুঞ্জ, সে পুরো পৃথিবী গ্রাস করতে পারছে শুধুমাত্র জাতি ধারণা তার ছিল বলে। এখন এই জাতি ধারণাটা কি, এটাই হচ্ছে মানে আমার প্রধান ইয়ের জায়গা আর কি। এবং ওখান থেকে এই সংকটটা শুরু। আমার যে আমি যেখানে দাঁড়ায় এই তর্কটা করি, সেখানে এই সময়টা আমার জন্য ইম্পর্টেন্ট। এর আগে 2000 বছরের গল্প আমার জন্য ওটা হিস্ট্রি, আপনি জানতে পারেন, যে কোনো হিস্ট্রি আমাদের জানা উচিত 2000-3000 বছর ধরে পৃথিবীতে কি হচ্ছে, কিন্তু সেটার সাথে এটার কোনো কানেকশন নেই। এটা পুরোপুরি আধুনিক দুনিয়ার একটা সমস্যা, এবং আধুনিক দুনিয়ার যে ধারণাগুলো তার ফলে সৃষ্ট হয় একটা সমস্যা, এবং তার মূলে আছে জাতির ধারণা। তো ইউরোপিয়ানরা যেহেতু জাতি হইতে পারছে, জাতি কি? জাতি মানে হচ্ছে, আপনারা জানেন যে তাদের ওয়েস্টফেলিয়ার একটা চুক্তির কথা, খুব বহুল সেলিব্রেটেড একটা চুক্তি এটা, যে দেখো ইউরোপিয়ানরা কিন্তু নিজেদের মধ্যে ইয়ে করতে পারছে, আপনার একটা মিলমিশ করতে পারছে চুক্তির মধ্য দিয়ে। কিন্তু এটা পেছনেটা কি? পেছনেটা হচ্ছে 30 বছরের হানাহানি আছে। এবং ইনকুইজিশনের কথা আপনারা জানেন যে খ্রিস্টানরা ইহুদিদেরকে বিতরণ করছে স্পেন থেকে। ঠিক আছে, হলোকাস্টের কথা আমরা বলি না, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হলোকাস্ট হয়েছে। প্রথম হলোকাস্ট আসলে হয়েছে ত্রয়োদশ শতাব্দীতে, আজকের যেটা ইউক্রেন, ওই ইউক্রেনে খ্রিস্টানরা ইহুদিদেরকে জাস্ট পুড়িয়ে দিচ্ছে, এরকম 1 লক্ষের বেশি লোক মারা গেছে। ওইটা হলো প্রথম হলোকাস্ট। তো ইনকুইজিশনের সময় ইহুদিদেরকে এটা বলা হয়েছে, আইদার আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন অথবা ইউ লিভ। তো তারা অনেক জায়গায় চলে গেছে, স্পেনের বিভিন্ন জায়গায় তারা চলে গেছে। এখন
30 বছরের হানাহানির কথা আমরা সবাই জানি, 1610 সাল থেকে কত সাল যেন। তো এরপরে ওয়েস্টফিলিয়া চুক্তি হয়েছে। এই হানাহানিটা কি নিয়ে? হানাহানিটা হচ্ছে যে আপনারা জানেন যে ক্যাথলিক ধর্মে, মানে খ্রিস্টানদের যে দুইটা সেক্ট, ক্যাথলিক ধর্মের মধ্যে একটা জিনিস আছে, কেন এটা ইহুদিদের গল্প বলতে গিয়ে খ্রিস্টানদের মধ্যে একটু যেতে হবে আপনাকে। কারণ হচ্ছে যে এই যে সেকেন্ড কামিং ইয়ের কি, যিশুর সেকেন্ড কামিং, তারপর হচ্ছে আপনার দ্বিতীয় প্রত্যাবর্তন সহ নাজাত, এগুলো সব আসলে খ্রিস্টান ধারণা, যেগুলো ইহুদিরা ইয়ে করছে। সব প্রত্যেকটা পুরো জিনিসটা হলো খ্রিস্টান প্রজেক্ট। হ্যাঁ, এই ইয়ার আপনার জায়নিস্ট, ইহুদি জায়নবাদীদের বহু আগে, অন্তত 300 বছর আগে ইভানজেলিক্যাল জায়নিজম বলতে একটা জিনিস আছে, বা খ্রিস্টান জায়নিজম আছে, বলে এটা ওদের প্রজেক্ট, যেটাতে ওদের ইহুদিদেরকে লাগবে। কেন লাগবে? ওরা মনে করে যে ইহুদিরা হচ্ছে যীশু খ্রিস্টকে হত্যার জন্য দায়ী। খ্রিস্টানরা মনে করে, খ্রিস্টানদের ইহুদি ধর্মের সাথে একটা খুব মজার টানাপোড়েন আছে। একদিকে খ্রিস্টানরা মনে করে যে আমরা হলাম লজিক্যাল কনসিকুয়েন্স, ইহুদি ধর্মের পরের ধর্ম যেহেতু আমরা, সুতরাং আমরা তো ইহুদি ধর্মের যে সীমাবদ্ধতাগুলো এগুলোকে কাটিয়ে উঠছি, সুতরাং আমাদের পরে আর ইহুদি ধর্ম দরকার নাই। এটা হচ্ছে তাদের একটা অবস্থান। দ্বিতীয়ত হচ্ছে, মানে তারা মনে করে যে আমরা ওখান থেকে বের হয়েছি। আবার দ্বিতীয়ত তারা মনে করে যে ওরা আসলে যিশুকে মারছে, ঠিক আছে, সুতরাং ওরা দায়ী, ওদের একটা পাপ আছে, আজন্ম পাপ আছে। ইহুদিদেরকে যারা এত অত্যাচার করছে পৃথিবীর ইতিহাসে, নিজেদের মানুষকে, ঠিক আছে, এত অত্যাচার করছে শত শত বছর ধরে, এটার পেছনে আছে এই ধারণাটা যে ওরা যীশু খ্রিস্টকে মারছে, সুতরাং ওদেরকে আজীবন প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্তটা কিভাবে করবে? ওই যে জেরুজালেম, ওখানে যীশু খ্রিস্ট আসবেন, এখানে একটা সেকেন্ড টেম্পল হবে, এবং এটাই হলো সেকেন্ড কামিং। এবং এই প্রজেক্টটা কিন্তু খ্রিস্টানদের, খেয়াল করে দেখেন, ঠিক আছে। এবং এই খ্রিস্টানদের যে একটা আদি পাপের ধারণা আছে, এটা মিটবে না এই জিনিসটা শেষ না করলে। এই প্রজেক্টে ইহুদিরা হচ্ছে একটা খুব অনিবার্য যায়, মানে তাদেরকে লাগবে, ইহুদিদেরকে ছাড়া এই প্রজেক্টটা হবে না। তো খ্রিস্টানরা মনে করে আর কি যে ওই পর্যন্ত এই যে খ্রিস্টান রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্র, সো কল সেকুলার রাষ্ট্র, তারা এরকম একটা ধর্মরাষ্ট্রকে সমর্থন করে যাচ্ছে। ইসরায়েল একটা ধর্মরাষ্ট্র, এটাকে সমর্থন করে যাচ্ছে কিন্তু এই কারণে, কারণ তারা মনে করে যে এই প্রজেক্টটা আমাদেরকে, ইহুদিদেরকে লাগবে, এই প্রজেক্টটা ডিফেন্ড করতে হবে। কিন্তু ওই যখন সেকেন্ড কামিংয়ের সময় যিশু আসবে, যিশু আসার পরে কিন্তু আমরা ইহুদিরা বেশিরভাগই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিবে, আর যেগুলো গ্রহণ করতে চাইবে না ওগুলোকে আমরা মেরে ফেলবো। এই কথা, এই ইচ্ছা, এই বাসনা তারা গোপন করে না। আপনি যদি তাদের টেক্সটগুলো পড়েন, এগুলো নিয়ে অনেক লেখালেখি আছে। আচ্ছা, এই যে যিশু, এখন ইহুদিরা বলে যে না, ইহুদিরা কিন্তু মারে না যিশু খ্রিস্টকে, এটা হলো ইহুদিদের জবাব। ইসলাম কিন্তু খুবই ইন্টারেস্টিং এই প্রশ্নে, এই তর্কে ঢোকেই নাই যে আসলে কি যিশুকে ইহুদিরা মারছে কি মারে নাই, এই তর্কে সে ঢোকে নাই। আপনি সূরা নিসায় যদি ঢোকেন, 157-58 আয়াত মনে হয়, ওখানে কি বলতেছে? ওখানে বলতেছে যে ওরা কি গাধা, মানে সরি আপনারা কিছু মনে করেন না, কোরআন শরীফে ঠিক এভাবে লেখা নাই, কিন্তু এসেন্সটা হচ্ছে এরকম যে ওরা কি গাধা, ওরা মনে করে যে ওরা আল্লাহর এত প্রিয় একজন বান্দাকে মেরে ফেলছে, ওরা কি আল্লাহর চেয়ে বেশি জানে? আমি তো সাথে সাথেই আমার ঈসাকে উঠাই নিয়ে আসছি আসমানে, এবং একজনকে ঈসার আকৃতি দিয়েছি, ওরা তাকে মেরে ভাবতেছে ওরা ঈসাকে মারতেছে, ওরা কত বোকা। এসেন্সটা অনেকটা এরকম আর কি, ঠিক আছে। বলে ইসলাম এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং ভাবে ডিল করতেছে, কিন্তু খেয়াল করে দেখছেন যে এই যে ব্লেম গেম এসে ঢুকেই নাই, এখানেই ইসলামের একটা ইয়ে আর কি, মানে সৌন্দর্য, যে ইসলাম প্রত্যেকটা তর্কে, সেমেটিক ধর্মের প্রত্যেকটা তর্কে ইসলামের একটা আলাদা ইন্টারভেনশন আছে। এবং সে যে জেরুজালেম থেকে চলে আসছে এখানে মক্কায় করছে, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে কেন সে জেরুজালেম থেকে চলে আসছে, মানে সে দ্বন্দ্ব সংঘাত চায় না। এবং আপনারা জানেন সম্ভবত হজরত ওমর আলাইহিস সালাম যখন, ওমর অথবা ওসমান, আপনারা যারা ইসলামিক হিস্ট্রি আমার চেয়ে বেশি জানেন তারা একটু কনফার্ম করতে পারবেন, তিনি যখন প্রথম জেরুজালেম ইয়ে করলেন, আপনার বিজয় করলেন, তখন কিন্তু তিনি ওখানে যে ইহুদিদের টেম্পল ছিল ওটাকে সুরক্ষিত করছেন। এর আগে এটাকে রোমানরা ভেঙে দিয়ে গেছিল, তিনি কিন্তু বলছেন যেটা থাকবে, ঠিক আছে। বলে ইসলামের অ্যাপ্রোচটা আলাদা রকম। যাই হোক, এখন এই যে ইহুদিদেরকে দায়ী করা, এই দায়ী করার পেছনে ক্যাথলিকরা হচ্ছে চার্চের মধ্যে, চার্চ হচ্ছে একটা, তখন একটা ইয়ে ছিল, আপনাকে এটা বলা হয় হচ্ছে ইনডালজেন্স নামে একটা ছাড়পত্র ছিল। এই ছাড়পত্রটা বড় লোকরা কিনতো চার্চের কাছ থেকে। আমাদের এখানে অনেক দুর্নীতিবাজ, যেমন অনেক দুর্নীতিবাজ মোল্লাদের কাছ থেকে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসে না, তার সকল আকাম কুকামের, ওরকম একটা ছাড়পত্র কিনতো, এবং এর মধ্যে দিয়ে সে আসলে সমাজে যে কোনো ধরনের অন্যায় করার একটা লাইসেন্স পেয়ে যেত, ঠিক আছে। এটা নিয়ে একটা অসন্তোষ ছিল খ্রিস্টান সমাজে। ইন দ্য মিন টাইম খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে আমাদের দেশে, যারা উগ্র সেকুলার তাদের জন্য এটা শেখার আছে, যে বাইবেলের অনুবাদ হয়েছে পুরো ইউরোপে। এই বাইবেলের অনুবাদ একটা বিপ্লব ঘটায় ফেলছে। কারণ যখন আপনি আপনার নিজের ভাষায় আপনার ধর্মের বাণীগুলো পড়তেছেন, তখন আপনি কৃষককে, শ্রমিককে, নিম্ন আয়ের মানুষকে কিভাবে আটকায় রাখবেন? সে তো তার ধর্মের মধ্যে যে প্রতিরোধের যে ইয়েটা আছে, অন্যায়ের বিরোধিতা করার যে এলিমেন্টসগুলো আছে, এগুলো সে শিখে গেছে, ঠিক আছে। এগুলো শেখার কারণে বাইবেলের একটা, ওইখান থেকে ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্ট আলাদা হচ্ছে, ঠিক আছে। এবং চার্চের এই যে দুর্নীতি, এটার বিরুদ্ধে মার্টিন লুথার কিং
আপনারা জানেন যে তার 95 থিসিস ছিল যে চার্চের এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে এই যে আপনি ছাড়পত্র দিয়ে দিচ্ছেন বড়লোক বলে, এটা করা যাবে না। এখান থেকে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টরা আলাদা হয়ে যাচ্ছে। প্রোটেস্ট্যান্ট কথাটার মধ্যে কিন্তু প্রোটেস্ট ব্যাপারটা আছে, বাট এই এই মার্টিন সাহেবী যিনি কিনা খ্রিস্টানদের একটা সেক্টকে আপনার মানে তাদের নেতা হয়ে উঠতেছেন লিবারেশনের, তার কিন্তু ইহুদি প্রশ্নে অবস্থান ভয়ঙ্কর বর্ণবাদী, ভয়ঙ্কর। মানে তার যদি 95 থিসিস আপনারা পড়ে দেখেন, ইহুদিদেরকে তার মানুষ মনে করে না। এখন এই ক্যাথলিক আর খ্রিস্টানদের, ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের মারামারিটা সমাধান হচ্ছে কিভাবে? তারা বলতেছে যে ওকে, এটা তো অনিবার্য, এখন দুটা সেক্ট হয়ে গেছে, দুটোই পাওয়ারফুল। আর প্রোটেস্ট্যান্ট এথিক্সগুলো নতুন, আপনারা জানেন যে আধুনিক ক্যাপিটালিজম, জাতিরাষ্ট্র, মডার্ন যতগুলো কনসেপ্ট আছে, ঠিক আছে, এই প্রত্যেকটা পেছনে প্রোটেস্ট্যান্ট এথিক্স জড়িত। প্রোটেস্ট্যান্টদের এগুলো এগুলো করে সেকুলারাইজ করছে আর কি। এখন ওখানে সিদ্ধান্ত হলো তখন এই দুই গ্রুপের মধ্যে যে ওকে, রাজার ধর্মই হবে, খেয়াল করেন এটা, রাজার ধর্মই হবে প্রজার ধর্ম। তাহলে যে আমার অঞ্চলে যে রাজার যা ধর্ম হবে, রাজা যদি প্রোটেস্ট্যান্ট হয় সকল প্রজাকে হতে হবে প্রোটেস্ট্যান্ট, রাজা যদি ক্যাথলিক হয় সকল প্রজাকে হতে হবে ক্যাথলিক। এটা তারা নীতি হিসেবে ঠিক করলো। এটাই কিন্তু ওয়েস্টফেলিয়ার বিখ্যাত যে চুক্তি, এটাই কিন্তু সেটা, যে রাজার ধর্ম হবে প্রজার ধর্ম। এখন বুঝেন যে প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকরা পরস্পরকে গ্রহণ করতে পারতেছে না, ইহুদিরা কিভাবে এখানে ইয়ে করবে? এবং এই ইহুদিদেরকে তারা হচ্ছে পুরা 200-300 বছর যাবৎ এগুলোর জন্য একদিকে এই ধর্মতাত্ত্বিক যে ব্যাপারটা আছে, মানে এই যে খ্রিস্টানরা মনে করে যে ইহুদিরা হচ্ছে দায়ী এই ঘটনার জন্য, এটার একটা কারণ। পাশাপাশি এই যে নতুন জাতিরাষ্ট্র হচ্ছে, জাতিরাষ্ট্রের প্রধান যুক্তিটা কিন্তু এইটা, যারা আমাদের দেশে বেশি সেকুলার তাদের এটা মাথায় রাখা দরকার। তারা মনে করে কি যে ইউরোপ যে জাতিরাষ্ট্র হয়েছে হওয়ার মধ্যে দিয়ে তারা ধর্মের যে সমস্যা এটাকে আসলে বাইপাস করতে পারছে। ইট ইজ রং। এই জাতিরাষ্ট্রের ধারণার গোড়ায় আছে ধর্মের ব্যাপারটা, ঠিক আছে, যে আপনি কারা এক জাতি, কারা এক জাতি, যাদের ধর্ম এক, যাদের ভাষা এক, যারা রক্তের এক, যাদের যাদের দেখতে একরকম লাগে, এই এক জাতি এক ভাষা এক রক্ত এক ধর্ম, এরা হলো এক জাতি হবে। সুতরাং এই যে আমরা আলাদা জাতি কেন, কারণ আমাদের এগুলো মিল আছে, সুতরাং এখানে তো ইহুদিরা আসবে না স্বাভাবিকভাবে। আর প্রত্যেক নেশন, আমি যে আলাদা নেশন এটা তখনই ন্যায্যতা পায় যখন আমি কাউকে বলি যে এরা আমার নেশনের অংশ না। সুতরাং ইহুদিরা আমার নেশনের অংশ না। এখন ইহুদিদেরকে তো কেউ নিতে চাচ্ছে না, কারণ ওরা ন্যাস্টি, মানে ওরা মনে করে আর কি খ্রিস্টান এরা ন্যাস্টি, এরা হচ্ছে আপনার কি বলে নোংরা এবং হচ্ছে বর্বর, এদের নিয়ে আধুনিক দুনিয়া চলা যায় না, এগুলো তারা মনে করে। এটাই কিন্তু জেনুইন অ্যান্টিসেমিটিজম। আমি পরে এই বইয়ে দেখাইছি, বলার চেষ্টা করছি, আর্গু করার চেষ্টা করছি, জায়োনিজম হচ্ছে ঠিক এই জিনিসগুলো মনে করে। এই কারণে আমি বলছি যে জায়োনিজম হচ্ছে সবচেয়ে বড় অ্যান্টিসেমিটিজম। মানে খ্রিস্টানরা ইহুদিদের সম্পর্কে যা যা মনে করে, যত খারাপ খারাপ কথা মনে করে, জায়োনিজম ইহুদিদেরকে উদ্ধার করার কথা বলে, কিন্তু সেই সবগুলো অনুমান সে মনে করে সত্য। এই জন্য জায়োনিজমই কিন্তু বড় অ্যান্টিসেমিটিজম। এবং দেখেন জায়োনিজমের প্রধান অনুমান হচ্ছে যে ইহুদিরা খ্রিস্টানদের সাথে এক জায়গায় থাকতে পারবে না, তাদের আলাদা রাষ্ট্র লাগবে। ইহুদিরা ইউরোপিয়ান না। আজকে যদি আমরা বলি যে আমাদের দেশে হিন্দুরা আমাদের সাথে থাকার উপযুক্ত না, তাদেরকে আলাদা জায়গায় দিতে হবে, তাহলে এটা যা হবে এটাও কিন্তু সেই ঘটনা। তো এই জায়োনিজম এই জিনিসগুলা মানে শেয়ার করে আর কি। এবং এই জাতি রাষ্ট্র যেটা হইতেছে, এই জাতি রাষ্ট্রের ফলেই কিন্তু সে বলতেছে যে যারা পৃথিবীতে জাতি না তাদেরকে সভ্য করা, এটা হচ্ছে আমার দায়িত্ব, এবং তারা সেটা করতেছে। এবং ওইখান থেকেই হচ্ছে যে তাহলে ইহুদিদের নিয়ে কি করব, গ্যাস চেম্বার পুরাই দিলাম। এবং প্রথম ঘেটো কিন্তু হয় হচ্ছে 1492 সাল। ইউরোপ এটাকে কিভাবে প্রচার করছে, আপনারা ছোটবেলায় কি পড়ছেন, আমরা কি পড়ছি, নতুন পৃথিবী আবিষ্কার করছে, কিন্তু আসলে এটা ছিল একটা কলোনিয়াল, নতুন একটা জায়গা দখল করতে যাচ্ছে। ওই 1492 সালেই কিন্তু প্রথম, মানে ইউরোপের মধ্যে প্রথম ইহুদি ঘেটো হচ্ছে, ঠিক আছে। ফলে ইউরোপ যে কাজটা সারা পৃথিবীর সাথে করবে, যে বর্বরতাটা করবে, সে কিন্তু এটা আগে তার নিজের ঘরে করে আসছে ইহুদিদের সাথে, ঠিক আছে। এই জন্য আপনি দেখবেন যে 17-18 শতকের দিকে এমন কোনো বিখ্যাত দার্শনিক নাই ইউরোপের যে দি জিউইশ কোয়েশ্চেন এই বিষয়ে কিছু না কিছু বলে নাই বা লেখে নাই। আপনারা কার্ল মার্কসের কথা জানেন, তার একটা বিখ্যাত প্রবন্ধ জিউইশ কোয়েশ্চেন, কিন্তু এটা তো ছিল বেসিক্যালি একটা রেসপন্স ব্রুনো বাউয়ের আরেকজন বিখ্যাত। ফলে ওই পুরো টানা 1 শতক, এবং এটা খুব একদিক থেকে খুব ডিপ্রেসিং, একদিকে খুব ইন্টারেস্টিং, যে পুরো একটা রিজিয়ন জুড়ে পুরো ইউরোপে অন্তত 200-300 বছর যাবত একটা কোয়েশ্চেন নিয়ে আলাপ হইতেছে, দ্য জিউইশ কোয়েশ্চেন। এটা একটা কোয়েশ্চেন, প্রশ্ন। এটা নিয়ে এডওয়ার্ড সাইড বলছে যে কখন একটা জিনিস প্রশ্ন হয়ে ওঠে আলাদা করে। কারণ আমরা যদি আজকে বলি নারী প্রশ্ন, আমরা যদি বলি যে বাংলাদেশের জাতি প্রশ্ন, এরকম যখন আমরা বলি তখন এটা মানে হচ্ছে একটা জিনিস আপনার সমাজে লম্বা সময় ধরে আছে, ওটার অস্তিত্ব, কিন্তু এটা অ্যাড্রেস হয় না, বা অনেকে এটা স্বীকার করতে চায় না। এটাকে আলাদা হিসেবে নারীরা নারী বলেই কতগুলো সমস্যার মধ্যে থাকে, এই কারণে এটা আলাদা একটা প্রশ্ন। তো ইহুদিরা ইহুদি হওয়ার কারণেই অনেকগুলো সমস্যার শিকার ইউরোপে। এই জন্য ইহুদি প্রশ্ন, দি জিউইশ কোয়েশ্চেন, ওখানে প্রচুর ইন্টারভেনশন আছে, মানে ব্রুনো বাউয়ারদের ইন্টারভেনশন আছে, কার্ল মার্কসের ইন্টারভেনশন আছে, এবং এগুলো এত দূর বিস্তৃত, আপনি এটার মধ্যে একবার ঢুকলে
মানে হারাই যাওয়ার সম্ভাবনা আছে আর কি, মানে অতল গব্বরে হারাই যাবেন। কিন্তু এটা শেষ উত্তরটা দিচ্ছে হচ্ছে হার্জেল সাহেব, থিওডর হার্জেল। থিওডর হার্জেল হচ্ছে জায়নিজমের, তাকে ধরা হয় যে ফাউন্ডিং ফাদার আর কি। একটা খুবই ইন্টারেস্টিং লোক, যে কিনা প্রোটেস্ট্যান্টদের অত্যাচারে ক্যাথলিক ধর্ম গ্রহণ করবে বলে, এবং গণ গণ কনভার্সন, তার লোকালিটির যত প্রোটেস্ট্যান্ট আছে সবাইকে নিয়ে সে ক্যাথলিক হয়ে যাবে এই অবস্থায় গেছিল। এবং জানেন যে ইহুদি হওয়াটা একটা কলঙ্কিত ব্যাপার ছিল পুরো ইউরোপে। কার্ল মার্কস কিন্তু বাই ফ্যামিলি খ্রিস্টান। কেন? ওই যে একই কারণে, যে ইহুদি হওয়াটা একটা খুব অসম্মানের ব্যাপার। কালচারালি তারা ইহুদি অবশ্যই, কিন্তু ফর্মালি তারা কিন্তু, কারণ নাগরিক অধিকার পাওয়া যাচ্ছে না ইহুদি হলে, এই কারণে তারা সবাই খ্রিস্টান হয়ে রয়েছে আর কি। আপনি দেখবেন অনেকেই এরকম, যত বিখ্যাত লোক আছে তারা কেউ না কেউ কনভার্টেড হয়ে তারা খাতা কলমে তারা খ্রিস্টান। কার্ল মার্কসের ফ্যামিলি খ্রিস্টান। এই সাহেব হার্জেল সাহেব মানে প্রায় হতে যাচ্ছিল যে একটা ক্যাথলিক চার্চে গিয়ে ফুল আপনার ইয়েদের নিয়ে, আপনার যত লোকালিটির লোক আছে সবাইকে নিয়ে সে ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হবে, এটা সে সিদ্ধান্ত নিয়েই নিচ্ছিল। তার মধ্যেই অনেকগুলো ঘটনা নতুন নতুন ঘটে, যার ফলে এটা হয় আর কি। এটা সেটা আমি বলে যাচ্ছি। তার আগে আরেকটু বলতে হবে যে আপনার সো এই প্রশ্নটা আছে ইউরোপের মধ্যে যে কি করব ইহুদিদের নিয়ে। তখন হচ্ছে প্রথম প্ল্যান হচ্ছে যে খ্রিস্টান রাষ্ট্র করব আমরা ওখানে একটা। খ্রিস্টান রাষ্ট্রের প্রথম প্ল্যানটা আসছে, কারণ ওই যে সেকেন্ড কামিং সহ এই প্রজেক্টটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের লাগবে। তো প্রথমে কিন্তু এখানে খ্রিস্টান রাষ্ট্রের কথা উঠছে। পরে দেখছে যে না, খ্রিস্টান রাষ্ট্রটা তো ফিজিবল হবে না, ঠিক আছে, ইহুদি রাষ্ট্রটা হইলে এটা বেশি হবে, কারণ এইখানেই হচ্ছে ইহুদি ধর্মের জন্ম, সুতরাং এটা বেশি যৌক্তিক হবে। এবং ইহুদিদের নিয়ে আবার আমাদের একটা সমস্যা আছে ইউরোপে, এই সব দিক বিবেচনায় ওদেরকে পাঠাই দেওয়াটাই ভালো হবে, ঠিক আছে। এখন ইহুদি আলোকায়ন বলতে একটা কথা আছে, হ্যাঁ, মানে এটাকে ওরা ওদের ভাষায় বলে হলো হাসাকালা। আমাদের যেমন এনলাইটেনমেন্ট আছে ওই রকম আর কি। এইটার আগে ইহুদিদের সাইকোলজিটা ছিল এমন যে ইহুদিরা পার্থিব কোনো সমস্যায়, মানে তাদের খোদার কাছে হাত জানানো ছাড়া আর কিছু করতো না, মানে কোনো সক্রিয় উদ্যোগ নিত না যে আমাদের এই পরিস্থিতি থেকে বের হতে হবে। এবং নিউ জেনারেশন যে ইহুদি, বিশেষত 17 শতকের শেষ থেকে 18 শতকের যে ইহুদি বা 19 শতকের ইহুদি, এরা আসতেছে হচ্ছে নতুন, যেখান থেকে আপনি প্রচুর বিখ্যাত সায়েন্টিস্ট দেখবেন, সাহিত্যিক দেখবেন, মানে পৃথিবী ঘুরাই দেওয়া যত লোক আছে তো বেশিরভাগ কিন্তু ইহুদি। আইনস্টাইন তো আরো পরে, এর আগে কার্ল মার্কস থেকে শুরু করে 18 শতকের ইহুদিরা। 18 শতকের ইহুদিরা হচ্ছে পুরনো যে ইহুদি চর্চা, এগুলো নিয়ে তাদের মধ্যে এক ধরনের ইয়ে আছে, মানে অস্বস্তি আছে আর কি। ফলে তারা হচ্ছে এবার চেঞ্জ হওয়ার চেষ্টা করছে যে আমাদের এই অবস্থা আমাদের বদলাতে হবে। তো প্রাথমিকভাবে তাদের পরিকল্পনা ছিল যে আমরা মূল সমাজে আত্মীকৃত হব, অ্যাসিমিলেটেড হব এই সমাজের মধ্যেই। এবং ওরা কি কি নিয়ে আমাদের কি কি নিয়ে খালি কি ওদের দোষ দিলে হবে? মানে এই তর্কগুলো হচ্ছে ইহুদি ইন্টেলেকচুয়াল পেরিফেরিগুলোর মধ্যে, যে খালি ওদের খ্রিস্টানদের দোষ দিলে হবে, আমাদেরও সমস্যা আছে, আমাদের এই জিনিস ঠিক নাই, এই কারণে তো ওরা আমাদেরকে ঘৃণা করে, তো আমাদের এইগুলো ঠিক করে ফেলতে হবে। এগুলো নিয়ে তাদের মধ্যে আলাপ হচ্ছে। তো এই হলো অ্যাসিমিলেশন প্রজেক্ট বা অ্যাসিমিলেশনের অনেকগুলো উদ্যোগ, অনেক নাম আছে আজকে, যেগুলো হয়তো ধরেন একজন লোক নাম হলো মোজেস হেস, আমরা কেউ তার নাম জানি না, কিন্তু ওই সময়ে এক্সট্রিমলি ইনফ্লুয়েন্সিয়াল, ইউরোপিয়ান প্রেক্ষাপটে এক্সট্রিমলি ইনফ্লুয়েন্সিয়াল একজন দার্শনিক ছিলেন, এবং ইহুদি চৈতন্যকে ঘুরায় দেওয়ার পেছনে তার একটা বড় ধরনের। তারপরে একজন আছে কি মেন্ডেলসন না কি যেন, আমি সব নাম আমার এখন মনেও নেই অতটা, কিন্তু এরা 18-19 শতক জুড়ে প্রচুর লেখালেখি করতেছে। এবং বুঝেন আজকের দিনের সাথে এটা বিবেচনা করলে হবে না, তখন কিন্তু রাইটাররা, বুদ্ধিজীবীরা সত্যি সত্যি একটা কমিউনিটির চিন্তা ভাবনা ঘুরাই দিতে পারতেছে, কারণ কমিউনিটি ছোট, এক জায়গায় এরা বসে, ঠিক আছে। তো এই ইহুদিরা হচ্ছে আপনার বলতেছে যে আমাদেরকে আসলে কারোর কিন্তু মাথার মধ্যে ওটা নাই যে আমাদেরকে চলে যেতে হবে, ভাবতেছে যে এখানেই আচ্ছা ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠ সমাজ আমাদের কি কি নিয়ে আপত্তি করে ওগুলো আমরা একটু বুঝি, আমরা ওগুলো চেঞ্জ করে ফেলবো, এগুলো হচ্ছে আলাপ। এবং আমাদেরকে আসলে শিক্ষিত হইতে হবে, আমাদেরকে মূলধারা এডুকেশনে আসতে হবে, শিল্প সাহিত্য করতে হবে, এগুলো নিয়ে তারা আলাপ হচ্ছে। আপনি মিল পাবেন আমাদের এখানে মুসলমানরা কলোনিয়াল সময়ে হিন্দুদের সাপেক্ষে কি কি আলাপ করছে, এর সাথে অনেক ইন্টারেস্টিং সব মিল আছে। মুসলমানদের আপনি যে বুদ্ধির মুক্তি আন্দোলনের তর্কগুলো দেখেন, তারা কিন্তু এগুলোই বলছে অনেক ক্ষেত্রে। আচ্ছা, এখন তাহলে হঠাৎ করে ইহুদি রাষ্ট্রের তর্কটা কোথা থেকে আসলো? এটা আপনার খ্রিস্টানরা কিন্তু আরো বহু আগে থেকে আলাপ করতেছে যে ইহুদিদেরকে ওখানে পাঠিয়ে দিতে হবে, কিন্তু কারোর মাথায় এটা নাই, ইহুদিদের মাথায় এটা নাই। ইহুদিরা ভাবতেছে এই সমাজের মধ্যে আমাদের একটা ইয়ে করতে হবে। আচ্ছা, এখন ইহুদিদের মাথায় যেটা নাই যে ওখানে যাইতে হবে, এটা আপনি প্রমাণ হচ্ছে 1905 সালে ইংল্যান্ড একটা আইন করে অভিবাসন ঠেকানোর জন্য। কারণ 1880 থেকে রাশিয়া থেকে এই যে ইউক্রেন, লিথুনিয়া, রোমানিয়া, এই যে পূর্ব ইউরোপের বেল্টটা, এখানে প্রচুর পরিমাণ ইহুদিদের বিরুদ্ধে মানে হামলা হচ্ছে, সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে। তো এরা তো বের হয়ে আসতে চাচ্ছে। এরা কোন দিকে যাচ্ছে? এরা স্বাভাবিকভাবে ব্রিটেনের দিকে ঢুকতে যাচ্ছে। তো ব্রিটেন একটা আইন করছে অভিবাসন ঠেকাও, মানে অভিবাসীদেরকে দিবে না, মানে তারা ইহুদিদের জায়গা দিবে না। এবং এই আইন কে প্রপোজ করছে জানেন? প্রপোজ যে রথস্টাইল্ড যে লোকটা ইহুদি, সে বলছে যে ভাই এখানে ব্রিটেনের ইহুদিদের স্বার্থপূর্ণ হবে, এত ইহুদি ঢুকলে এদেরকে ঢুকতে দেওয়া যাবে না, আইন করেন। তখন সে যেহেতু প্রভাবশালী লোক, সে ইয়ে করে আইন করাইলো 1905 সালে। এখন এখানে রাস্তা আপনার বন্ধ হয়ে গেছে। তারপর তারা যাওয়া শুরু করছে কোথায়? তাদের কিন্তু কারোর মাথাতেই ফিলিস্তিন নাই, ইহুদিদের মাথার মধ্যে আর কি। এটা ঠিক যে 1860 সাল থেকে
অল্প 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 করে কিছু কিছু ইহুদি ওখানে গেছে, বিশেষত যা গরিব ইহুদি, দেখি ওখানে একটু করে কেটে খাইতে পারি কিনা। আমাদের এখান থেকে আসামে গেছে না, আর এখানে এরকম যাচ্ছে কিন্তু অনেকে, যে ভাগ্য অন্বেষণে, ওটা ছিল নর্মাল একটা মানে মাইগ্রেশন। কিন্তু ইহুদি রাষ্ট্র করার জন্য ইহুদিরা কিন্তু যাচ্ছে না। ইভেন 1905 বা এই 20 শতকের শুরুর দিকে তারা যাচ্ছে যখন ইংল্যান্ডের রাস্তা বন্ধ হয়ে গেল, তখন তারা যাওয়া শুরু করছে আমেরিকায়। আমেরিকায় যে আজকে এত ইহুদি দেখেন, এটা কিভাবে হলো? এইভাবে হয়েছে। আচ্ছা, আমেরিকা পরে যখন আপনার জায়নবাদ যখন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে, তখন জায়নবাদীরা আমেরিকানদের সাথে, আজান শেষ না? আচ্ছা, আজান শেষ, আমি আবার শুরু করি। আলাপের অনেক ডালপালা আছে, আমি সব দিকে না যেয়ে একদম জায়নবাদের মধ্যে ঢুকে পড়ি, যে কিভাবে তাহলে ইহুদি রাষ্ট্রটার ইয়েটা আসলো। সেটা হচ্ছে হার্জেল সাহেবের কথা। থিওডর হার্জেল। থিওডর হার্জেল কে? এই যে আমি একটু ডার্ক সাইটের সব ইহুদি বুদ্ধিজীবীদের কথা বলতেছি না, কার্ল মার্কস থেকে শুরু করে আরো আরো অনেকে, সেই তুলনায় হার্জেল কিন্তু একটা অত্যন্ত মিডিওকার লোক। একটা ছাপোষা সাংবাদিক, নাটক টাটক লেখে, মঞ্চ নাটক লেখে, এবং ইউরোপের মধ্যেও তার যে খুব শক্তিশালী হোল্ড আছে সেরকম না। কিন্তু তার মনের মধ্যে একটা ইয়ে আছে আর কি, আপনার ক্ষোভ আছে। এই ক্ষোভটার পিছনে হচ্ছে আপনার, এটা বলা হলো আলফ্রেড ড্রেফুজ নামে এক ফরাসি সেনা অফিসার। তার একটা বিখ্যাত তথা কুখ্যাত একটা ঘটনা আছে, যে আলফ্রেড ড্রেফুস ছিল ফরাসি সামরিক বাহিনীর মধ্যে কাজ করত। তো যেহেতু সে ইহুদি, ড্রেফুস যেহেতু ইহুদি, হার্জেল হচ্ছে ভিয়েনায় থাকে, এবং ভিয়েনা থেকে সে হলো আসলে ফ্রান্সের প্রতিনিধি, ভিয়েনার একটা পত্রিকার ফ্রান্সের প্রতিনিধি। তো ড্রেফুজের বিরুদ্ধে একটা মিথ্যা রটনা করলো, ওর ওখানে যারা খ্রিস্টান, যারা ওর কলিগরা আছে, বললো যে সে আসলে বিশ্বাসঘাতক, যেহেতু সে ইহুদি। সে আসলে ফ্রান্সের অনেক ইন্টেলিজেন্স শেয়ার করছে শত্রু রাষ্ট্রের সাথে, সুতরাং তার ফাঁসি দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক। তখন তাকে একেবারে প্রকাশ্যে সবার সামনে এনে, তখন তো এই সভ্য ইউরোপ এত সভ্য হয় নাই যে এটাকে গোপনে বিচার আচার করবে, তখন প্রকাশ্যে বিচার আচার করতো। তখন তারা তাকে একেবারে সবার সামনে অপদস্থ করে, মানে এটা একটা পাবলিক ট্রায়াল হয়েছে, সবাই দেখতে আসছে। ওখানে এই সংবাদ কাভার করার জন্য হার্জেলও উপস্থিত, ঠিক আছে? এবং সেখানে পাবলিকলি তার র্যাঙ্ক ট্যাঙ্ক ছিঁড়ে ফেলা, পোশাক আশাক, তাকে যথেষ্ট পরিমাণ অপমান করা হয়েছে ড্রেফুসকে। এই ঘটনাটা হার্জেলকে একটা দারুণভাবে আপনার ইয়ে করছে, যে এই যে আমাদের বুদ্ধিজীবীরা, ধরেন আমরা যখন প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীদের যেভাবে সমালোচনা করি, উনিও একটা সেই ধরেন এই যে আমাদের বুদ্ধিজীবীরা এত বড় বড় কথা বলে যে সমাজতন্ত্র হইলে ঠিক হয়ে যাবে, কিংবা অ্যাসিমিলেটেড হলে ঠিক হয়ে যাবে, এগুলো কিচ্ছু হবে না, ওরা আমাদেরকে নিতে পারবে না। এই যে দেখেন, এই হলো ঘটনা, এই যে ড্রেফুজের ঘটনার প্রমাণ। তাহলে কি করতে হবে? তখন সে পিক করা শুরু করলো পুরা ইউরোপিয়ান বেল্টে। একটা খুব, আমি বললাম যে একটা মিডিওকার লোক, কিন্তু খুব অ্যাম্বিশাস লোক আর কি, যে সে পুরা পূর্ব ইউরোপিয়ান বেল্টে, রাশিয়া, ইউক্রেন, লিথুনিয়া, তারপর এই সমস্ত জায়গায়, এখানেই বেশি মানে ইহুদিরা ছিল আর কি। যত বুদ্ধিজীবী টাইপের যারা আছে এবং অ্যাগ্রিভড ইহুদি বুদ্ধিজীবী, এদেরকে পিক করা শুরু করছে, যে আসো কথাবার্তা বলি। এর মধ্যে একজনের নাম হলো ইসরায়েল জ্যাঙ্গুইল। তার সাথে সে সন্ধ্যার সময় কফি খাচ্ছে এবং এগুলো নিয়ে আলাপ করতেছে। এরকম সবার সাথে সে আগে বুঝাইছে তার প্রকল্পটা, যে এভাবে হবে না, এটা কোনো সোশ্যাল প্রবলেম না যে শ্রেণী সংগ্রাম করলে ঠিক হয়ে যাবে, এটা কোনো আপনার কালচারাল প্রবলেম না যে আপনি অ্যাসিমিলেটেড হলে ঠিক হয়ে যাবে, এটা হলো একটা ন্যাশনাল প্রবলেম। এই যে প্রথম এবার হার্জেলের মাথা থেকে আসতেছে, যে এটা হলো একটা নেশনের ক্রাইসিস, আমরা তো একটা আলাদা নেশন, ওরা তো আমাদেরকে মানবে না। সুতরাং এই ন্যাশনাল ক্রাইসিস আমাদের কি করতে হবে? আলাদা একটা জায়গায় গিয়ে আমাদেরকে একটা আলাদা রাষ্ট্র করতে হবে, তাইলে আমাদের সমস্যার সমাধান হবে। এগুলো সে 1870-এর পর থেকে ভাবতেছে। এবং 1897 সালে প্রথম কংগ্রেস হয়, বিরাট বড় কংগ্রেস, সুইডেনের একটা শহরে। সব ইহুদি বুদ্ধিজীবীরা আসছে ওখানে, ঠিক আছে? খুব এক্সাইটিং। আমি যখন এগুলো কল্পনা করি, খুব মানে আমাদের জন্য খুব খারাপ, ফিলিস্তিনের জন্য খারাপ, কিন্তু ওর পুরো প্রজেক্টটা খুব আর কি, যে তারা ইহুদি রাষ্ট্র। এবং সে গিয়ে তার ডায়েরিতে, ব্যাসেল শহরে হয়েছে এটা, সে তার ডায়েরিতে গিয়ে লিখছে যে অ্যাট ব্যাসেল আই ফাউন্ডেড ইসরায়েল, মানে ইহুদি রাষ্ট্র, ঠিক আছে? এরকম আর কি, তার 5 খণ্ডের ডায়েরি পাওয়া যায় ওখানে। 1897 সালে সে সবার সাথে এই যে এরকম একটা ফোরামে সে বুঝাই ফেলছে যে আলাদা ইহুদি রাষ্ট্র লাগবে। কোথায় হবে সেটা, এটা নিয়ে সে ফ্লেক্সিবল ছিল। উগান্ডা হতে পারে, আর্জেন্টিনা হতে পারে, এমনকি সিনাই উপদ্বীপে হতে পারে, এমনকি যদি আপনারা আমাকে ইউরোপের মধ্যে আলাদা একটা জায়গা দেন তাতেও হবে, কিন্তু ইহুদির একটা আলাদা রাষ্ট্র লাগবে। এই হচ্ছে তার পজিশন। তো এই লোক তো 1903 সালে মারা গেছে। সো হার্জেল জমানা শেষ। এরপরে আসতেছে হচ্ছে আপনার আরো অন্যান্য গুরুত্বপূর্ণ প্রোটাগনিস্ট। তার মধ্যে এই যে প্রথম যে রাষ্ট্রের, আপনার ইহুদি রাষ্ট্রের যিনি ফাউন্ডার, কি জানো না, বেন গুরিয়ান থেকে শুরু করে আরো প্রচুর। এবং খেয়াল রাখবেন, আপনি ইসরায়েলের ইতিহাসে যত গুরুত্বপূর্ণ ফিগার পাবেন শুরুর দিকে, এই প্রত্যেকটা কিন্তু আপনার পূর্ব ইউরোপিয়ান, প্রত্যেকটা। এবং এরা এসে নাম বদলাইছে সবার, মানে ওখানকার যে নাম, ওখানে সব কি ধরনের নাম, ভস্কা বচিস এই ধরনের নাম থাকে, এগুলো সবগুলো এসে নাম বদলাইছে, প্রত্যেকের নাম বদলাইছে। ওই গোল্ডা মেয়ার থেকে শুরু করে যা আছে, ডেভিড বেন গুরিয়ান। তো এরা হচ্ছে আপনার 1903 সাল পর্যন্ত একটা জিনিস এস্টাবলিশ হয়ে গেল, হার্জেল এস্টাবলিশ করে গেল, যে আলাদা ইহুদি রাষ্ট্র লাগবে। তার মধ্যে ফিলিস্তিন আলাপে আছে। কেন ফিলিস্তিন আলাপে আছে? কারণ খ্রিস্টানরা তো এই আলাপ 200 বছর ধরে আগায় নিয়ে আসছে।
যে ফিলিস্তিনে হইলে ভালো হয় অনেকগুলো কারণে, ধর্মীয় কারণ তো বললাম, আর একটা জিও স্ট্র্যাটেজিক কারণ আছে, এটা সুয়েজ ক্যানেলের এই জায়গাটাতে আমাদের একটা পুলিশ স্টেশন টাইপের লাগবে। মানে এটা খ্রিস্টানরা মনে করছে যে ইসরায়েল কিন্তু বেসিক্যালি পুলিশ স্টেশন আমেরিকার, তারপর ইন্ডিয়া আরেকটা পুলিশ স্টেশন, ঠিক আছে, মানে ওয়ার্ল্ড অর্ডারটা সে যদি তার কন্ট্রোলে রাখতে চায়, এই পুরো মধ্যপ্রাচ্যে একটা বিস্ফোরা সে দেখেন ঢুকাই দিচ্ছে এরকম আর কি। তো ওইটা আলাপ তখন থেকে হচ্ছে। এখন তারপর হচ্ছে আপনার কিন্তু ইহুদিদের, সাধারণ ইহুদিদের অত আগ্রহ নেই। ফিলিস্তিন কোথাকার কি, ফিলিস্তিন একটা মরুভূমির জায়গা, চিনি না, মানে ইউরোপিয়ান ইহুদিরা কেন আগ্রহী হবে ওরকম একটা জায়গার ব্যাপারে বলেন, এবং লোকগুলো দেখতে আলাদা রকম, তারা অত আগ্রহী ছিল না। এটা প্রমাণ হচ্ছে আপনার ইভেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দেখেন 48 সালে ইসরায়েল হচ্ছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এই বর্বরতা, নাজি বর্বরতার শিকার হয়ে ইহুদিরা কোথায় যাচ্ছে? মোস্টলি যাচ্ছে কিন্তু আপনার ইয়ের দিকে, আমেরিকার দিকে, ঠিক আছে। এখন ইহুদি রাষ্ট্র যারা করতে চায়, ওই সময় যারা প্রোটাগনিস্ট, তার মধ্যে বেন গুরিয়ান আছে, তারপরে এই যে মেনাহেন বেগিন, সে হচ্ছে যে লিকুদ পার্টির প্রতিষ্ঠাতা, এরা আছে, এরা পড়ছে সমস্যার মধ্যে যে তাদের প্রজেক্টটা হচ্ছে ম্যাক্সিমাম টেরিটরি, ওই যে ফিলিস্তিন পুরোটা ভাবেন, আপাতত ভাবেন ইসরায়েল প্যালেস্টাইন আলাদা ভাবা বাদ দেন, ওই যে পুরো ফিলিস্তিনটা 78 ভাগ ইসরায়েল, 22 ভাগ প্যালেস্টাইন, এই যে 100 ভাগ, এই পুরো 100 ভাগটা হলো প্যালেস্টাইন, ঠিক আছে। তো এরা ভাবতেছে এই পুরো এর মধ্যে ম্যাক্সিমাম টেরিটরি উইথ ম্যাক্সিমাম ইহুদি পপুলেশন, এই হলো ইহুদি রাষ্ট্রের প্রকল্প। এখন বেন গুরিয়ানদের যে সমস্যাটা হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, যে আপনার এরা তো সব চলে যাচ্ছে ওদিকে, মানে একটা হলো যে 60 লক্ষ ইহুদি মারার মধ্য দিয়ে ইহুদি পপুলেশনই কমে গেছে, বাকিরা হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে আপনার আমেরিকার দিকে। তো এখানে তো কেউ আসতে চায় না, তাহলে তার ম্যাক্সিমাম টেরিটরি তো পাইছে সে 78 সালে। আচ্ছা 78 সালে সে টেরিটরি আসলে 78 ভাগ পায় নাই, 48 সালে জাতিসংঘের যে পার্টিশনটা, সেখানে তাকে দেওয়া হয়েছিল 55 ভাগ, যে 55 ভাগ নিয়ে হবে ইসরায়েল রাষ্ট্র, আর বাকি 44 ভাগ হবে হচ্ছে আপনার, 44 ভাগ না 43 ভাগ বা এরকম হবে হলো প্যালেস্টাইন রাষ্ট্র, প্যালেস্টাইন রাষ্ট্র আরব রাষ্ট্র, আর 2-3 ভাগ যে থাকে ওই যে জেরুজালেম, এটা হবে ইন্টারন্যাশনাল করিডোর। এটা ছিল ইউএন এর ইয়ে। এখন ইউএন এর এটাও কিন্তু ইসরায়েল মানে নাই। আবার ইসরায়েলে যদি আপনি ফাউন্ডিং স্টেটমেন্টটা পড়েন, ওই যে ওর যে একটা ঘোষণা আছে, ঘোষণাপত্র আছে, তো এটার মধ্যে সে বলতেছে 3টা আন্তর্জাতিক দলিলের সে রেফারেন্স দিচ্ছে। একটা হলো বালফোর ডিক্লারেশন 17 সালের, ওই যে বালফোর একটা ইংল্যান্ডের, উনি পররাষ্ট্রমন্ত্রী, এটা লিখতেছেন উনি ইংল্যান্ডের রথসচাইল্ডের কাছে, কিন্তু ভূমিটা হলো আরেকজনের। তো তারা এইভাবে ভাগ্য সেটেল করে ফেলতেছে যে 67 শব্দের এটা লেটার পুরো একটা জনগোষ্ঠীর আপনার ভাগ্য এসপার ওসপার করে দিচ্ছে। তো তাদের যে ইসরায়েলের যে আপনার ওই ইয়েটা ফাউন্ডিং স্টেটমেন্ট, ওখানে 3টা দলিলের রেফারেন্স দিচ্ছে যে এই কারণে ইসরায়েল রাষ্ট্রটা হতে হবে। এক হলো এই বালফোর ডিক্লারেশন, এক হচ্ছে 21 সালের, আপনারা জানেন যে লিগ অফ নেশনস ছিল ইউএন এর আগে, ওদের একটা রেজলিউশন আছে ওইটা। আর 3 নম্বর হচ্ছে এই ইউএন এর যে সাধারণ পরিষদের জেনারেল অ্যাসেম্বলি, এটা আমাদেরকে খেয়াল করতে হবে যে জেনারেল অ্যাসেম্বলির রেজলিউশন, এইটা হচ্ছে তার রেফারেন্স। এখন জেনারেল অ্যাসেম্বলির রেজলিউশন কিন্তু নন বাইন্ডিং, মানে এটা আপনি মানতে বাধ্য না। জেনারেল অ্যাসেম্বলি একটা, আজকে আমরা যে জেনারেল অ্যাসেম্বলি বসছি, আমরা কোনো যে একটা রেজলিউশন পাস করি, এটা করলে ভালো হয়, এইটা হচ্ছে অ্যাপ্রোচ, এটা করা যেতে পারে, কিন্তু এটা কিন্তু বাইন্ডিং না। বাইন্ডিং হচ্ছে তখন হবে যদি সিকিউরিটি কাউন্সিল, মানে ইউএন যেভাবে চলে, সিকিউরিটি কাউন্সিল যদি কোনো রেজলিউশন পাস করে, আপনি সেটা বাইন্ডিং। তো ইসরায়েল একদিকে রেফারেন্স দেয় কিন্তু এই নন বাইন্ডিং একটা ডকুমেন্ট, যে সাধারণ পরিষদের 181 নম্বর রেজলিউশন, যে এরা তো বলছে আমাদেরকে 55 ভাগ ইসরায়েল হতে হবে, মানে আমাদেরকে এখানে ইসরায়েল রাষ্ট্র হওয়ার কথা এরা বলছে, কিন্তু এটা তো নন বাইন্ডিং। অন্যদিকে সিকিউরিটি কাউন্সিল তাকে স্ট্রিক্টলি অনেকবার রেজলিউশন পাস করে বলছে যে 67 সালের যে লাইন, এটা মেনটেন করো। 67 যে একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মধ্য দিয়ে 21 ভাগ হয়ে গেল গাজা এবং ওয়েস্ট ব্যাংক ছাড়া, বাকি সবটা ইসরায়েল হয়ে গেল। তো বলছে ঠিক আছে, এটুকুই তাহলে মানো তুমি, ইসরায়েল ওয়েস্ট ব্যাংক এবং গাজা হবে ফিলিস্তিন, বাকিটা হবে ইসরায়েল। ইসরায়েল কিন্তু এই সমস্ত বাইন্ডিং যেগুলো মানতে আপনি বাধ্য, ওই সমস্ত রেজলিউশন মানে না, কিন্তু সে তার জন্মের ইতিহাসের ক্ষেত্রে ওই নন বাইন্ডিং একটা ডকুমেন্টের রেফারেন্স দেয়, ঠিক আছে। এগুলো আমি বইয়ের মধ্যে আলাপ করছি, এগুলো ডিটেলস যাবো না। কিন্তু যেটা এর মধ্যে ঘটতেছে, এই যে আজকের যে আলাপের যে সমস্যা, আজকে প্রতিদিন পেপারে খুললে আপনি দেখবেন যে 2 রাষ্ট্র, একটা হলো ফিলিস্তিন রাষ্ট্র, একটা ইসরায়েল রাষ্ট্র। আসলে পুরো প্রজেক্টটা কিন্তু হচ্ছে সেটেলার কলোনিয়াল প্রজেক্ট, এবং সেটেলার কলোনিয়াল মানে হচ্ছে বসতি স্থাপনকারী, মানে আপনি এসে এখানে স্থানীয়দের উৎখাত করে দিয়ে, যেমন তখন এডওয়ার্ড সাইদের মতো এত পণ্ডিত ব্যক্তিত্ব এই জিনিসটা বুঝতে পারে নাই তার সময়ের সীমাবদ্ধতার কারণে, যে আমি তো কলোনিয়ালিজমের ইতিহাস পড়েছি এবং আমি একজন পোস্ট কলোনিয়াল তাত্ত্বিক, তার চেয়ে বড় পোস্ট কলোনিয়াল তাত্ত্বিক আর কে আছে? উনি এক অর্থের জন্ম দিছে পোস্ট কলোনিয়াল এই স্কুলটা, এডওয়ার্ড সাইড। উনি পর্যন্ত বলতেছেন যে আমি তো অনেক কলোনিয়ালিজমের ইতিহাস পড়েছি এবং আমি দেখেছি যে এইভাবে কলোনিয়ালিজম হয়, কিন্তু এই জিনিস আমার জন্য নতুন। এখানে যেটা করা হচ্ছে যে এসে স্থানীয়দেরকে, কারণ স্থানীয়দেরকে সাধারণত চিপ লেবার হিসেবে ব্যবহার করা হবে, এটাই হচ্ছে কাণ্ডজ্ঞান। কিন্তু এখানে দেখা যাচ্ছে দে ডোন্ট নিড আস, তারা আমাদেরকে চায় না, একেবারেই চায় না। আজকেও দেখেন গাজা যে আপনার ইয়ে করার চেষ্টা হচ্ছে, গাজা পুরোটাকে খালি করে ফেলবে,
ঠিক আছে, এটার পেছনে কারণ হচ্ছে এদের দরকার নাই, চিপ লেবার হিসেবে দরকার নাই। ওরা ইন্ডিয়ান থেকে লেবার আনবে, শ্রীলঙ্কা থেকে লেবার আনবে, অন্যান্য জায়গা থেকে লেবার আনবে, কিন্তু ফিলিস্তিনিদেরকে তার দরকার নাই। আচ্ছা এখন বলি 48 সালের ক্রাইসিসটা একটু না বলে গেলে, একটু এটা একটা ইন্টারেস্টিং ক্রাইসিস হয়েছিল যে ওই যে ম্যাক্সিমাম টেরিটরি ম্যাক্সিমাম পপুলেশন, এখন ইউএন এর কাছ থেকে তো 55 ভাগ তারা পাইছে, মানে এটা এখন এটা অফিসিয়াল যে ইউএন আপনাকে 55 ভাগ দিয়ে দিছে, মানে এই পুরো জিনিসটা আপনার না, এই রুমটা আপনার না, কিন্তু আপনি সে গ্যাঞ্জাম করছেন এখানে, এই আমাকে দিতে হবে দিতে হবে, প্রক্টর এসে বললো ঠিক আছে তুমি এটুকু নাও। তো এটা কি ফেয়ার হয়েছে? প্রথম প্রশ্নটা যেটা আপনারই ছিল না, আপনি এখানে এসে এটা করতেছেন কেন? ইউএন সে প্রশ্ন করে নাই, কারণ ইউএন কারা চালায়, ওখানে আমেরিকার ভূমিকাগুলো আমরা জানি। তো এখন ম্যাক্সিমাম টেরিটরি মানে একটা স্লাইট মার্জিনে আপনি মেজরিটি আছেন, 55 ভাগ জমি, এটাতে তো তারা সন্তুষ্ট না। তো তারা বলছে ঠিক আছে 55 ভাগ দিছে, বাকিটা আমরা করে নেব, বাকিটা আমরা করে নেব, মানে এই যে পিটাপিটি করে নেব আর কি, সেটা তারা করছে। আচ্ছা এখন হচ্ছে আপনার, কিন্তু এখন হোয়াট অ্যাবাউট ম্যাক্সিমাম পপুলেশন? ম্যাক্সিমাম ইহুদি পপুলেশন ছাড়া তো ইহুদি রাষ্ট্র হবে না। ক্রাইসিসটা খুব রিয়েল। বেনগুরিয়ন চায় হচ্ছে 80 ভাগ ফিলিস্তিন হবে ইসরায়েল, আর ওই রাষ্ট্রের 80 ভাগ পপুলেশন হতে হবে, অন্তত 80 ভাগ পপুলেশন হতে হবে ইহুদি, এই হলো প্রকল্প। তো 80 ভাগটা তারা করছে, তারা কিন্তু যুদ্ধ করে 78 ভাগ জমি নিয়ে নিছে 48 সালে, ঠিক আছে। তাহলে এখন পপুলেশনে কি হবে? একদিকে সমস্যাটা হচ্ছে ইহুদিরা জেনোসাইডের শিকার হয়েছে, হলোকাস্টের শিকার হয়েছে, ফলে ইহুদি পপুলেশন কমে গেছে, বাকিরা যাচ্ছে আমেরিকার দিকে। এখন আমার এখানে তো ইহুদি পপুলেশন করতে হবে, আমি কি এত কম, মানে এত মাইনরিটি হয়ে তো আমি এত মেজরিটি জায়গা আমার দখলে রাখতে পারবো না, বা জিনিসটা ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে না। তাহলে কি করতে হবে? এখন আসছে মজার জিনিস, যে তারা কিন্তু আরব গায়ের দেখতে যারা সাদা দেখছে আলাদা, মানে আরব মানে মুসলমান ফিলিস্তিনি, তাদেরকে দেখতে পারে না। এরা হচ্ছে আপনার, মানে এদেরকে আপনার, মানে তারা এরকম ওই যে কি বলে DD2 দিয়ে স্প্রে করতো, যে দূরে থাকো, এরকম আর কি, এত বর্ণবাদী। তো তারাই হচ্ছে এখন, যেহেতু ম্যাক্সিমাম পপুলেশন ইহুদি লাগবে, তারা এবার আরবের দেশগুলো থেকে, ইরাক থেকে, আরো যে, আর ওখানে কিন্তু প্রচুর ইহুদি ছিল। ইরাক বাগদাদ ছিল ইহুদিদের হাব, মানে আরব ইহুদিদের হাব ছিল, এবং সেখানে তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল। আমাদের এখানে যেমন এই পূর্ব বাংলায় হিন্দুরা সংখ্যায় কম হলেও হিন্দুরা যেমন মানে অনেকগুলো পজিশনে ছিল, ইহুদিরাও তাই ওখানে, এবং তারা অ্যাসিমিলেটেড, মানে মেইনস্ট্রিম সমাজে কোনো এগুলো নিয়ে কোনো ক্রাইসিস নাই বাগদাদে। কোনো আপনি বাগদাদে 1940 সালের আগে ছোট ছোট মাইনর ঘটনা বাদ দিলে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা মুসলমান এবং ইহুদির মধ্যে পাবেন না, নাই। আচ্ছা কিন্তু এখন তো আমার সাদা ইহুদি এত পাওয়া যাচ্ছে না, কিন্তু ইহুদি তো লাগবে। তখন তারা এই যে মোসাদ গিয়ে আপনার বাগদাদের সিনাগগের মধ্যে, মানে ওদের প্রার্থনার ইয়ের মধ্যে গিয়ে বোমা প্লান্ট করে টোরে একদম, এবং ইরাকের যে শাসক ছিল তাকে ঘুষ টুস দিয়ে হচ্ছে আপনার, যে এদেরকে বাইর করে দাও, ইহুদিদেরকে বাইর করে দাও, এবং ইহুদিদেরকে তারা বের করে নিয়ে আসলো। তারা মরক্কো থেকে ইহুদি নিয়ে আসছে, মরক্কো থেকে আপনি ইহুদি নিয়ে আসছেন জাহাজে করে, কিন্তু এরা তো কালো বা সাদা না, ঠিক আছে। তখন এদের যে বাচ্চা, 1000টা বাচ্চাকে কিডন্যাপ করছে, কারণ এগুলো হচ্ছে নিঃসন্তান সাদা ইহুদিদেরকে দিতে হবে, তাহলে ওরা ছোটবেলা থেকেই সিভিলাইজড হয়ে বড় হবে। এখন ক্রাইসিসটা খুব মানে খুব ডিপ, যে একদিকে তারা আরব চায় না, মুসলমানদেরকে খেদাই দিল, অন্যদিকে ইহুদি পপুলেশন করতে গিয়ে আরেক ধরনের আরব আইসা হাজির, কারণ ইরাক থেকে যারা যারা আসতেছে পুরা আরব ইহুদি, এরা তো সব আরব। তো আরব আপনি খেদালেন, কিন্তু আরেক ধরনের আরবের মুখোমুখি হলেন, তখন কি একটা পরিস্থিতি। এইটাই হচ্ছে পরবর্তীতে, এই যে আজকাল অনেকে বলে যে ডানপন্থার যে উত্থান সারা পৃথিবী জুড়ে, ঠিক আছে, এই ডানপন্থা উত্থানের সাথে এই জিনিসটার একটা সম্পর্ক আছে। এটাকে বলা হয় ইসরায়েলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড, মানে প্রথমে যেটা ইসরায়েলে ঘটছে এটাই পরে সারা পৃথিবীতে ঘটছে। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে লেবার পার্টি, মানে যেটা হলো মানে ইসরায়েলের প্রথম পার্টি, যে ফাউন্ডিং ফাদার্সরা যে পার্টিটা করতো, এরা তো সাদাদের দল বেসিক্যালি, এরা হলো এলিট ইহুদি, এবং এদের এজেন্ডাগুলো হচ্ছে আমাদের দেশে বামপন্থীদের এজেন্ডার মতো, মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমস্যা আছে তাদের কাছে, মানে মাইনরিটির প্রতি অবশ্যই সংবেদনশীল হতে হবে, অনেকগুলো ইস্যুতে অবশ্যই সংবেদনশীল হতে হবে, কিন্তু আপনি যদি অতি সংবেদনশীল হয়ে যান এবং মেজরিটিকে হস্টাইল করেন, তাহলে যে সমস্যাটা হয় এটা হচ্ছে ইসরায়েলে। কারণ আরব ইহুদিরা হচ্ছে ইসরায়েলের পপুলেশনের 50%, কিন্তু মানে লেবার পার্টির এজেন্ডা হচ্ছে সব হোয়াইট সাদা মাইনরিটি, যে তারা কি বারে গিয়ে নাচতে পারবে কিনা, LGBTQ রাইটস থাকবে কিনা, তারপর হচ্ছে আপনার আরো যে সমস্ত এলিটদের যে সমস্ত সমস্যা আর কি, এগুলো ছোটখাটো সমস্যা আমি তা বলতেছি না, কিন্তু মেজরিটি মানুষের যারা গরিব তাদের সাথে এর কোনো সম্পর্ক নাই। তো আরব ইহুদিরা হচ্ছে লম্বা সময় ধরে এগুলো সহ্য করছে, এবং তারা দেখছে এই সমস্যার কোনো সমাধান হয় না। এটাকে ক্যাশ করছে হচ্ছে এই যে মেনাহেম বেগিম, যে লোকটা লিকুদ পার্টির প্রতিষ্ঠাতা, সে এসে বলছে যে দেখেন এই এলিটরা এই যা যা আজকে মোদিকে বলতে শোনেন না, এই সব সে বলছে, এবং ফলে বিপুল ভোটে সে আপনার জিতে আসছে। লিকুদ পার্টি হয়েছে 67 সালের পরে, 77 সাল এরকম সালে, এবং এরপর থেকে আপনি দেখেন মানে আসলে কিন্তু পুরা ইসরায়েলে যতগুলো পক্ষ আছে জায়নবাদীদের, সবগুলোই হারে হারে রাইট উইং, কিন্তু ওদের হিসাবে একটা লেফট উইং ছিল আর কি,
ঠিক আছে, ওই লেফট উইংও ৭৭ সালের পর থেকে মোটামুটি পলিটিক্সে একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এখন দেখেন নেতানিয়াহুর ক্যাবিনেটটা যদি আপনারা খেয়াল করেন, নেতানিয়াহু দেখেন না কত উগ্র এবং একটা জেনোসাইডাল লোক, কিন্তু বিশ্বাস করেন উনি হচ্ছে ওনার ক্যাবিনেটের সবচেয়ে সুস্থ মানুষ। আর বাকি যারা আছে ওই যে ওদের যে ইসলামিক যে ইসলামিক বলে ওদের যে ইহুদিদের যে মানে ধর্মীয় যে ফোর্সগুলো আছে, এবং ইসরায়েলের ক্ষেত্রে ওদের সংসদের নাম হলো নেসেট। এই নেসেটে ১২০টা আসন, আজ পর্যন্ত কখনোই কোনো একক দল ৬০+ আসন পায় নাই। সো সবসময় বড় দলগুলোকে ছোট দলগুলোর উপর নির্ভর করতে হয়। মানে ধরেন আপনার ৫৫টা সিট আপনি পাইছেন, এখন 61 হতে গেলে আপনাকে কিছু ছোট ছোট দলকে টানতে হবে। এই যে ওদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, ওদের যে পররাষ্ট্রমন্ত্রী, এই দুটো হচ্ছে ভয়ঙ্কর উগ্র এবং স্যাটেলার, এরা মানে এরা ওয়েস্ট ব্যাংক থেকে বড় হয়েছে আর কি। তো এরা এরা একটা দুইটা হয়তো এদের আসন আছে, কিন্তু এরা যদি এই সরকার থেকে চলে আসে এই সরকার ফল করবে, বুঝতে পারছেন? ফলে নেতানিয়াহুকে ওদের কথা শুনতে বাধ্য তারা, ঠিক আছে? তো এই যে ইকুয়েশন, মানে এখানে হচ্ছে সব রাইট থেকে কত রাইটে যাওয়া যায় ওই হিসাব আর কি এরিয়াতে নাই। আচ্ছা, এখন এই যে সমস্যাটা এখন হয়েছে, এবার আসে আমি রিসেন্ট ইতিহাসে, সেটা হচ্ছে আপনার ইন দ্য মিন টাইম সপ্ত শরণার্থী শিবিরে ফিলিস্তিন, এই যে আপনার জর্ডানে, মিশরে শরণার্থী শিবিরে ফিলিস্তিনিরা বড় হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে লেবাননে, ঠিক আছে? এখন এখানে আপনার শরণার্থী শিবির থেকে এদের একটা নিউ জেনারেশন, আগের জেনারেশন যারা 48 সালে জমি হারাইছে, 48 থেকে 67 পর্যন্ত যারা জমি হারাইছে, ওরা তো আশা ছেড়ে দিচ্ছে যে আমাদের আর হবে না। এবার নিউ জেনারেশন আসছে, এই আমাদের বাংলাদেশের মতো, যে পলিটিক্যাল ফাইটটা 13 সাল থেকে 24 সাল পর্যন্ত, রাজনৈতিক 24 সালের জানুয়ারির পরে এখানে আমাকে অন্তত 3জন দায়িত্বশীল লোক বলছে কিচ্ছু হবে না, এই দেশে কিচ্ছু হবে না। আমি বলছি কি করতে হবে, বলছে যে আওয়ামী লীগ এখানে মানবাধিকার লঙ্ঘন করতে হবে, আর আমাদের শুধু ফান্ড এনে বাইরে থেকে এগুলোর বিরুদ্ধে ফাইট করতে হবে। এটা ছিল তাদের, মানে কেউ বিশ্বাস করে না যে পলিটিক্যালি এখানে একটা চেঞ্জ সম্ভব। কিন্তু দেখেন একটা নিউ জেনারেশন জাস্ট কেম আপ, মানে এখানে যারা আমরা আসি, আমরা হচ্ছে ঠিক আছে না, এই অবস্থা আমাদের বদলাইতে হবে। ফিলিস্তিনেও তাই করছে, যে সারা শরণার্থী শিবিরে এরা বড় হচ্ছে, এবং এই যে ইয়েরা আপনার এরা হচ্ছে মিশরে, জর্ডানে, বিশ্বত মিশরের কায়রো হয়ে উঠছে এই যে পুরা আরবের যত রেডিকাল, মানে রেডিকাল ইন আ গুড সেন্স, রেডিকাল যত আরব ইয়াং আছে কলেজ টলেজে পড়তেছে, এদের হাব হয়ে গেছে কায়রো, বুঝতে পারছেন? কায়রো কিন্তু ওখানে তখন একটা খুব গুরুত্বপূর্ণ সেন্টার, দুইটা সেন্টার ছিল, একটা কায়রো আর একটা হলো এই যে আপনার সৌদি আরবের রিয়াদ। এই দুইটা বেল্টে হচ্ছে আপনার আরব যত জাতীয়তাবাদ, আরব মানে আমি শুধু সৌদি আরব বোঝাচ্ছি না, কিন্তু পুরো আরবে যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের দুইটা সেন্টার হচ্ছে এই দুইটা জায়গায়। তো আরাফাত হচ্ছে কায়রোতে বড় হচ্ছে এবং কায়রোতে পড়াশোনা করতেছে, এখান থেকে তাদের রেডিকাল আইডিয়া জন্ম হচ্ছে। নাসের ততদিনে মিশরে পাওয়ারে চলে আসছে, এবং নাসের ওয়াজ দি অনলি আরব লিডার যে সিরিয়াসলি চাইছে যে আমি এদের পক্ষে দাঁড়াবো। এরপর আর কোনো লিডার আজ পর্যন্ত কেউ কখনো ফিলিস্তিনের কথা ভাবে নাই, মানে তারা ফেল করছে, এবং তারা আসলে এটার জন্য দায়ী টু সাম এক্সটেন্ট, এই ঘটনার জন্য মিশর দায়ী, জর্ডান দায়ী, সৌদি আরব দায়ী। তো সেটা কিন্তু ওই সময় নাসেরের কিছু চেষ্টা ছিল, এবং নাসেরের সাথে তখন পেয়ার হয়েছিল সিরিয়ার আসাদ, এই যে আজকে যে আসাদ পালাই গেল ওর বাপ, ঠিক আছে? এই দুজন মিলে চেষ্টা করছে যে ওদেরকে একটা ধাক্কা দিতে হবে, ওরা চেষ্টা করছে, কিন্তু 73-এর একটা বড় যুদ্ধ, 73 চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই, কারণ আমেরিকা অনেক কিছু ইনভলভ আছে। তো এখান থেকে ইয়াদের নাসেরদের সাথে পরিচয় হয়েছে আরাফাতদের, এবং ওরা আরো বুস্ট আপ হয়েছে। মানে ধরেন এখানে 1000টা স্টুডেন্ট, নানা অর্থে গুরুত্বপূর্ণ লিডার আছে ঢাকা শহরে, আজকে ভাইব্রেন্ট তরুণ আছে ধরেন 2000, ধরেন তার মধ্যে 10টা তরুণকে যদি পিক করে ইউনুস সাহেবের সাথে বসায় দেওয়া হয়, ওরা একটু বুস্ট আপ হবে না? ঢাকা শহরে আমরাই ক্যারেক্টার। তো ওরা কায়রোতে এই ফিলিংটা পাইছে, আরাফাত সহ এরা আর কি। তো এখান থেকে ওরা আবার এসে শরণার্থী ক্যাম্পে ঢুকে ফাতা টাতা সহ এইসব দলটল করতেছে। এরা কিন্তু সব মানে কিছুটা লেফট এবং সেকুলার মানে প্রভাব বলের মধ্যেই ছিল পিএল এবং ফাতা। এবং এখান থেকে ওরা বারবার যেটা করতেছিল, ঘুম হারাম করে দিচ্ছিল আপনার। আরাফাত অনলি পার্সন ইন দিস ওয়ার্ল্ড যে রাষ্ট্র হওয়ার আগে জাতিসংঘকে বক্তৃতা দিয়ে আসছে। ক্যান ইউ ইমাজিন? মানে সে 73 সালে না বা 74 সালে প্ল্যানারি সেশনে একটা বক্তৃতা দিচ্ছে, আপনি বুঝতে পারতেছেন। এবং একবাল আহমেদ, পাকিস্তানি বুদ্ধিজীবী একবাল আহমেদ, কিন্তু জানাজানা লোক না। একবাল আহমেদ হচ্ছে আপনার শুধু কথা বলে না, সে বিভিন্ন জায়গায় যে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট হচ্ছে ওখানে ঢুকে এদের সাথে গিয়ে আপনার অপারেশন এবং এদের বুদ্ধি পরামর্শ দেয়। এবং অনেক সময় হোয়াইট হাউসে যে আপনার নেগোসিয়েশনগুলো হয়েছে এইসব প্রশ্নে, এ যাইতে হচ্ছে এই যে আরবের পক্ষ হয়ে আর কি। খুবই আমাদের একবাল আহমেদ কিন্তু এই বিহার থেকে যাওয়া লোক আর কি, খুব ইন্টারেস্টিং। তাকে আপনারা পড়েন, এডওয়ার্ড সাইদ তাকে গুরু মনে করে, কিন্তু আমাদের দেশে এডওয়ার্ড সাইদ অনেক পরিচিত হয়েছে, একবাল আহমেদ অতটা পায় নাই। যাই হোক, তো এরা হচ্ছে আপনার তখন এই শরণার্থী শিবিরগুলো থেকে চোরাগুপ্তা হামলা চালাইতো, মানে যেটা বলে আপনার চোরাগুপ্তা হামলা এই ইসরায়েল সীমান্তে। এটা হচ্ছে ইসরায়েলকে একেবারে নাস্তানাবুদ করে দিছে, যে এটা কিভাবে এটা সামলাবে এটা জানে না, কারণ কোথা থেকে কখন কি হামলা হচ্ছে। এখন এই পুরো টাইমটা আমি আর ধরেন ডিটেলস ঢুকবো না, কিন্তু অসলো চুক্তিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সময়, 94 সাল, মানে 60-এর দশক থেকে 80 দশক পর্যন্ত হচ্ছে
অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টের যে সময়, এবং পিএলওর যে সমর্থন ছিল পুরো পৃথিবীব্যাপী। ইকবাল আহমেদ বলছে এটা, যে 60-70 দশকে পিএলওর যে সমর্থন ছিল পুরো পৃথিবীব্যাপী, ইসরায়েল একটা রাষ্ট্র হওয়ার পরেও এত সমর্থন কখনো পায়নি। এবং সেই কারণেই কিন্তু আরাফাত গিয়ে বক্তৃতা দিয়ে আসছে ইয়েতে, প্ল্যানারি সেশনে। আমি দেখবেন আমার বইয়ের একেবারে শুরুতে এপিগ্রাফে একটা কথা, একটা বাক্য ইয়াসির আরাফাতের, আমরা রেড ইন্ডিয়ান নই। এটা মানে হচ্ছে সে বলতে চাচ্ছে যে আমাদের এটা কিন্তু সে ওই প্ল্যানারি সেশনে গিয়ে দেওয়া বক্তৃতা, যে আমরা কিন্তু আমাদেরকে রেড ইন্ডিয়ান মনে করলে হবে না, যে আপনারা আমাদেরকে একেবারে অ্যানাইহিলেট করবেন এবং তারপর এখানে রাষ্ট্র করবেন, এটা হবে না। উই আর হিয়ার, আমরা এখানে আছি। এবং সে বলছে যে সে কিন্তু তখন একটা ওই বক্তৃতা, যে আপনার ইয়াসির আরাফাত স্পিচ ইউএন লেখে সার্চ করেন আজকে, দেখবেন যে তার বক্তৃতাটা পুরোটাই হলো একটা সিঙ্গেল সেকুলার ডেমোক্রেটিক রাষ্ট্র সে করবে সবাইকে নিয়ে। এবং সে বলছে যে যারা যারা ইহুদি আসছে ইউরোপ থেকে, থাকুক তারা, কোনো সমস্যা নেই, আমরা ভাই ভাই হয়ে থাকবো, কিন্তু একটাই রাষ্ট্র হবে। আচ্ছা, এখন ইন্তিফাদা হচ্ছে আপনার 87 সালে প্রথম ইন্তিফাদা, মানে যে ইন্তিফাদায় আপনার যে সমস্ত ছবি আমাদের এখানে একদম আইকনে পরিণত হয়েছে, যে বাচ্চা ছেলেরা গুলতি মারতেছে, ওই পাশে হলো ট্যাঙ্ক। এখন বুঝেন ফিলিস্তিনে কি হচ্ছে, এটা কিন্তু বাইরের দুনিয়া খুব বেশি জানতো না। 80 দশকে এসে খুব গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জ করতেছে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে রঙিন টেলিভিশন আসা শুরু হয়েছে, মিডিয়া একটু বেশি, মানে দুনিয়াটা একটু খোলা শুরু করছে। আজকে তো ইন্টারনেট আছে, কিন্তু তখনকার পার্সপেক্টিভে তখন একটা গ্লোবালাইজেশনটা একটু এক্সপান্ড হচ্ছে। ফলে আপনার দমন নির্যাতন যে কোনো একটা কিছু সাথে সাথে এগুলো সবাই জেনে যাচ্ছে পৃথিবীর মধ্য দিয়ে, ঠিক আছে। তো এর মধ্য দিয়ে ফিলিস্তিনি যে লম্বা সময় ধরে চলতেছে, এইটা 87 সালে যে ইন্তিফাদা, ঠিক আছে, এটা এই একটা গাজার একটা শরণার্থী শিবির থেকে ঘটনাটা শুরু হয়। এটা ম্যাসিভলি আপনার, এবং ওই সময়কার ওই যে ইশতিয়াক রাবিন, যে যার সাথে অস্লো চুক্তিতে হচ্ছে আর কি, অস্লো চুক্তিটা একদিকে ইয়াসির আরাফাত, আরেকদিকে রাবিন, ইসরায়েলের দিক থেকে। ওই রাবিন তখন ছিল প্রতিরক্ষা মন্ত্রী, সে বলতেছে যে ব্রেক দ্য বোনস, এসব হাড্ডিগুলো করে দিতে হবে। যাই হোক, তো 87 সালে ইন্তিফাদাটা হিউজ ওয়ার্ল্ড কাভার পায়, এবং পুরো, এবং ততদিনে এডওয়ার্ড সাইদ, ইব্রাহিম আবু লুগত, তারপর আরও যে ইয়েরা, মানে ফিলিস্তিনি বুদ্ধিজীবী যারা, এবং তাদের ইন্টারন্যাশনাল বন্ধু হিসেবে ইকবাল আহমেদ, তারপর জিন শার্প, এই একটা নিউ জেনারেশন বুদ্ধিজীবী যারা আছে, যারা আমেরিকায় বসে আপনার এগুলো নিয়ে অ্যাক্টিভিজম করতেছে। ফলে এটাকে আর মানে ফিলিস্তিন প্রশ্নটা চাপা নাই, ফিলিস্তিন প্রশ্নটা সামনে চলে আসছে। এবার প্রথমবারের মতো, যেমন ধরেন 24-এর আমাদের এই গণ অভ্যুত্থানটা সারা পৃথিবীতে যেভাবে মনোযোগ পেল, এরকম একটা ঘটনা আর কি। তো এর ফলে ইসরায়েল প্রশ্ন অনেক চাপে, এবং ইউএন তখন থেকে বলছে আচ্ছা ঠিক আছে, এটা সমাধান করতে হবে। সমাধানটা কি? সমাধান হচ্ছে আপনার এই যে 94 সালে অস্লো চুক্তি। অস্লো চুক্তি প্রথমে ছিল হচ্ছে আপনার জর্ডানের সাথে, মানে তারা তো ফিলিস্তিনকে স্বীকার করে না, জর্ডানের সাথে আপনার ইসরায়েলের একটা চুক্তি হবে আর কি। কিন্তু এখানে টিম হিসেবে ফিলিস্তিনের প্রতিনিধিরা যেতে পারবে। তো ফিলিস্তিনিরা এই সুযোগটাই নিচ্ছে, ওকে এটাতে আমরা যাব। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে ইন দ্য মিন টাইম ইসরায়েল হচ্ছে আবার ব্যাকডোর, পিএলও কিন্তু দেখেন 87 ইন্তিফাদা, পিএলও আর এবার লাইমলাইটে নাই, পিএলওর জমানা শেষ, আরাফাত মোটামুটি এবার হচ্ছে মানে আপনার একটু ম্রিয়মান আর কি। কিন্তু 87 সালে করতেছে কারা? সিভিল সোসাইটির মেম্বাররা, প্রবাসীরা, তারপর মানে গ্রাসরুট মুভমেন্টের মধ্যে যা বুঝায়, পার্টির নেতৃত্বে হচ্ছে না। আমাদের সাথে খুব খুব মিল পাবেন, বিএনপির জানুয়ারির মুভমেন্ট ফেল করলো, তারপরে এসে গণঅভ্যুত্থান করছে, ওরকম একটা ঘটনা। সো এইটা যখন হচ্ছে অস্ত্র চুক্তিতে, আপনার একটা মহিলা ছিল, ওনার নাম হচ্ছে হান্নান আশ্রয় নাকি যেন, খ্রিস্টান এক মহিলা, মানে জল জল করে টাইপের আর কি, উজ্জ্বল মহিলা বলতে যা বুঝায়। উনি হচ্ছে ফিলিস্তিন টিমের লিডার, একে খ্রিস্টান, দ্বিতীয়ত হচ্ছে চোস্ত, ইংরেজি বলতে জানে। এই যে গাজায় যে বিশ্ববিদ্যালয় আছে, বিজরি বিশ্ববিদ্যালয় নাকি যেন একটা, ওই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিপার্টমেন্ট খুলছেন উনি, ঠিক আছে। তো এরকম একটা মহিলা যখন গিয়ে ওয়ার্ল্ডের অ্যাটেনশন নিচ্ছে, বলতেছে যে আমাদের কথা তোমাদের শুনতে হবে, আমাদেরকে আর তোমরা এতদিন আমাদের কথা শোনো নাই, এবং তোমরা যে আজকে আমাদের কথা শুনতে আসছো এই জন্য আমরা কৃতজ্ঞ, এরকম যখন বলছে, পুরা ফোকাসটা তার দিকে চলে গেছে। আরাফাত হচ্ছে এটাতে, আরাফাতরা তো সব মানে ইয়েতে আপনার প্রবাসে, মানে এই যে মিশর টিশরিতে, ওরা একটু পিএলও একটু চাপ খাইছে এতে, যে আমাদের কাছ থেকে সব চলে যাচ্ছে। এটার সুযোগ নিছে হচ্ছে ইসরায়েল, যে আপনার, এবং ইসরায়েল ফিলিস্তিন প্রশ্নে যেভাবে সমাধান হতে যাচ্ছিল, এটা থেকে এখন কি করতে হবে, তাহলে পিএলওকে টোপ দাও, যে তোমাদের কাছ থেকে কিন্তু ইয়ে নিয়ে যাচ্ছে। এবং আরাফাত এখান থেকে ডিরেকশন দেয় ফোনে, কিন্তু এই প্রতিনিধি টিম যারা ওয়াশিংটনে আছে, তাদের মধ্যে খুব বিখ্যাত আইনজীবী আছে, বিখ্যাত সিভিল সোসাইটির মেম্বার আছে। তো এরা তো এথিক্যাল থাকতে চায়, আর পলিটিশিয়ানরা তো হলো আচ্ছা নেগোসিয়েশন কতটুকু করা যায়। অস্ত্র চুক্তি প্রথমে গোপনে হয়েছে নরওয়েতে, যে তোমার আরাফাতদের অ্যাপ্রোচটা ছিল যে আমাদেরকে শুধু ওখানে ঢুকতে দাও, তোমরা যা চাইবা তাই হবে, এরকম। তো সেটাই আজকে মানে আপনার অস্ত্র চুক্তির আকারে হাজির হয়েছে। অস্ত্র চুক্তির ব্যাপারে বলা হয় যে এটার মধ্যে দিয়ে শান্তি ফিরে আসছে, এটা আসলে এডওয়ার্ড সাইদ সাথে সাথে পরের দিন পত্রিকায় লিখে বলছে যে ইট ওয়াজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, মানে অস্ত্র চুক্তির মধ্যে দিয়ে। কারণ একটা বিজয়ী শক্তির সাথে একটা বড় শক্তির সাথে একটা ছোট দলের, এটাতে কখনোই ইয়েটা সমান সমান হবে না। এবং অস্ত্র চুক্তির ভেতরটা যদি আপনি দেখেন কি কি বলা হয়েছিল, আমি বিস্তারিত এগুলা রেফারেন্স সহকারে বলছি, আমি এটা ডিটেল করবো না।
ওটা বেসিক্যালি ছিল হচ্ছে আপনার ইসরায়েলের হয়ে পিএলও ওয়েস্ট ব্যাংক এবং গাজা যে দুটো অঞ্চল তার পুরোপুরি নিয়ন্ত্রণে নাই, মানে 22 ভাগ, 78 ভাগ তো ইসরায়েল হয়েই গেছে, ওই 22 ভাগে আসলে ইসরায়েলের হয়ে পিএলও সিকিউরিটি নিশ্চিত করে দিবে, বুঝছেন? মানে ইহুদিদের দিয়ে যদি আপনি ওয়েস্ট ব্যাংক এবং গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে যান, ইহুদি লাইফ তো গুরুত্বপূর্ণ, এবং একটা ইহুদি সেনার যদি লাশ পড়ে ইসরায়েলের ভেতরে তোলপাড় হয়ে যায়। সো সমাধান হচ্ছে পিএলওকে নিয়ে আসো। পিএলও কিন্তু বিদ্রোহী, পুরা বর্ডার জুড়ে জর্ডান, মিশর, সিরিয়া, লেবানন, এই পুরো বর্ডার জুড়ে এরা আছে এবং ধুমধাম ঢুকে অপারেশন চালায় চলে আসে, খুব রেডিকাল। এদেরকে কন্টেইন করতে হবে তাহলে কিভাবে? যে আসো তোমরা রাষ্ট্র ক্ষমতায় বসো, তোমাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতা দিচ্ছি। এইটাই ছিল অস্ত্র চুক্তি। মানে এটা বলছে আপনার রাশিদ খালিদি আছে না, খুব বিখ্যাত হিস্টোরিয়ান, উনি বলছে যে এটা হচ্ছে যে ধরেন সিংহ হা করে আছে, ওরা গিয়া মুখটার ভিতরে ঢুকলো আর কি। সব বিদ্রোহী আপনার ওয়েস্ট ব্যাংকে যখন ঢুকে গেল, তারপর তো এরপর কি হয়েছে 94 সাল থেকে পরের ইতিহাসটা খুব সিম্পল, একটা একটা করে টার্গেট কিলিং। আরাফাতকে তো 20 দিয়ে মেরে ফেলছে, ঠিক আছে? অস্ত্র চুক্তি ছিল মানে সিকিউরিটি কনসার্ন, এবং এই যে সিকিউরিটি কনসার্ন শব্দটা এটা আপনারা 5 তারিখের পর থেকে খুব বেশি বেশি শুনতেছেন। ইন্ডিয়া বলতেছে যে আমাদের একটা সিকিউরিটি কনসার্ন তৈরি হয়েছে বাংলাদেশে। সিকিউরিটি কনসার্ন এটা একটা আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা খুব সিরিয়াস টার্ম, খুব এটাকে নর্মালভাবে নেওয়া যাবে না। এটা যদি কোনো বড় রাষ্ট্র, এবং আপনারা জানেন আমি এই ফিলিস্তিনে কাজ করতে গিয়ে ইন্টারন্যাশনাল ল নিয়েও কিছু পড়াশোনা করছি। ইন্টারন্যাশনাল ল বেসিক্যালি এটা হচ্ছে ঔপনিবেশিকদের হেল্প করার জিনিস, একটা ইনস্ট্রুমেন্ট, আর কিছু না। তবু এই প্যারাডাইমে থেকেই ফিলিস্তিনিরা আন্তর্জাতিকভাবে বহু বহু ফাইট করছে, আমরা তার ধারে কাছেও নেই। একটা যাদের কিনা ঘর ঘুরে ঘুরে করে দিচ্ছে, কিচ্ছু নাই, তারা ইন্টারন্যাশনালি নিজেদের ন্যারেটিভটা যেভাবে এস্টাবলিশ করছে, মানে আই মিন ফিলিস্তিনিরা, আর আমরা ভারত 5 মাস ধরে যা বলতেছে আমাদের নিয়ে, আমরা এটার কোনো উত্তর দিতে পারতেছি না। বুঝেন আমরা কোথায় আছি? তো আন্তর্জাতিক আইনের মধ্যে দিয়ে যদি কেউ কোনো বড় রাষ্ট্র প্রুফ করতে পারে, এস্টাবলিশ করতে পারে যে ও আমার পার্শ্ববর্তী এই অঞ্চলটা আমার জন্য সিকিউরিটি কনসার্নে পরিণত হয়েছে, আমার নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে, তখন সে ইন্টারভেন করতে পারবে, ঠিক আছে? বলে আমাদের দেশে এই যে যারা নাট্য উৎসবে হামলা করে, এখানে সেখানে হামলা করে, তারা এগুলো কেন করে আমি জানি না। মানে এটা মিনিমাম ধর্মের প্রশ্ন বাদ দিলাম, যে অমুক জিনিস বেদাত তমুক জিনিস বেদাত, এগুলো বাদ দিলাম, একেবারে ভূরাজনৈতিক কারণে এগুলো খুব অ্যালার্মিং জিনিস। কারণ পুরো পৃথিবীতে ওরা প্রচার করতেছে যে এখানে একটা জঙ্গিবাদের উত্থান ঘটছে বাংলাদেশে। সুতরাং ওরা যে যে জিনিস আপনাকে দেখাতে চাইবে পুরো পৃথিবীকে, সেই জিনিস যদি আপনি করে দেন যে আমরা এখন স্বাধীনতা পেয়েছি, আমরা এই করতে পারি, তাহলে তো ভাই আপনি ওদের হয়ে কাজ করতেছেন। এটাই ঘটতেছে কিন্তু। মানে 5 তারিখের পর থেকে ইন্ডিয়ার জোরে সোরে, ইন্ডিয়ার লবিস্টরা লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে সারা পৃথিবীতে, যে এখানে বাংলাদেশে একটা জঙ্গিবাদের উত্থান করছে। শুধু তাই না, উত্থান করছে তাই না, জঙ্গিবাদীরা ক্ষমতায়। কারণ মাহফুজকে আপনারা দেখছেন, মাহফুজের ব্যাপারে প্রচারণাটা কি খুব নিরীহ ব্যাপার না, যে ইন্ডিয়ান পত্রিকায় বলা হচ্ছে যে সে হলো হিজবুত তাহরির, ঠিক আছে? এবং মাহফুজকে যখন ইউনুস সাহেবকে পরিচয় করাই দিল ওয়ার্ল্ড স্টেজে, তো এটা তো আরো দেখানো তার কঠিন না যে এই যে ইউনুস যাকে পরিচয় করাই দিচ্ছে এ হচ্ছে আসলে হিজবুত তাহরির। এটাই তো ইন্ডিয়া প্রচার করতেছে। তো হিজবুত তাহরির ক্ষমতায়, এটা তারা এস্টাবলিশ করে যদি ফেলে, এটা আলটিমেট কনসিকুয়েন্স হচ্ছে যে আমার নিরাপত্তা উদ্বেগ তৈরি হলে আমাকে এখানে ইন্টারভেন করতে হবে। এটা হচ্ছে আপনার আন্তর্জাতিক আইন অনুযায়ী আইনের ব্যাপার আর কি। যে কারণে আমি বারবার বলি যে সাউথ এশিয়ার মধ্যে কিন্তু আমরা কিন্তু আরেকটা প্যালেস্টাইন, মানে এটা আমাদেরকে বুঝতে হবে যে কোন অর্থে আমরা প্যালেস্টাইন। আচ্ছা, তো এই অস্ত্র চুক্তির মধ্য দিয়ে আপনার ওয়েস্ট ব্যাংক, মানে প্রথমত হচ্ছে গাজাকে আলাদা করে ফেলছে। আগে কিন্তু গাজা এবং ওয়েস্ট ব্যাংক একটা টেরিটরি ছিল, গাজাকে এবং ওয়েস্ট ব্যাংককে আলাদা করে ফেলছে, যে গাজার সমস্যা আমরা আলাদাভাবে দেখবো আর ওয়েস্ট ব্যাংকের সমস্যা আমরা আলাদাভাবে দেখবো। তো তারা দুটো মডেল সিলেক্ট করছে, একটা হচ্ছে ওপেন এয়ার প্রিজন, ওয়েস্ট ব্যাংক হচ্ছে ওপেন এয়ার প্রিজন। মানে আপনি এই যে আমাদের বাংলাদেশকে যেভাবে কাঁটাতারের ঘেরাও করে ইন্ডিয়া যেভাবে রাখছে, দিস ইজ অ্যান ওপেন এয়ার প্রিজন, যে এর মধ্যে ইউ আর ফ্রি টু মুভ, কিন্তু এই খাঁচার মধ্যে। এটা হলো ওয়েস্ট ব্যাংক। আর জেলখানায়, আপনারা যারা জেলখানা সম্পর্কে জানেন তারা জানেন, যদি কোনো কোট আনকোট আসামি যদি বেশি বেয়ারা হয়, তাকে কোথায় পাঠায়? ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন, ওখানে আপনাকে বেঁধে টেঁধে রাখা হবে, আপনি ইউ ক্যান মুভ। তো গাজা হচ্ছে ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন। এটা হলো আপনার, এটা হলো টোটাল হস্টাইল, মানে হস্টাইল টেরিটরি বলতে আরেকটা শব্দ আছে আন্তর্জাতিক আইনে। এবং ওখান থেকে ইসরায়েলের যে দাহিয়া ডক্ট্রিন, দাহিয়া হলো লেবাননের একটা গ্রাম, যে গ্রামটাকে, পুরো গ্রামটাকে ইসরায়েল বলছে যে এটা একটা হস্টাইল এরিয়া, এবং এখানে জাস্ট বম্বারিং করে, এখানে আর গ্রাউন্ড ইনভেশন না, এখানে উপর থেকে বোমা মারে। তো গাজা হচ্ছে আরেকটা আপনার হস্টাইল টেরিটরি, যেটাকে পুরোটাকে সিলগালা করে রাখতে হবে। গাজা কিন্তু সিলগালা। গাজার মধ্যে হামাস যে কি, এই কারণেই আমি বলতেছি যে হামাসকে, ডেসপাইট বিং অ্যান ইসলামিক ফোর্স, কেন পুরো পৃথিবীর তাকে দোষ দিতে পারছে না? কারণ 150 বর্গমাইল একটা জায়গা, যেটা আবার ওয়েস্ট ব্যাংক থেকে বিচ্ছিন্ন, ওইটুকু জায়গাকে তারা সিলগালা করে রাখছে। তার মধ্যে থেকে যে এরা আন্ডারগ্রাউন্ড দিয়ে কি করে যে এইভাবে করে আক্রমণ করতে পারে, এটা তো একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, ঠিক আছে? তার পলিটিক্সের ইডিওলজি নিয়ে সমালোচনা, সেটা অন্য জিনিস। কিন্তু এই যে রেজিস্ট্যান্স, ঠিক আছে, 60-এর দশকে একই কাজ তো ধরেন ইয়েরা করতো,
আরাফাতরা করতো, তো ওদের রাজনীতি ফেল করার কারণেই তো হামাস উঠছে, নাহলে তো উঠতো না আর কি। এবং সুইসাইড বম্বিং এর যে কথাটা বলা হয়, সুইসাইড বম্বিং কিন্তু ফাতাও প্রচুর সুইসাইড বম্বিং করছে, প্রচুর। এখন দেখেন এইটাই হলো ন্যারেটিভের রাজনীতি, যখন একটা ইসলামিস্ট ফোর্স সুইসাইড বম্বিং করে দ্যাট ইজ জঙ্গিবাদ। কিন্তু যদি সেকুলার একটা ফোর্স, ধরেন এই যে তামিলরা, শ্রীলঙ্কার বিদ্রোহী তামিলরা প্রচুর সুইসাইড বম্বিং করছে, রাজীব গান্ধী মারা গেছে কিভাবে, সুইসাইড বম্বিং এ। এগুলো কিন্তু জঙ্গিবাদ না, বুঝতে পারছেন? জঙ্গিবাদ হবে যদি এর সাথে ইসলামিক কোনো শক্তি জড়িত থাকে। এটা হলো ন্যারেটিভের রাজনীতি আর কি। ওকে, সো এখন গাজা হয়ে গেল, এবং ফাতা এবং হামাসের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া হলো। গাজা হচ্ছে হামাসের, আর ফাতা হচ্ছে আপনার থাকবে হলো ওয়েস্ট ব্যাংকে। এবং তারা খুব সাকসেসফুলি টাকা পয়সা দিয়া, এই যে মাহমুদ আব্বাস, মোস্ট করাপ্ট গাই, ঠিক আছে, এদের সবাইকে টাকা পয়সা, নারী, নানাভাবে করাপ্ট করে এদের মধ্যে ভাতৃঘাতী সংঘাত লাগাই দিছে। মানে আপনি কি ইসরায়েল ফাইট করবেন, আপনি তো আসলে ফাতা ইয়েকে মারে, ওরা একে মারে। তারপর সাব্যস্ত হলো যে ওকে, হামাস থাকবে গাজায়, ওরা থাকবে ওয়েস্ট ব্যাংকে। ফলে এই যে এখন যে সরকারটা আছে ওয়েস্ট ব্যাংকে, পিএ, প্যালেস্টাইন অথরিটি, তাদের বেসিক্যালি কাজটা হচ্ছে ইসরায়েলের হয়ে সিকিউরিটিটা নিশ্চিত করা, ঠিক আছে, ইসরায়েলের সিকিউরিটি নিশ্চিত করা। যে যদি কোনো কোট সন্ত্রাসী থাকে ফিলিস্তিনের ভেতরে, মানে সন্ত্রাসী মানে কাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে, যারা আসলে ইসরায়েলের বিরুদ্ধে একটা রেডিক্যাল কায়দায় জিনিসটা সমাধান করতে চায়, তারাই সন্ত্রাসী। তো এদেরকে হচ্ছে দমন করবে এই ফিলিস্তিন কর্তৃপক্ষ, ইসরায়েলের হয়ে তারা ট্যাক্স কালেক্ট করবে। এখন এর সাথে মিলান বাংলাদেশকে এরকম একটা কাঁটাতারে ঘেরাও করে রাখবে ইন্ডিয়া, কারণ সিকিউরিটির প্রশ্ন আছে। এবং এখানে এমন একটা বডিকে তারা বসায় রাখবে, ধরেন আওয়ামী লীগ, যারা হচ্ছে আসলে তাদের হয়ে সিকিউরিটিটা দেখে দিবে, ইন্ডিয়ার হয়ে সিকিউরিটিটা নিশ্চিত করে দেবে। ইন্ডিয়া এখানে ঢুকতে আর পারে না, আজকের দুনিয়াতে এটা সম্ভব না। তো এইটা হচ্ছে আওয়ামী লীগের কাজ। তো এইটাকে এডওয়ার্ড সাইড বলছিল যে ভাই ওরা যেটা করছে, মানে ইয়েরা ইসরায়েল একটা লিবারেশন ফোর্সকে, পিএলও ছিল একটা লিবারেশন ফোর্স, পুরো থার্ড ওয়ার্ল্ডে তারা আইকন। বললাম তো যে জাতিসংঘে পর্যন্ত গেছে, একটা বিদ্রোহী গোষ্ঠীকে জাতিসংঘে পর্যন্ত যাওয়া তো খুব চারটিখানি ব্যাপার না। সেই তাদেরকে শেষ পর্যন্ত একটা অস্ত্র চুক্তির মধ্য দিয়ে একটা মিউনিসিপাল কর্তৃপক্ষ বানায় ফেলছে, মানে একটা পৌরসভা কর্তৃপক্ষ। আপনার হাতে কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই, শুধু হচ্ছে আপনি দেখভালও করবেন, মানে ভলান্টিয়ারিং করবেন আর কি, বুঝছেন? এটা কি বলা হচ্ছে যে মিউনিসিপাল অথরিটিতে বানাইছে। গাজা এবং পশ্চিম তীরের মূল নিয়ন্ত্রণ তো ইসরায়েলের হাতে, কিন্তু ফিলিস্তিনিদের ওখানে বসায় রাখছে যে তোমরা অ্যাডমিনিস্ট্রেশনটা, বেসামরিক অ্যাডমিনিস্ট্রেশনটা তোমরা চালাও। মানে মানুষ প্রতিদিন আসবে অনেক ঝামেলা নিয়ে, এগুলা কেন ইসরায়েল সামলাবে? ফিলিস্তিনি মানুষরা প্রতিদিন আসবে এটা সেটা ঝামেলা নিয়ে, আমার ভাই ড্রেন উপচে পানি পড়তেছে, আমার ভাই গ্যাস নাই, এইসব সমস্যা তো ইসরায়েল দেখবে না, এগুলো তোমরাই দেখো। আর আসলে সিকিউরিটিটা নিশ্চিত করবো আমরা। ওইটাকে যে এরিয়া এ, এরিয়া বি, এরিয়া সি এভাবে করা হয়েছে। এবং খেলাটা এরকম, ধরেন আপনি ওয়েস্ট ব্যাংকের এক জায়গা থেকে ওয়েস্ট ব্যাংকের আরেক জায়গায় যাবেন, মাঝখানে আপনাকে ইসরায়েল আপনি যদি টুকরা টুকরাগুলো ম্যাপে দেখেন, এমন ভাবে তারা ওয়েস্ট ব্যাংকের টুকরা করছে যে ওয়েস্ট ব্যাংকের মধ্যে আজকে অনেকগুলো সেটলার বসে আছে না, অনেকগুলো সেটলার, কিন্তু মানে ওয়েস্ট ব্যাংকের ভিতরেও পশ্চিম তীর একটা জায়গা, ওই জায়গার ভেতরেও আপনার অনেকগুলো জায়গা হচ্ছে ইসরায়েল। তো সেটা কিভাবে করছে, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি এখানে আসছেন, এখান থেকে যাবেন হচ্ছে সোরারদিতে, তো পুরোটাই তো আপনার জায়গা, কিন্তু না, মাঝখানে ইসরায়েল আছে, ইসরায়েল একটা টুকরা আছে, তাহলে আপনাকে ওর ভেতর দিয়েই যেতে হবে, ওর কাছ থেকে প্রতিদিন পারমিশন নিতে হবে, প্রতিদিন আপনার যাওয়ার যে মুভ করার যে পারমিট আছে সেটা দেখাতে হবে, ঠিক আছে? প্রতিদিন এই হ্যারাসমেন্ট, প্রতিদিন। মানে আমরা তো বড় বড় ঘটনাগুলো জানি, যে যখন কিনা এই যে সিজ ফায়ারের আলাপটা, সিজ ফায়ার নিয়ে রমচন্সকি বলছিল যে এমন এমন ভায়োলেশন যেখানে আছে যেটা সিজ ফায়ার দিয়ে স্টপ করা যাবে না। সিজ ফায়ার তো বড় ইভেন্ট, যুদ্ধটা শেষ করবেন আপনি। প্রতিদিনকার যে হ্যারাসমেন্ট, ধরেন চেকপোস্ট আছে শত শত চেকপোস্ট, এই ঢাকা শহরের ভিতরে যদি টুকরা টুকরা ইন্ডিয়ান টেরিটরি বসে থাকে এবং আপনাকে এই চেকপোস্টগুলো পার হয়ে আমাকে এখান থেকে আরেক জায়গায় যেতে হবে, তাহলে যা হয় আর কি। এবং প্রচুর মহিলার আপনার মানে গর্ভ মানে সে বাচ্চা প্রসব করছে হচ্ছে চেকপোস্টে, মানে আপনি যাচ্ছেন কিন্তু এই যে চেকপোস্ট এগুলো সেগুলো করতে করতে ওখানেই ডেলিভারি করে দিচ্ছে, এরকম ঘটনা, এগুলো এভরিডে ঘটনা, ঠিক আছে? মানে ওইভাবেই সে ডিজাইনটা করছে যে মানে প্যালেস্টাইনে এক জায়গা থেকে আরেক, আপনার আত্মীয় বাসা আপনার যেতে হবে ইসরায়েল পার হয়ে, পুরা টুকরা টুকরা করে দিয়েছে। মানে আপনাকে একটা অখণ্ড টেরিটরি যদি আপনি না থাকেন, আপনার কিভাবে সেন্স অফ ন্যাশনালিজম কিভাবে তৈরি হবে? তো এই কারণে টুকরা টুকরা, মানে কারোর সাথে কারোর কোনো যোগাযোগ নাই, এই জিনিসটা তারা এখানে ওয়েস্ট ব্যাংকে করছে আর কি। তো এইভাবে করে তারা ওয়েস্ট ব্যাংক ম্যানেজ করছে। আর গাজার ক্ষেত্রে তাদের অবস্থান হচ্ছে এটা পুরোটাই হস্টাইল টেরিটরি। এই হলো ওপেন এয়ার প্রিজন আর ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজনের দুই মডেল। আর এদিকে তো ইসরায়েলের মতো আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনার হামাসের সময়টা যখন আসলো আর কি, হামাস তো গুরুত্ব পাচ্ছে অস্ত্র চুক্তির ফেইলিয়ারের পরে, আরাফাতের মৃত্যুর পরে। এর এক পর্যন্ত হামাস অত বড় কোনো শক্তি ছিল না। হামাসের যে মানে প্রধান লোক, তিনি কিন্তু মুসলিম ব্রাদারহুড দ্বারা, মানে মিশরের মুসলিম ব্রাদারহুড দ্বারা প্রভাবিত। এবং তাদের প্রাথমিক অবস্থান ছিল যে আমাদের দুনিয়াবি রাজনীতিতে যাওয়া যাবে না, আমাদের হেফাজতে ইসলামের মতো। হেফাজতে ইসলামের কিন্তু শুরু পজিশন এটা ছিল যে আমরা এখনো তারা বলে আমরা অরাজনৈতিক সংগঠন, যখন ইসলাম বিপন্ন হবে আমরা
মাঠে নামবো, এই তো তারা বলে। ওই মুসলিম ব্রাদারহুডের ব্রাদার কনসার্ন হিসেবে এরাও গাজায় বসে এটাই বলতে। ইয়াসির আরাফাত সাহেব, মানে ইয়াসির, ওই লোকটার নাম হলো কি, শেখ ইয়াসিন, হামাসের যিনি প্রতিষ্ঠাতা, উনি কিন্তু পক্ষঘাতগ্রস্ত একজন লোক, মানে হুইল চেয়ারে চলে, ঠিক আছে। ওখানে বসেই সে তার কিছু সাগরেদদেরকে সবসময় তত্ত্ব শেখাইতে থাকে মসজিদের ভিতরে বসে, বলছে যে বাইরের দুনিয়া যা হোক এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এটা করে তারপর সে যখন একসময় আর পারে নাই, যখন টার্গেট কিলিং হচ্ছে, তখন তারা রাজি, এবং তিনিও কিন্তু টার্গেট কিলিং এর শিকার, মানে এয়ার স্ট্রাইক করে তাকে মেরে ফেলছে আর কি। এবং সকল ইয়েদেরকে, ঘাসান কানাফানি থেকে শুরু করে আমরা জানি যে সবগুলোকে মোসাদ এটাতে এত স্ট্রং এই জিনিসটাতে, যে ধরেন এখানেই একটা মোসাদের এজেন্ট আছে এবং সে আজকে ওকেই পিক করবে, আবু আবু জাফর ইয়েকেই পিক করবে, অন্য কাউকে না। সে এই মিছিল থেকে ওকে নিয়ে যাবে, অন্য কেউ টের পাবে না। এরকম অসংখ্য ভিডিও আমি দেখছি যে যেখানে একটা মিছিল চলছে ফিলিস্তিনিদের 40-50 জনের, এর মধ্যে একজন মোসাদ এজেন্ট ঢুকে ওরকে তো আগেই বলা আছে যে হি ইজ দ্য টার্গেট, অমুকের টার্গেট। তো এবং এর সাথে যে ধরনের সার্ভেইলেন্স, আপনারা খালি আল জাজিরার একটা ভিডিও দেখেন, সার্ভেইলেন্স মানে ড্রোন, মানে ওদের ড্রোনের যে ব্যাপারটা, ড্রোনের ব্যাপারটা বলি, এবার যে এত হত্যাকাণ্ড, এবার তো সবাই অবাক হয়েছে যে গাজায় তো এই ধরনের ইনভেশন নতুন না, কিন্তু এবার একটা নতুন ঘটনা ঘটছে। এত কম সময়ে এত বেশি মানুষ তো মারতে পারে না আগে। তো কিভাবে এটা ঘটছে? এটা ঘটছে হচ্ছে ওই যে মানে মনুষ্যবিহীন ড্রোন। এই ড্রোনগুলো হচ্ছে এই রুমের মধ্যে আসবে, ছোট্ট একটা এরকম করে এখানে ঘুরতে থাকবে, যাকে ওকে আগেই এরকম ফরম্যাট দেওয়া আছে যে ওকে মারতে হবে, তার ইয়েতে যদি মিলে যায়, রিডিংয়ে যদি মিলে যায়, তাহলে ওকে এসে মেরে দিবে আর কি। এবং মোসাদেরও আপনার এরকম যে ঘটনাতে তাকে বলবে যে অমুকেই হচ্ছে তোমার টার্গেট, তো তাকে ওখান থেকে সে উঠায় নিতে পারবে। এগুলা পুরা পৃথিবীর যে সার্ভেইলেন্স টেকনোলজি, এটা তো ইসরায়েল থেকে হয় আর কি আপনার, এবং এটাকে বলা হয় হোমল্যান্ড সিকিউরিটি। মানে আপনি একটা রাষ্ট্র, পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটিতে ইসরায়েলের অ্যাক্সেস নাই। আমাদের দেশেও তো $12 বিলিয়ন কেনা, এবং এটা হারেজের পত্রিকাতেই আসছিল কিন্তু। ফলে আমরা কিন্তু একটা এই পরিস্থিতির মধ্যে আছি এখন। ইন্ডিয়ার প্রশ্নটা আমি বলে শেষ করি যে ইন্ডিয়া হচ্ছে আমাদের সাউথ এশিয়ার ইসরায়েল। কিভাবে? ইন্ডিয়া কোনো কোনো ক্ষেত্রে মোর ডেঞ্জারাস, মানে দিল্লির হিন্দুত্ববাদী শক্তি। কেন? কারণ জায়নবাদ এবং হিন্দুত্ববাদের বিপুল মিল আছে, বিপুল সব, মানে একটা থেকে, মানে বিশেষত হিন্দুত্ববাদ জায়নবাদ থেকে অনেকগুলো জিনিস ইন্সপায়ার্ড হয়েছে। সাভারকারের খুবই জায়নবাদীদের ব্যাপারে খুবই উচ্ছ্বসিত প্রশংসা করতেন আর কি। তো হিন্দুত্ববাদীরা হচ্ছে আপনার, জায়নবাদীরা অন্তত স্বীকার করে যে তারা হচ্ছে আপনার বাইরে থেকে আসছে, এসে এখানে বসতি কাটছে, তাদেরকে এটা করতে হয়েছে, এই কারণে করতে হয়েছে, এটা তারা বলে। কিন্তু হিন্দুত্ববাদীরা তো বাইরে থেকে আসে নাই, উল্টা তারা আপনার এই সাউথ এশিয়ার এক পপুলেশনের একটা অংশকে বলে এরা হলো বহিরাগত। তাহলে ও যে জেনোসাইডাল যুক্তিটা নিয়ে বসে আছে, এটা ডেঞ্জারাস। মানে এ কিন্তু স্যাটেলার কলোনিয়াল না, তার যে অখণ্ড ভারত তত্ত্ব, সেখানে হচ্ছে পুরাটাকে এসে, এবং ইসরায়েলের মতো গ্রেটার ইসরায়েল কিন্তু মনে করে মিশর, জর্ডান সব ইসরায়েল। এখন কৌশলগত কারণে আমি মিশরকে রাখছি, জর্ডানকে রাখছি, সিরিয়াকে রাখছি, লেবাননকে রাখছি, কিন্তু ইউফ্রেটিস থেকে নীলনদ পর্যন্ত পুরা এরিয়াটাই হলো গ্রেটার ইসরায়েল। এই হলো তার আলটিমেট প্রজেক্ট আর কি। পুরো মধ্যপ্রাচ্যকে সে ইরাক, সিরিয়া থেকে শুরু করে যে সমস্ত জায়গায় আপনার দেখেন, সমস্যা দেখেন, প্রত্যেকটা ইসরায়েলের কারণে। এগুলো নিয়ে প্রচুর বইপত্র আসছে। আমি দেখলাম আমাদের সাদিক মাহবুব ইসলাম, অনেকে আপনারা চিনেন, সাদিক মাহবুব ইসলাম একটা বইয়ের অনুবাদ করছে। আমার এই বইটা আমিও ব্যবহার করছি, আমার ভূমিকাতেই দেখবেন ওই বইয়ের রেফারেন্স দেওয়া আছে। ও যেটা অনুবাদ করছে আমি জানতাম না, খুব দুর্দান্ত একটা বই। যারা ইংরেজি পড়েন না, ওই বাংলা বইটা পড়েন। জোনাথন কুক নামে এক সাংবাদিক লিখছে যে মিডল ইস্টের রিম্যাপিংটা আসলে মূলত ইসরায়েলের প্রজেক্ট, এবং যেগুলো বলছে যে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, হাবিজাবি, এগুলো প্রত্যেকটা মিথ্যা কথা, এগুলো একটা না, মূলত আসলে ইসরায়েলের দরকার ছিল, ইসরায়েলের দরকার, তারা এটা করছে। আচ্ছা, এখন ইন্ডিয়ার প্রশ্নে হচ্ছে, আমি এটাকে নাম দিয়েছি হচ্ছে জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি। এটা আমি গত 7-8 মাস ধরে প্রচার করতেছি। জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি মানে হচ্ছে ওই যে যেটা বলতেছিলাম যে এডওয়ার্ড সাইড বলছে যে একে তো মিউনিসিপাল অথরিটি বানাইছে স্রেফ, নখদন্তহীন। তো জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি হচ্ছে ইউ নিড দ্যাট জিওগ্রাফি, ওই জিওগ্রাফিটা আপনার দরকার, বাট ইউ ডোন্ট নিড দ্যাট ডেমোগ্রাফি, এটাকে আপনি নেবেন না। ফলে বাংলাদেশে যারা ইন্ডিয়াকে মনে করে যে বাংলাদেশকে ইন্ডিয়া দখল করবে, সিকিম বানাবে, তারা ভুল করে। কারণ হচ্ছে যদি এটা করতো তাহলে এটা 47 সালেই করতো। 47 সালে সে বরং বলছে যে লাগবে না আমার একে। ফলে এই পপুলেশনটা নিয়ে, আমাদেরকে নিয়ে ইন্ডিয়ার ক্রাইসিসটা বুঝলে আমরা সঠিক দিকে ভাবতে পারবো আর কি। ইন্ডিয়ার ক্রাইসিসটা হচ্ছে মূলত মুসলিম পপুলেশন, সুতরাং সম্ভাব্য টেরোরিস্ট, সুতরাং এদেরকে তো আমার সাথে রাখা যায় না। এই রাখা যায় না বলেই তো মানে বাংলার একটা অংশ চলে গেল ওদিকে, যে হিন্দু যারা তারা ওদিকে চলে গেল, যে এটাকে আমার আলাদা রাখতে হবে। কিন্তু এটাকে আবার স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়াতেও দেওয়া যাবে না, আমার সাথে নেওয়া যাবে না, কারণ আমি কাশ্মীর সামলাতে পারতেছি না ঠিক মতো, এরকম আরেকটা নিতে পারবো না আমি। আবার এটাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দেওয়া যাবে না। স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দেওয়া যাবে না কেন? কারণ হলো আপনার এটা বলছে আমাদের আহমদ সফার
আমাদের মতো ধরেন এত একাডেমিক বইপত্র পড়ার ফুরসত তার ছিল না, কিন্তু তার যে ওই যে অসম্ভব প্রতিভা, এটা দিয়ে তিনি একটা জিনিস বুঝতে পারছিলেন। তার যদি বাংলাদেশের রাজনৈতিক জটিলতা প্রবন্ধটা আপনারা পড়েন, খুব বিখ্যাত প্রবন্ধ, খুব আন্ডাররেটেড। আমরা খালি বাঙালি মুসলমানের মন নিয়ে থাকি। বাঙালি মুসলমানের মন হচ্ছে সবচেয়ে সেন্টিমেন্টাল প্রবন্ধ, কিন্তু এটি সবচেয়ে বেশি সেলিব্রেটেড। তার সবচেয়ে জেনুইন ইনপুট হচ্ছে এখানে বাংলাদেশের রাজনৈতিক জটিলতা নামে তার একটা 40 পাতার প্রবন্ধ আছে। ইউ শুড রিড দ্যাট, ওই প্রবন্ধটা। ওখানে উনি বলতেছেন যে এইটা হলো একমাত্র বাংলাদেশের মেইন স্ট্রিম বুদ্ধিজীবীদের মধ্যে প্রায় একমাত্র লোক যার মধ্যে এই ইনসাইটটা পাওয়া যাচ্ছে, যে সে বলতেছে যে আসলে বাংলাদেশটা কি, বাংলাদেশটা তো একটা কোনো একটা স্টেটমেন্ট। সেটা কিসের স্টেটমেন্ট? সেটা হচ্ছে আপনার দক্ষিণ এশিয়ায়, কারণ হিন্দুত্ববাদীরা কি বলে, হিন্দুত্ববাদীরা বলে যে পুরা দক্ষিণ এশিয়া, অলমোস্ট পুরা দক্ষিণ এশিয়ায় আসলে হিন্দু নেশন। দেখেন না তার অখণ্ড ভারত তত্ত্ব, পুরা এটাই হচ্ছে আপনার হিন্দু নেশন। মুসলমানরা এখানে উপদ্রব হিসেবে আসছে। এদেরকে আমরা, ওই সাবারকাররা বলছে, হয় হিন্দু হয়ে যেতে হবে অথবা বাইরে যেতে হবে। ঠিক আছে? তাহলে এদেরকে ডিল করার উপায় হচ্ছে, একটা হলো পাকিস্তান, তার শত্রু রাষ্ট্র, যাকে সে পারমাণবিক বোমা দিয়ে ডিল করতে চায়। আরেকটা হলাম আমরা শত্রু রাষ্ট্র, কিন্তু আমাদেরকে ডিল করার পদ্ধতিটা আলাদা। তো এখান থেকে মানে ওদের কথাটা হচ্ছে যে পুরা এটা তো হিন্দু নেশন, সুতরাং একটাই পিপল, এখানে একটাই জনগণ আছে, হিন্দু জনগণ। ঠিক আছে? বাকি সব হলো মেইন স্ট্রিমের বাইরে। এখান থেকে হচ্ছে আপনার সফা বলতেছে যে বাংলাদেশটা হচ্ছে আসলে দক্ষিণ এশিয়ায় যত নিপীড়িত জনগোষ্ঠী আছে তাদের মুক্তির ধারাবাহিকতা হিসেবে বাংলাদেশকে দেখতে হবে। খুবই মানে এখান থেকে একটা বড় পলিটিক্স বাইর করা সম্ভব। ঠিক আছে? যেটাকে আমি বলতেছি হলো, ইদানিং আমি বলা শুরু করছি, এটা হলো বাংলাদেশ মডেল। আমাদের উপর চাপাই দিতে চায় একটা প্যালেস্টাইন মডেল। এই যে জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি, সেম জিনিস। এখানে আওয়ামী লীগের মতো, পিএলওর মতো একটা শক্তি থাকবে, কারণ আমি জিওগ্রাফিটা দরকার, এই জিওগ্রাফিটা আমার ইন্টারেস্টের মধ্যে আছে, কিন্তু আমি তো এই পপুলেশনকে চাই না। তাহলে এই পপুলেশনকে আওয়ামী লীগ দিয়ে ডিল করতে হবে, পিএলও দিয়ে ডিল করতে হবে। এটা হলো জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি, দ্যাট ইজ প্যালেস্টাইন মডেল, ওয়েস্ট ব্যাংক মডেল। আমি কিন্তু অনেকবার লিখছি যে আমরা ভারতের পশ্চিম তীর হওয়ার জন্য বাংলাদেশের জন্ম হয়নি। আচ্ছা, এটা কিন্তু গাজাও না, মানে গাজার মডেলটা আলাদা, এটা হলো ওপেন এয়ার প্রিজন মডেল, ওয়েস্ট ব্যাংক মডেল। তো ভারতের পশ্চিম তীর হওয়ার জন্য বাংলাদেশের জন্ম হয় নাই, এটা হচ্ছে কথা। এখন ওরা তো প্যালেস্টাইন মডেল বা ওয়েস্ট ব্যাংক মডেল চাপাই দিতে চায় ইন্ডিয়া, এবং যে কারণে আসলে যখন তার বিশ্বস্ত শক্তিটা এখান থেকে চলে যাচ্ছে 5 তারিখে, তখন তার এই যে সিজোফ্রেনিক আচরণ এখান থেকে আসতেছে, কারণ তার তো এখানে হোল্ড লাগবে, এবং এখন তারা অন্য কোনো শক্তির উপর ভর করতে চাইবে। ইট ক্যান বি বিএনপি। আমি একটা লিখছিলাম যে ভারত কেন বাংলাদেশের নির্বাচন নিয়ে এখন এত আগ্রহী। জানুয়ারির আগে ভারত বাংলাদেশের নির্বাচন চাইতো না, বলতো যে নির্বাচন দিলে এখানে জঙ্গিবাদীরা ক্ষমতায় আসবে। এখন সে বলে যে নির্বাচন দেয় না কেন ইউনূস সরকার, 6 মাসের মধ্যে এত পার্থক্য কেন? এটা খুব ইন্টারেস্টিং। আমি আমার দেশে এই প্রবন্ধটা লিখছিলাম, আপনারা এটা পড়ে দেখেন যে ভারত কেন হঠাৎ বাংলাদেশের নির্বাচন নিয়ে এত উদ্গ্রীব, এই শিরোনামে। তো এখন হচ্ছে ভারতের এখানকার প্রজেক্টটা হচ্ছে এখানে সবসময় সেকুলার বনাম ইসলাম, এই বাইনারিটা রাখতে হবে বাংলাদেশে। এটা হচ্ছে ভারতের নীতি বাংলাদেশ প্রশ্নে। এবং এই সেকুলার যারা, ইসলাম মানে হচ্ছে জঙ্গিবাদ, সুতরাং এটা দিয়ে আমরা দমন করবো ইসলামপন্থীদের, ওইরকম একটা শক্তি আমার এখানে লাগবে। এই জন্য সেকুলার ফোর্স বনাম ইসলামিক ফোর্স, এটা হচ্ছে তার এই ডিবেটটা, এই বিভাজনটা সে রাখবেই। তো যখন আওয়ামী লীগ এতদিন এটা আওয়ামী লীগের মধ্যে দিয়ে রাখতো, শাহবাগ বনাম শাপলা, এখন তো আওয়ামী লীগ নাই, এখন তাকে অন্য কোনো শক্তি খুঁজে পাইতে হবে যে আসলে তার জন্য ওই সেকুলার বনাম ইসলাম ওই জিনিসটা প্রোভাইড করবে। এই কারণে দেখবেন আপনারা 5 তারিখের পরে বিএনপি অনেক বেশি সেকুলার হওয়ার চেষ্টা করতেছে। এত সেকুলার হওয়ার চেষ্টা করার কোনো দরকার ছিল না তার, কিন্তু সে একবারে অনেক সেকুলার হওয়ার চেষ্টা করছে, বিকজ সে ওই খেলাটা খেলতে চায়। তা আমি বিএনপির উদ্দেশ্যে লিখছিলাম যে দেশ রূপান্তর পত্রিকায়, দেখবেন আপনারা, আমি বলছিলাম যে বিএনপি আসলে আওয়ামী লীগের তৈরি করা নিয়ম এবং আওয়ামী লীগের তৈরি করা মাঠে গিয়ে খেলতে চাচ্ছে। ওখানে সে দুর্বল, মানে কমিটির টিমের যে সুবিধা, এটা তো বিএনপি পাবে না, কিন্তু বিএনপি ওইটা হইতে চাচ্ছে। সে এটা আলটিমেটলি সে ক্ষতি হবে আমাদের সবার, বিএনপি সহ আমাদের সবার ক্ষতি হবে, কারণ ওই সেকুলার বনাম ইসলামটা সে এখানে রাখতে চায়। আমাদের কাজ হচ্ছে ডিসমেন্টেল করে দেওয়া, যে একটা পলিটিক্যাল কমিউনিটি হিসেবে আমরা দাঁড়াবো, এখানে কোনো সেকুলার ইসলাম আমরা বুঝি না। কিন্তু এটাই হচ্ছে ভারত এখানে রাখতে চায়। এই কারণেই যখন ছাত্রদের দিক থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাইজ করতেছে, জাতীয় নাগরিক কমিটি হচ্ছে, তখন ইন্ডিয়া কিন্তু বারবার, এই যে মিডিয়া আমাদেরকে প্রতিদিন প্রশ্ন করে আপনাদের সাথে জামাতের সম্পর্ক কি ক্লিয়ার পরিষ্কার করে, এইটা যে বারবার আপনাকে এইটাকে হ্যামারিং করা, ঠিক আছে, এটা কারণ হচ্ছে সে আপনাকে জামাতের সাথে ঘেঁষাই দিতে চাইবে। কারণ হচ্ছে সে দেখাতে চাইবে বিএনপি হলে এখন সেকুলার ফোর্স, যে কারণে যে বামপন্থীরা, আমার তো ওপেন আমি বলবো, আমার এগুলো কোনো ইয়ে নাই, ঠিক আছে, যে বামপন্থীরা বিএনপি ঢুকতেছে বলে সুন্দরবন আন্দোলন থেকে সরে আসলো, সেই বামপন্থীরা এখন হচ্ছে দেখবেন আপনারা বিএনপিকে কিভাবে প্রমোট করতেছে, ছাত্র বিরোধী হয়ে গেছে তারা। এটা কিন্তু খুব ক্লিয়ার রাজনীতি, কোথায় থেকে ঘটতেছে এটা আমার পরিষ্কার বুঝতে হবে। এই কারণে এখন তারা যেটা করতে চায়, এবং টু সাম এক্সটেন্ট প্রথম আলো এই রাজনীতিটা করে মাঝে মাঝে। প্রথম আলো বলে যে বিএনপি অমুক জিনিসে রাজি না, ছাত্র এবং জামাত রাজি। মানে আপনি ইয়েটা বুঝবেন, এতদিন কিন্তু এটা ছিল এইভাবে, বিএনপি হাইফেন জামাত, এখন এটা বানাই দিচ্ছে জানাক বৈশা হাইফেন জামাত।
ক্লিয়ার পলিটিক্স, ঠিক আছে? ওই বাইফার্কেশনটা তারা রাখতেই চাইবে। আর আমাদের কাজ হচ্ছে এটাকে ভাঙা দেওয়া যতটুকু সম্ভব। আমরা গত ৮-১০ বছর ঢাকা শহরে এটাই করছি, যে এই বাইফার্কেশন ভেঙে দিতে হবে। কারণ এটাই হচ্ছে ইন্ডিয়ার রাজনীতি। আপনারা দেখবেন ইন্ডিয়ার একটা গোয়েন্দা রিপোর্ট আমি পড়ছিলাম আমাদের অভ্যুত্থানের পরপর, ওখানে ওরা কি নিয়ে উদ্বিগ্ন, এখানে আমাদের ৩ জন বামপন্থী ছাত্রনেতা তারা নাকি কলকাতায় গেছিল এই অভ্যুত্থানের পরে। সেখানে তাদের মূল উদ্বেগ হচ্ছে যে ইসলামের একটা মুক্তিদায়ী বয়ান আছে, মজলুম এবং জালেমের একটা ইসলাম করে, আর বামপন্থার মধ্যে মানে যেটা জেনুইন বামপন্থা তার মধ্যে একটা অন্যায়ের বিরুদ্ধে ফাইট করার একটা ব্যাপার আছে। এই দুটো বয়ান যদি মিলে যায় বাংলাদেশে, তাহলে এটা ইন্ডিয়ার জন্য ডেভাস্টেটিং, বুঝছেন? মানে এটা যদি মিলে যদি একটা কোনো জিনিস দাঁড়ায়, যেমন ইসলাম আর সেকুলার, আপনি মাহফুজ আলমকে কিন্তু ইসলাম বনাম সেকুলার এই বাইনারি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। মানে মাহফুজ আলম কোথা থেকে আসতেছে, আপনি নাহিদ ইসলামকে এটা দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা গ্রামার থেকে ওরা আসে, মানে একটা ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং থেকে ওরা আসে। এই ছেলেরা যখন ছাত্র শক্তি করছে, ওরা প্রথম দিন যে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াইছে, এখনো ছবি আছে, কি কি বক্তব্য ওরা আনছিল আপনারা দেখেন, তাতেই বুঝবেন যে ওরাই যে বাংলাদেশে গণঅভ্যুত্থান করবে এটা ওই দিনই মানে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। ওদের ছাত্র, আপনাদের তো পরিচিত আছে অনেকের, মাহফুজরা, ওদেরকে জিজ্ঞেস করে যে ছাত্র শক্তি যেদিন আত্মপ্রকাশ করছিল রাজুর সামনে দাঁড়ায় তোমরা যে প্ল্যাকার্ডগুলো ধরছিল, ছবিগুলো একটু দেখি, ওই ছবি ওই ভাষাগুলো পড়বেন, তাতেই পরিষ্কার যে এরাই গণঅভ্যুত্থান করবে। কারণ এরা আসলে এটার মধ্য দিয়েই, এটার বাইরে যে বাইনারির বাইরে গিয়ে যে একটা নতুন বুদ্ধিভিত্তিক বয়ান এটার মধ্যে বিকশিত হয়েছে, এটার ভাপের মধ্যে, এটা চাপের মধ্যে, এটা তাপের মধ্যে তারা বড় হয়েছে, এটার ওম তারা পাইছে। সুতরাং তারা এই ইসলাম বনাম করতে যাবে না। এই কারণে তাদেরকে দেখবেন আপনার আমাদের এখানকার এস্টাবলিশমেন্ট তো মাহফুজ আলমকে এই অভ্যুত্থানের আগের দিন পর্যন্ত চিনত না, নাহিদ ইসলামকে তারা চিনত না। এখন যখন তাদের ব্যাপারে আমাদের গিয়ে বিভিন্ন জায়গায়, আমাদের যে দুই একজনকে তারা চিনত, আমাদেরকে বিভিন্ন জায়গায় আশ্বস্ত করতে হয়, ভাই ওরা ভালো, দ্য নেশন ইজ ইন সেফ হ্যান্ড, এটাকে বলতে হয় বারবার। কেন? কারণ হচ্ছে যে ওই যে হিজবুত তাহরির সহ এইসব প্রচারণা, এগুলো একটা সিরিয়াসই আছে এবং এখানে ইন্ডিয়া ইনভলভড। যাই হোক, এগুলো আমি বলতেছি এই কারণে যে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশ মডেলটা করা। সেই বাংলাদেশ মডেল হচ্ছে, ওখানে আমি আহমদ সফার কথা বললাম যে ওরা বলতে চাই পুরো ইন্ডিয়া বা দিল্লি হচ্ছে, এই অঞ্চলটা হচ্ছে হিন্দু নেশন, একটাই পিপল, দ্যাট ইজ হিন্দু পিপল। আর আসলে কিন্তু ভারতবর্ষ হচ্ছে বহু পিপলের একটা ফেডারেশন মাত্র। ভারত বলতে কোনো ইউনিটারি স্টেট অসম্ভব নাই, ঠিক আছে? এই যে সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে মণিপুর, সেভেন সিস্টার্স, এখানে বিচিত্র পিপল, একটা পিপল না কিন্তু এরা, বুঝছেন? একটা পিপল হচ্ছে একটা স্টেট করতে পারে, মানে থিওরিটিক্যালি স্পিকিং। যদি একটা পিপল হয়, ওই যে জাতির যে ধারণার কথা আমি শুরুতে বললাম, একটা পিপল ক্যান ফর্ম ওয়ান স্টেট। যদি অনেকগুলো পিপল হয়, তারা কি শর্তে থাকবে নিজেদের সাথে? ফেডারেশন ছাড়া, ফেডারেল স্টেট কাঠামো ছাড়া কোনো উপায় নাই। সো ইন্ডিয়ার ট্রুলি মডেলটা হচ্ছে একটা ফেডারেল মডেল। তো এই দিকে আহমদ সাফা সাহেব বলতেছেন বাংলাদেশ কিন্তু একটা ওই মডেলটা সার্ভ করে। বাংলাদেশ যদি রাষ্ট্র হিসেবে দাঁড়ায় যায়, সো এটা ইন্ডিয়ার প্রত্যেক নিপীড়িত জনগোষ্ঠী দেখাবে যে বাংলাদেশ যদি এক্সিস্ট করতে পারে, উই অলসো ক্যান এক্সিস্ট। কারণ আপনারা বলছেন যে দ্বিজাতি তত্ত্বই হচ্ছে শেষ কথা, মানে প্রথমত কংগ্রেস এবং হিন্দু মহাসভা বলছে যে ওয়ান নেশন থিওরি, এক জাতি তত্ত্ব পুরো ভারতবর্ষ। এটার রেসপন্স করতে গিয়ে মুসলিম জাতিবাদীরা বলছে এখানে নো, টু নেশন। ওয়ান নেশন আর টু নেশন কিন্তু একই জিনিস। ওয়ান নেশন মনে করে যে ভারতবর্ষে একটা নেশন, আর টু নেশন থিওরির লোকেরা মনে করে একটা নেশন আছে দুইটা, একটা হিন্দু নেশন, একটা মুসলিম নেশন। ব্যাপারটা বুঝতে পারছেন? তো সেখান থেকে বাংলাদেশ কিন্তু বলে যে ওয়ান নেশনও ভুয়া, টু নেশনও ভুয়া। কারণ তাহলে আমি কেন আসি? আমার ন্যায্যতা আমি কিভাবে মানে বাংলাদেশ নিজের ন্যায্যতা কিভাবে হাজির করবে যদি ওয়ান নেশনই শেষ কথা হয়, যদি টু নেশনই শেষ কথা হয়? তো এই কারণে বাংলাদেশ আলাদা থাকে, এবং আলাদা যখন থাকে তখন এটা সাউথ এশিয়ার মধ্যে একটা উদাহরণ হয়। আজকে আরাকান স্বাধীন হতে চাচ্ছে কিন্তু, ঠিক আছে? এরকম হচ্ছে। এখন আমাদের কাজ কিন্তু আমরা সবাই বাবর হব মার্কা ফালতু রাজনীতি করা না। এই যে স্লোগানগুলো দিছে না যে বাবর আমাদের ইমাম, এগুলা ভাই আত্মবিধ্বংসী। এটাই হচ্ছে, আপনি যদি এই রাজনীতি করেন ওরা বলবে যে আমার সিকিউরিটি কনসার্ন তৈরি হয়েছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে যে আহমদ সাফার এই বাংলাদেশ মডেলে যেতে হবে, যে আমি আমার রাষ্ট্রটা ঠিকমতো গড়তে পারলে, এটা ওরাই যে ফাইটটা মণিপুর নিজে করবে দিল্লির সাথে, সেই ফাইটে ভাই আপনি যাচ্ছেন কেন? ওরটা ওকে করতে দেন। মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম সহ সেভেন সিস্টার্স ওরাই বলবে, ওদের প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়ে ওদের বিদ্রোহী নেতারা বলছে যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রক্ষা করার বাধ্যবাধকতা আমার আছে। বুঝছেন কথাটা? তো বাংলাদেশ, ঢাকা উইল বি সেন্টার। এই যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা কথাটা কিন্তু খুব হালকাভাবে নিলে হবে না। এটার মানে হচ্ছে দিল্লি সাউথ এশিয়ার সেন্টার হবে না, ঢাকা হবে। এবং সেটা আমরা কলোনাইজ করে হব না, আমরা সবাই বাবর মার্কা করে হব না। আজকের দুনিয়া কলোনিয়ালিজম করে হয় না। আপনি ন্যাচারালি লিডার হবেন এখানে। ইউ জাস্ট ফর্ম ইউর স্টেট, ইউর পলিটিক্যাল কমিউনিটি। এই যে ইসলাম বনাম সেকুলার করলে জীবনও হবেন না। এটা আসলে ইন্ডিয়ার রাজনীতি, ইসলাম বনাম সেকুলার করা।
ওখানে অমুক জিনিস হইতে দিব না, আটকাই দিব, ওখানে মানে ইন্ডিয়া যা চায় আপনার কাছে আপনি যদি সেটাই করেন তাহলে আসলে ইন্ডিয়া রাজনীতি করতেছেন। আপনি বরং পলিটিক্যাল কমিউনিটি গঠন করার যে রাজনীতি সেটা করেন। এবং এই পলিটিক্যাল আপনি যদি ধরে নেন যে এই যে 1,47,570 বর্গ কিলোমিটারের বদ্বীপ, এটা একটা একটা রাজনৈতিক জনগোষ্ঠী, তাহলে এই রাজনৈতিক জনগোষ্ঠী যদি নিজেকে পরিচালনা করতে চায়, প্রতিদিন তো আপনাকে চলতে হবে, তাহলে সে নিজের জন্য একটা স্টেট বানাবে, এটা ছাড়া তো তার কোনো উপায় নাই। তাহলে সে শুধু নিজের স্টেটটা বানাক, এটা দেখে বিহার বলবে যে আচ্ছা আমি ইন্ডিয়া থেকে বের হওয়ার দরকার নাই, কিন্তু আমাকে ট্রুলি ফেডারেল যে সিস্টেমের যে অধিকারটুকু, যে আমি স্বাধীনভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে পারবো, কালচারাল, ইকোনমিক, এই অধিকার দিতে হবে, এটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন নাই। ফলে ও নিজেই কিন্তু ভেতরে ফাইটটা করবে, স্টেট সংগ্রাম ওখানে চলতে থাকবে। আরাকান বলবে যে আমার তো চিটাগংয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। এই আরাকানে যারা বিদ্রোহী জনগোষ্ঠী, এরা তো ইয়েদেরকে বাইর করে দিচ্ছে, জান্তাদেরকে, কিন্তু আপনার কি মনে হয় যে এরা নিজেরা চলতে পারবে যদি বাংলাদেশ হেল্প না করে? চলতে পারবে না। অথচ আমাদের দুর্বলতা এমনই, আমরা এতটাই নালায়েক মানে একটা রাষ্ট্র হওয়ার জন্য, যে আমাদেরকে ওরা ট্যাক্স নেয় ওই যে ইয়েতে নাফ নদীর ওখানে, ওরা নাকি আটকে বাংলাদেশের জাহাজ কিন্তু যেতে দিচ্ছে না। এই বিদ্রোহী এই আরাকান আর্মি, তারা বলতেছে কমিশন না দিলে যেতে দিব না। আপনি একটা স্টেট হয়ে তাকে পারতেছেন না তার সাথে ডিল করতে। আর ডিল করার উপায় কিন্তু গুলি করা না, ডিল করার উপায় কিন্তু ওদেরকে বোমা মারা না, ডিল করার অনেকগুলো সিস্টেম আছে, সেটা বাংলাদেশ, কারণ আপনি নিজেই স্টেট হতে পারতেছেন না, আপনি কিভাবে আরেকজনকে, আপনার তখন প্রমোট করার কথা এই সিচুয়েশনটাতে, আপনার কাছে বার্গেনিং করার জন্য রোহিঙ্গা ছিল, আপনি রোহিঙ্গা নিয়ে ইউএনকে বলতে পারতেন যে আমার তো ভাই দখল করার মনোবৃত্তি নাই, আমরা ওইসব করি না, কিন্তু এই রোহিঙ্গাদেরকে তো এখানে নিরাপত্তা দিতে হবে, আরাকানে ওরা যাবে, আমার এখানে ওরা আছে, আমার জন্য একটা বার্ডেন, আমি ওখানে পাঠিয়ে দিতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমার এই দায়িত্ব আছে যে ওদেরকে আমার প্রোটেক্ট করতে হবে। ভাই অনেক সিস্টেম আছে, কিন্তু কি বলবো, আমরাই তো এখনো ভিতরে ঠনঠনাটন আর কি। তো এইটা করলে আমরা পারবো না আর কি। যাই হোক, এখন এই বাংলাদেশ মডেলটা, তো আমি যখন প্যালেস্টাইন পড়ছি, আচ্ছা একেবারে লাস্ট হলো জুলাইয়ের সময়, জুলাই যে ক্র্যাকডাউন, এটা কোনো নর্মাল ক্র্যাকডাউন ছিল না, এটা আমাকে আরো কনফার্ম করছে যে আমার হাইপোথিসিসটা সত্য। মানে আমি যে পড়তেছিলাম, যারা আমার এই অভ্যুত্থানের আগের এই বিষয়ে বক্তৃতা দেখছেন, আমি কিন্তু বারবার এই কথা বলছি, বারবার, কিন্তু আমার হাইপোথিসিস তখন তো এটা হাইপোথিসিস ছিল, এটা যে সত্য এটা প্রমাণ হয়েছে জুলাই মাসে। কিভাবে? আমাদের দেশের সরকার আন্দোলনে গুলি চালায়, ভেরি নর্মাল, এটা সবসময় হয়েছে, কিন্তু এবার যেটা হয়েছে এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার না। এই মডেল শুধুমাত্র আপনি পাবেন কাশ্মীরে এবং গাজায় এবং পশ্চিম তীরে, এছাড়া আর কোথাও আপনি, এই যে আপনি দেখবেন যে প্রচুর যে চোখে প্যালেট বিদ্ধ হইল, বাংলাদেশের কোনো আন্দোলনে এত চোখের মধ্যে এত প্যালেট ঢুকছে আগে কখনো? এবং আপনি বর্ণনাগুলো পড়লেন তখন প্রথম আলোতে, এই যে আমি তো তখন প্রথম আলো পড়ছি ওই জুলাই মাসটাতে, যখন ইন্টারনেট ছিল না। বর্ণনাগুলো হচ্ছে এমন, ধরেন যাত্রাবাড়ি কাঁচাবাজার থেকে একটা মিছিল আসতেছে, পেছন থেকে একটা হায়েস গাড়ি আসলো, এসে দরজা খুললো এবং ওই মানে জাস্ট চোখ নিশানা করে আপনার 500-র উপরে হচ্ছে শুধু চোখ দৃষ্টিশক্তি হারাইছে। এটা কোনো একটা যদি চোখে গুলি লাগতো এটা হয়তো অ্যাক্সিডেন্ট। 500 যখন চোখের মধ্যে আলাদা টার্গেট করছে, এবং আপনি প্যালেট গান গাজা, প্যালেট গান কাশ্মীর লিখে সার্চ দিবেন, আপনি দেখতে পাবেন মানে টার্গেটই হচ্ছে যে এটা অন্ধ করে দিতে হবে। সেই জিনিস এখানে ঘটছে প্রথমবারের মতো, হেলিকপ্টার থেকে গুলি করা, এটা বাংলাদেশে কখনো ঘটে নাই। আচ্ছা জুলাই মাসে বলছে যে ব্লক রেইড, শব্দটা ছিল ব্লক রেইড, এই শব্দ বাংলাদেশের নতুন। এটা হচ্ছে শুধুমাত্র ইনসার্জেন্ট এরিয়া যেগুলোকে মানে মনে করা হয়, সে সমস্ত এরিয়ার ক্ষেত্রে এই সমস্ত শব্দ ভাষা ব্যবহার করা হয় আর কি, ঠিক আছে। ফলে এখানে ইন্ডিয়ান আর্মি বা অমুক তমুক ঢুকছিল কি ঢুকে নাই, এটা তো একটা কনস্পিরেসি থিওরি, অনুমান, ওটা দরকার নাই। মডেলটা হচ্ছে ওই মডেল, ইন্ডিয়া কাশ্মীরে যে মডেলটা করে, বা ইসরায়েল ওয়েস্ট ব্যাংক, এবং ওয়েস্ট ব্যাংকে প্রতিদিন এই যে গাজায় যখন আপনার 40,000 লোক মারে ফেলছে, ওই সময়ে ওয়েস্ট ব্যাংকে, আপনি ওয়েস্ট ব্যাংকের কোনো নিউজ পাইছেন? এই গত 7 মাসে, গত অক্টোবর থেকে যখন নাকি পুরো পৃথিবী গাজা নিয়ে ব্যস্ত, তখন ওয়েস্ট ব্যাংকে কি ঘটছে পুরো পৃথিবী খোঁজ নিছে? ওয়েস্ট ব্যাংকে আরো ভয়ঙ্কর আকারে সেটলার এই অ্যাগ্রেশন চলছে, মানে অন্তত কয়েক হাজার লোক মারছে তারা, একটাও কিন্তু নিউজে পায় নাই। এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে তাদের যে গাজা এটা চলবে, ওয়েস্ট ব্যাংকে চলবে নীরবে। হ্যাঁ, মানে এইটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, এবং এই ওয়েস্ট ব্যাংকের এই মডেলটাই হচ্ছে, আমি জুলাই মাসে আমি এটা দেখে আমি ভয় পেয়ে গেছি যে এটা হওয়ার কথা না। আন্দোলন আওয়ামী লীগও দমন করছে, আগেও দমন করছে, আওয়ামী লীগ নিরাপদ সড়ক আন্দোলন দমন করছে, কোটা সংস্কার আন্দোলন 18 সালে দমন করছে, ওগুলোর একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, কিন্তু এইটা যেটা জুলাই মাসে ঘটছে, এই দমনের স্টাইল, দিস ওয়াজ সামথিং ডিফারেন্ট, ঠিক আছে। এবং এইটাই হচ্ছে আপনার ওই ওয়েস্ট ব্যাংক মডেলের সাথে আমি, মানে আমার তখন মনে হলো যে ইয়াস, এটা একই জিনিস এখানে চালানো হচ্ছে। সেই জিনিসটা আপনার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে এক অর্থে আপাতত মানে সরে গেছে, কিন্তু এটা আবার যে কোনো সময় কাম ব্যাক করবে। ইন্ডিয়া কোনো না কোনো শক্তিকে এখানে চাইবে যে তার আওয়ামী লীগের মতো হোক। তার আসলে আমি একটা কথা বলছিলাম কক্সবাজারে গিয়ে, যে ইন্ডিয়ার কিন্তু বা দিল্লির কিন্তু অন্তরে আওয়ামী লীগ আর মুখের মধ্যে বিএনপি। তো বিএনপি যদি এখন মনে করে যে ক্ষমতায় যাওয়ার জন্য আমি একটু ইন্ডিয়ার নেই, মানে ইন্ডিয়ার সহযোগিতা নেই, এটা বিএনপির জন্য আত্মঘাতী, দুই দিক থেকে আত্মঘাতী। একটা হচ্ছে সে
এই জনগোষ্ঠীর কাছে হস্টাইল হয়ে যাবে। জনগোষ্ঠী তার ব্যাপারে যদি একবার টের পায় বাংলাদেশের মানুষ যে বিএনপির সাথে দিল্লির একটা কোনো নেগোসিয়েশন হয়েছে, বিএনপির কিন্তু শুধু জনগণের কাছে না, বিএনপির নেতাকর্মী যারা মিড এবং লোয়ার লেভেলে তাদের কাছে তারা পর্যন্ত এটা গ্রহণ করবে না। আমরা বিএনপির নেতাকর্মীদের নিচের তৃণমূলের এবং মিড লেভেলের নেতাকর্মীদের পালস আমরা জানি। নেতারা একটা নেগোসিয়েশন করছে, এটা যদি একবার টের পাওয়া যায়, এটা টের পাওয়া যাবেই, এটা গোপন কোনো ব্যাপার না, বোঝা যায় এগুলো, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আপনার দ্বিতীয়ত হচ্ছে সে যে এই যে কনস্টিটিউশন বদলা দিতে চাচ্ছে না বিএনপি, বা দেখতেছেন আপনারা সে আসলে এস্টাবলিশমেন্টের রাজনীতিটা করতেছে, ঠিক আছে। সে বলছে ইলেকশন দেন এবং এই সংবিধানের অধীনে ইলেকশন দেন। তো এই ইলেকশন যদি এই সংবিধানের অধীনে হবে তাহলে তো ভাই 29 সালে ইলেকশন হইতে হবে। একদিকে আপনি বলবেন এই সংবিধান থাকবে, আবার বলবেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেন, এটা তো হয় না। তো বিএনপি এরকম একটা চরম ভুলের মধ্যে আছে এবং অতি উত্তেজনায় আছে, যেটা হচ্ছে তারা বড় দল দেখে টের পাচ্ছে না। কিন্তু আপনি মনে রাখবেন যে আওয়ামী লীগ এখানে কিন্তু সুবিধা করতে পারে না। আওয়ামী লীগ তো সিলিং, আওয়ামী লীগ হচ্ছে একটা সিলিং, বাংলাদেশে এর চেয়ে বেশি অত্যাচার কেউ বাংলাদেশকে করতে পারবে না। আমি এই কারণে জামায়াত ইসলাম নিয়ে অত উদ্বিগ্ন না, আমি এই কারণে বিএনপি নিয়ে উদ্বিগ্ন না। ইট ইস ট্রু যে প্রতিদিন যে সমস্ত ছোটখাটো ঘটনা ঘটতেছে এগুলো যথেষ্ট উদ্বেগজনক, কিন্তু আমি মনে করি যে ইন দি এন্ড এখানে আওয়ামী লীগ কেউ হইতে পারবে না, এর চেয়ে দুর্বল কিছু হবে, এবং দুর্বল হলে সেটাকে ফু দিয়ে উড়াই দেওয়া যাবে। মানে বাংলাদেশের জেনজির মধ্যে ওই ব্যাপারটা চলে আসছে, এবং জেনজির পরে যে জেন আলফা যারা আসতেছে এরা তো আরো আর কি। আজকে আমার দুইটা ক্লাস 9-এর বাচ্চার সাথে কথা হয়েছে আর কি, ঠিক আছে। এরা তো বলতেছে যে আমি বলছি যে আপনারাই তো করছেন জিনিসটা, মানে ওর মা আমাকে পরিচয় করে দিচ্ছে যে তোমাদের এই ঘটনার মধ্যে উনি খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি না, এগুলো কিচ্ছু না, তোমাদের কাজ, এটা তোমরা করছো। তখন বলে যে না, আমরা পুরোপুরি করি নাই, আমাদের বড় ভাইরা করছে, আমাদেরকে আরেকটা করতে হবে। এটা হচ্ছে ক্লাস 9-এর একটা ছেলে বলতেছে আমাকে বই মেলায় আজকে। এরা হচ্ছে এই জেনারেশন, আপনি কিভাবে এদেরকে ইয়ে করে রাখবেন। এবং এরা দেখেন, এরা যে এটা করলো এখানে এই জুলাই মাসে, এটা কেন করতে পারছে, কেন মুক্তিযুদ্ধের চেতনা ওদের কাছে হাস্যকর মনে হয়েছে। যেটা কি, আমাদের দেশের 60-এর 70-এর 80-র দশকের যে জেনারেশন, তারা যে মুক্তিযুদ্ধের চেতনা শুনলেই যে শুয়ে পড়ে মানে আবেগে, এই জেনারেশন যে এটার দিয়ে এত আক্রান্ত না, এটা কেন? তারা কি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বা অশ্রদ্ধা করে? একেবারেই না। ইনডক্ট্রিনেশনটা ইম্পর্টেন্ট। 60-এর দশক, 70-এর দশক, 80-র দশকের এরা কি পড়ছে, কি সাহিত্য পড়ছে? তারা পড়ছে হচ্ছে বামপন্থী সাহিত্য, তারা পড়ছে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই সমস্ত আবেগে থরথর নির্মলেন্দু গুণ, যে তার আগে চাই সমাজতন্ত্র, এইসব হাবিজাবি তারা পড়ছে। মানে বেসিক্যালি যেগুলোকে বলা যেতে পারে আসলে ট্র্যাশ, এই ট্র্যাশগুলো তারা পড়ছে, এবং এখানে মঞ্চনাটক হয়েছে, এখানে সাহিত্য হয়েছে, এগুলোই তাদের দুনিয়াটা গড়ে তুলছে। এখন এই যে জেনারেশন, সে তো এই সাহিত্যও পড়ে না, সেই মঞ্চনাটকও দেখে না, তার ওই জাফর ইকবালও লাগে না। সে তো টিকটকের মধ্যে দিয়ে বড় হয়েছে, সে তো ডিসকর্ডের মধ্যে দিয়ে বড় হয়েছে। আমি জুলাই মাসে এক ব্র্যাকের এক ছাত্রছাত্রীকে বলতেছিলাম যে আমার সাথে যোগাযোগটা সিগনালে করেন, কারণ হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার না, সেফ না। সে বলে যে আমরা তো ডিসকর্ড ইউজ করি, এবং বলতেছে যে আমি তো ডিসকর্ড জীবনের নামও শুনিনি। সে বলতেছে যে আপনারা যখন ইন্টারনেট ব্ল্যাকআউটে ছিলেন, এই ব্র্যাকের বাংলাদেশের ব্র্যাকের ছাত্রছাত্রীরা বলছে, আপনারা যখন দেশ জুড়ে ব্ল্যাকআউটে ছিলেন, আমরা তখন কানেক্টেড ছিলাম, আমরা নিজেদের মধ্যে অ্যাপ ডেভেলপ করছি এবং নিজেদের মধ্যে একটা ছোট রেঞ্জের মধ্যে কিন্তু যোগাযোগ আমরা করতে পারছি, বুঝছেন। তো এই জেনারেশন ইট ইজ ভেরি ডিফারেন্ট। এবং ওদের আপনি দেখবেন আল জাজিরা যখন মাসে আপনার কি বলে এই জুলাই মাসে, আমি আল জাজিরা প্রতিদিন দেখতাম রাতের বেলা, ওরা শুরু করতো বাংলাদেশের নিউজটা যে ছবিটা দিয়ে, ওটা হচ্ছে একটা ছেলে, বাংলাদেশের একটা ছেলে এরকম করে গুলতি মারতেছে, তার একটা জার্সি পরা, ঠিক আছে, একদম প্যালেস্টাইন ওই ইমেজ। ঢাকা শহরে কতগুলো গ্রাফিতি আপনারা পাবেন যেখানে প্যালেস্টাইন আর বাংলাদেশকে ইকুয়েট করা হচ্ছে, প্রচুর। এবং এই যে আমাদের দেশের এই জেনজি, এরা কিন্তু আপনার 7 অক্টোবর দেখছে, প্যালেস্টাইনের এই ব্যাপারটা দেখছে, সে নিজের জীবনে কখন এটা ট্রান্সলেট করবে, এটা তার একটা ছিল। আবার সে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখছে, মার্কিন বিশ্ববিদ্যালয়ে যে ছেলেমেয়েরা যে একটা প্যালেস্টাইনের জন্য যে একটা করলো না, ক্যাম্প করে যে ফাইটটা দিল, এগুলো কিন্তু সে দেখছে। এগুলো দেখার পরে সে আসলে নিজের জীবনে ট্রান্সলেট করার জন্য খুঁজতেছে। আর তার আসলে আওয়ামী লীগের সাথে আগের থেকেই একটা বোঝাপড়া আছে। 18 সালে সে মাইক খাইছে নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে। যে ছেলেটা তখন ক্লাস 10-এ পড়তো, সে এখন এবার 24 ইউনিভার্সিটিতে পড়ছে। ওর তো একটা ইস্যু আছে আওয়ামী লীগের সাথে, ওর তো এই দল চলে গেলে মুক্তিযুদ্ধ চলে যাবে, এইসবের হ্যাংওভার নাই। তো সে যেটা সময় পাইছে, বিএনপি ফেল করছে, বিএনপি পারে নাই ওই এটাকে মোবিলাইজ করতে, এই নাহিদরা পারছে। মানে নাহিদদের তো সারা দেশে কেউ চেনে না, ডাকলো এইভাবে চলে আসলো কেন মানুষ? বিকজ অফ পলিটিক্স। যে পলিটিক্স ওরা দিয়েছে, ওই পলিটিক্স ওদেরকে নিয়ে আসছে, মানে সারা দেশের মানুষকে ওদের পেছনে নিয়ে আসছে, ঠিক আছে। তো এই জিনিসটা তখন এই ছেলেরা খুঁজছে যে কে ওই রাইট কলটা দিবে। পুলিশ বলছে না যে একটাকে মারি স্যার, একটা মরে আরো 10টা আসে। এখন খেয়াল করেন, জুলাই মাসে বাংলাদেশে কোনো দিন 5 তারিখ বাদ দিলে কোনো দিন ঢাকা শহরের কোথাও একসাথে 2 লাখ লোক জমা হয়নি, হয়েছে? পুরোটা একটা আরবান, ভাই এখন যখন ভিডিওগুলো দেখি যে আমরা একটা আরবান ওয়ারফেয়ার করছি, এখানে মানুষজন হচ্ছে বাঁশ দিয়ে এরকম করে গুলি ঠেকাইতেছে। ঢাকার ভিডিওগুলো দেখেন, গুলি ঠেকাচ্ছে সে এরকম, ওই যে বাঁশের যে আপনার মাচা, ওগুলো দিয়ে সে গুলি ঠেকাইতেছে। এটা যে যারা আরবান ওয়ারফেয়ার নিয়ে বা গেরিলা ওয়ারফেয়ার নিয়ে কাজ করে, তাদের জন্য এই ভিডিওগুলো অমূল্য সম্পদ। ঢাকা শহরের এই পিকচার
তো সে তো এইটা করছে এবং তাকে জুলাই মাসে কোথাও ঠেকানো যায় নাই, মানে এই যে অথচ বিএনপি তো আপনার 10-20 লাখ লোক নিয়ে 3বার জমায়েত করছে, পারে নাই কেন? কারণ একটা সাউন্ড গ্রেড ফুটাইলে 20 মিনিটে নাই হয়ে গেছে। আমরা এগুলো আমাদের চোখে দেখা, আমরা তখন রাস্তায় কিন্তু বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করছি, বলে বিএনপি বলতে পারবে না এগুলো মিথ্যা কথা, এগুলো একদম আমাদের চোখে দেখা, আমাদের সামনে তো এগুলো তারা বলতে পারবে না। এটা বিএনপিকে নিন্দা করার জন্য বলা না, বলাটা হচ্ছে যে আপনি পলিটিক্সটা জানুয়ারি মাসের রাজনীতি আর জুলাই মাসের রাজনীতি পুরোপুরি আলাদা। যে কারণে জানুয়ারি রাজনীতি ওই স্যাংশন দিবে, আমেরিকা স্যাংশন দিবে এবং এখানে আওয়ামী লীগকে পড়ে যাবে এবং সুষ্ঠু নির্বাচনে আমরা ক্ষমতায় যাব, এটা তো এবং কি অদ্ভুত মানে নাবালক তারা, যে নভেম্বরে 23 নভেম্বরে এখানে 2+2 সামিট হয়েছে ভারত এবং দিল্লি এবং ওয়াশিংটনের। আপনার এখানে ইলেকশন হলো জানুয়ারিতে, 2 মাস হাতে সময়, 2 মাসে একজন লোক তো বলে নাই যে ভাই নভেম্বরে খেলা ঘুরে গেছে, একজন লোক বলে নাই। কিভাবে আপনি রাষ্ট্র হবেন যে দেশে একটা জিও স্ট্র্যাটেজিস্ট নাই যে নভেম্বরের ওই 2+2 সামিট হওয়ার পরে আইসা বিএনপিকে বলবে যে ভাই তুমি যে স্যাংশনের উপর নির্ভরশীল আছো এটা কিন্তু কাজ করবে না। কারণ ওয়াশিংটন ম্যানেজড 2+2 সামিটে দিল্লি বুঝাইছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখাটাই হচ্ছে আমার জন্য ভালো, তোমাকে এটা মানতে হবে। এই কথাটা জন মিয়ারশাইমার এক লোক আছে আমেরিকান জিও স্ট্র্যাটেজিস্ট, প্রতিদিন সে আমেরিকার জন্য হুইসেল ব্লোয়িং করতেছে, সে সরকারের সমালোচনা করে কিন্তু আমেরিকা কোথায় ডুবে যাচ্ছে, কোথায় আমেরিকা উদ্ধার করতে হবে এগুলো হলো তার প্রজেক্ট। বলতেছে সে ইউক্রেনে তুমি ধরা খাইছো, তুমি তাইওয়ানে ধরা খাইছো, তুমি গাজায় ধরা খাইছো, সাবধান হও। এটা সে তো রাষ্ট্র আর সরকারের পার্থক্য বুঝে, আমাদের দেশে বুদ্ধিজীবীদের মতো না। সে তার রাষ্ট্রকে টিকায় রাখতে হবে, রাষ্ট্রের স্বার্থ, সরকারের সমালোচনা করবে, দ্যাট ইজ ফাইন। এই নভেম্বরে একটা লোক বলে নাই, একটা জিও স্ট্র্যাটেজিস্ট এই দেশে পাওয়া যায় না যে বলবে যে বিএনপিকে লাইন বদলাইতে হবে, গণঅভ্যুত্থানের লাইন নিতে হবে, কারণ স্যাংশন আর কাজ করবে না। ওয়াশিংটন আপনি দেখেন নাই পিটার হাস এই দেশ থেকে একসময় চলে গেল, পিটার হাস কিন্তু ভাগলো একটা পর্যায়ে, আর এখন বলা হচ্ছে এটা কালার রিভলিউশন হয়েছে। আমেরিকা ভাগছে এই দেশ থেকে লিটারেলি এই জানুয়ারির আগে, যখন তারা আমাদেরকে কথা দিয়ে কথা রাখে নাই, রাখতে পারে নাই। তো জানুয়ারি ওইটা পরে, এরপর জুলাই আসছে, যেটা একটা পিওরলি গণ অভ্যুত্থান বলতে যা বুঝায় এটা সেই জিনিস। এবং পৃথিবীর ইতিহাসে গত 100 বছর ইতিহাসে আপনি এই ধরনের নজিরবিহীন ঘটনা পাবেন না। এই যে আমাদের দেশে যে জ্ঞানপাপী বুদ্ধিজীবীরা এটা কি বিপ্লব না অভ্যুত্থান এই ফালতু তর্ক করতেছে, কেন করতেছে জানেন? তাদের মাথায় আছে এক রুশ বিপ্লব, আর আছে চীনের বিপ্লব, আর আছে ইরানের বিপ্লব। এই মডেলে না ফেলতে পারলে তাদের কাছে কোনো কিছু বিপ্লব মনে হয় না, বুঝতে পারছেন? এখন এইখানে মানে ইট ইজ ভেরি ক্লিয়ার যে আপনার আমাদের রোডম্যাপটা হচ্ছে আমরা একটা ফ্যাসিজমে ছিলাম, এখন আমরা ডেমোক্রেসির দিকে যেতে যাচ্ছি। তো পৃথিবীতে আপনি যেগুলোকে আজকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে সেলিব্রেট করেন, যে সমস্ত দেশে আমাদের বুদ্ধিজীবীরা যাইতে চায় সারাদিন, ওগুলোতে এই সমস্ত গণ অভ্যুত্থানের ফসল। ফলে বিপ্লব মানে খালি সমাজতান্ত্রিক বিপ্লব না, গণতান্ত্রিক বিপ্লব, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব হচ্ছে সবচেয়ে বড়। মানে ফরাসি বিপ্লবটা কি? ফরাসি বিপ্লব তো এই জিনিস, আমেরিকান বিপ্লব হচ্ছে এই জিনিস। আমরা তো সেটার পর্যায়ে আছি, এটা এখনো ইনকমপ্লিট, শেষ করতে হবে। তো এটা বিপ্লব না অভ্যুত্থান এটা হলো ফালতু তর্ক। ইট ইজ অলরেডি রেভলিউশন, যে রেভলিউশন 5 তারিখে শুরু হয়েছে এবং চলছে। রাশিয়ায় 5 সাল থেকে 17 সাল পর্যন্ত চলতে পারলে এখানে সমস্যা কোথায়? আপনি কি আশা করেন? এবং যারা হতাশ হয়, স্টুপিড যারা আর কি, যারা হতাশ হয় যে কিছুই তো হচ্ছে না, কি মানে 6 মাসে সব হবে নাকি? 6 মাসে তো হবে না। এটা 1905 সালে প্রথম অ্যাটেম্প্ট নিছে রাশিয়ায়, 17 সালে তো 3বার ঘটছে, একবার ফেব্রুয়ারিতে, আরেকবার অক্টোবর, আরেকবার নভেম্বরে, 3বার ঘটছে। যখন প্রথম 17 সালে রাশিয়ায় বিপ্লবটা হয়, প্রথম ফেব্রুয়ারিতে যখন জারের বিরুদ্ধে, যখন জারকে উৎখাত করা, সেই সময় লেনিন সাহেব কোথায় ছিলেন? রাশিয়াতেই ছিলেন না। খোঁজ নেন, কোনো পলিট ব্যুরো মেম্বার বলশেভিকের তারা রাশিয়ায় ছিল না, তারা ফিনল্যান্ডে বসে কিভাবে বিপ্লব করতে হবে এটা স্কেচ করতেছিল। এদিকে জনগণ কিন্তু জারকে উৎখাত করে দিছে। লেনিন এসে যেটা করছে সেটা হচ্ছে ক্ষমতাটা টেক ওভার করছে এবং ও বলছে যে আমাদের দেশে বামপন্থীরা খুব দেখবেন বলে 6 তারিখ না কমরেড, 6 তারিখ না আগে হয়ে যাবে, 8 তারিখ না পরে হয়ে যাবে, 7 তারিখ, এবং বলে যে দেখছো লেনিনের কত প্রজ্ঞা। আচ্ছা এটা কেন বলছে সে? এটা তো সে খুব প্র্যাকটিক্যাল রাজনীতির জায়গা থেকে বলছে। কারণ 6 তারিখ ডুমা সকল বিপ্লবের শক্তি, মানে ফেব্রুয়ারিতে জার গেল, এবার অক্টোবরে হচ্ছে ওই যে অন্তর্বর্তী সরকার ওদের দেশের কেরেন্সকির গভর্নমেন্ট, এটাকে ফেলতে হবে এবার, এবং এটাকে ফেলে দিছে অক্টোবর মাসে সকল শক্তি, ম্যানসিভিক ট্যানসিভিক আরো যা যা আছে। এখন এই বিপ্লবের সকল বিজয়ী শক্তি ওদের দেশের সব পার্লামেন্ট বা মানে আসলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদে বসতেছে 7 তারিখে। তো লেনিন সাহেবের হিসাব হচ্ছে আজকে যদি আমি স্ট্রাইক না করি তাহলে আমি পরের দিন করলেও লাভ নাই, আর আগের দিন করলেও লাভ নেই। মানে আপনি ধরেন 7 তারিখের অ্যাসেম্বলি বসবে, সকল বিপ্লবের স্টেক হোল্ডাররা আসতেছে, আগামী দিন রাশিয়া কিভাবে চলবে এটা নিয়ে তারা সিদ্ধান্ত নিবে। এখন আপনি যদি আগের দিন গিয়ে কাঁথা কম্বল নিয়ে বসে থাকেন লাভ নাই, মানে যদি 6 তারিখে যান লাভ নাই, যদি 8 তারিখে যান লাভ নাই, যেতে হবে 7 তারিখে। তো এই জিনিসটা যে তারা আমাদের দেশে বামপন্থীরা যে এত সেলিব্রেট করে, ওরা এগুলো করতে পারে না কেন? লেনিন তো এটা করছে। মানে ক্ষমতাটা, রুশ বিপ্লব হয়ে গেছে, এখন ক্ষমতাটা সে নিছে, তার বলশেবিকরা বাকি সবাইকে পিছনে ফেলে ক্ষমতা নিছে। এটা মানে বীরের মতো কাজ, পরে সে যাই করুক। এইটুকু হ্যাডম তো আমি কখনো আমাদের দেশে বামপন্থীদের দেখলাম না। তারা একবার আওয়ামী লীগের উপর ভর করে,
মানে বিপ্লবের আলটিমেটলি করতে হবে বিপ্লব, আর অন্তর্বর্তী স্তর অনুযায়ী এখন আওয়ামী লীগে থাকতে হবে। আর এখন তারা বিএনপির উপর ভর করার চেষ্টা করতেছে। বিএনপির বোঝা উচিত যে এরা তার প্রকৃত বন্ধু না, এরা মূলত তাদের সেকুলারিজম প্রজেক্টটা এখানে চাপাইতে চায়। আমরা কোনো অসেকুলার কিছু করতে চাই না, কিন্তু এই যে সেকুলারিজমটা, যেটা ইসলামের বিরুদ্ধে একটা মানে অ্যাগ্রেশন চালানোর জন্য, এই সেকুলারিজম আমাদের দরকার নেই। আমাদের দেশের মানুষকে আলাদা করে সেকুলারিজম শেখানোর কোনো দরকার নেই। এই দেশের মানুষের প্রাত্যহিক জীবনের মধ্যে অদ্ভুত সেকুলারিজম আছে, এবং সে ধর্ম নিয়েই সেকুলারিজমটা করে। ফলে এই সেকুলার বনাম ইসলাম, এটা এই বাইনারিটা যারাই করবে, ইসলামপন্থীদের তরফ থেকেই করুক আর বামপন্থীর তরফ থেকেই করুক, বুঝবেন এটা একটা ফলস ফ্ল্যাগ। এটাতে আমাদের কোনো স্বার্থ নাই, বরং আমাদের মানে ধ্বংস হওয়ার ইয়েটা এখানে আছে। যাই হোক, আমি 8টা 37 বাজে, অনেকক্ষণ কথা বলছি, আপনারা অনেকক্ষণ শুনছেন। মূল কথা হচ্ছে যে আপনার প্যালেস্টাইন থেকে আমি আজকে প্ল্যানই করছিলাম যে প্যালেস্টাইন হবে আমার উছিলা মাত্র, মূলত আমি এই কথাগুলো বলবো, কারণ এটা আসলে প্যালেস্টাইন তো আমার তো বই আমি লিখছি, আপনারা বই যারা ইচ্ছা হয় পড়বেন, ঠিক আছে, ইচ্ছা না হলে পড়ার দরকার নেই। আর আমার প্রচুর ইউটিউবে বক্তৃতা আছে প্যালেস্টাইন নিয়ে, কিন্তু মূলত হচ্ছে প্যালেস্টাইন মডেল থেকে আমাকে আমার মানে একদিকে আমি এটা পড়তেছি প্যালেস্টাইন নিয়ে, একদিকে বাংলাদেশে ঘটনাটা ঘটতেছে, আমার জন্য এটা যে কি এক্সাইটিং ছিল এবং কি মানে এটা আমি আপনাকে বুঝাতে পারবো না। যে আমি যেটা আমার জুলাই থিসিস, আরেকটা বই বেরোবে ইয়ে থেকে, গ্রন্থিক থেকে, ওখানে আমি একটা জুলাই থিসিস নামে 15টা থিসিস আছে আমার, মানে আমি এক একদিন ডায়েরিতে লিখতেছিলাম যে এটা ঘটতেছে। আমি 16 তারিখে যখন আবু সাইদকে গুলি করে মারছে, আমি বলছি বাংলাদেশের রাজনীতি গণ অভ্যুত্থানের প্যারাডাইমে ঢুকে গেছে, এখান থেকে আর বের করতে পারবেন না। কবে ঘটবে জানি না, কিন্তু এটাকে আর এর থেকে আর পিছনে নেওয়া যাবে না, ঠিক আছে। এইরকম ওই 16 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত 15টা ভুক্তি আছে আমার, কারণ তখন ইন্টারনেট নাই, খুবই একটা অদ্ভুত টাইম। 19 তারিখ আমরা প্রায় গুলির মুখে পড়ছিলাম। ওই মুহূর্তে আমাদের যে অনুভূতিগুলো, ওগুলো ওখানে লিপিবদ্ধ করা আছে, এগুলো আমি ইতিহাসের স্বার্থে আমি বইয়ের মধ্যে ঢুকায় রাখছি আর কি। তো এই প্যালেস্টাইন এবং এই বাংলাদেশ আমার কাছে একই রাজনীতির অংশ আর কি। সেখান থেকে আমি প্যালেস্টাইনের ইতিহাসের মধ্যে ঢুকছি, এদিকে বাংলাদেশ এদের জন্য প্রস্তুত হচ্ছে। এটা যে আমার উপর যে প্যালেস্টাইন ভর করছে, এটা আমার কাছে কাকতাল মনে হয় না আর কি। যেটা আমার উপরে কেন প্যালেস্টাইন এইভাবে ভর করছিল ওই অক্টোবরের পরে, এটা কারণ হচ্ছে বাংলাদেশে এই ঘটনাগুলো তো ঘটবে এবং আমাকে এখানে একটা রোল নিতে হবে আমার সাধ্য অনুযায়ী, যে কারণে ইতিহাস আমাকে মিলাই দিছে আর কি, এবার ওই যে বিপ্লবের সামনে দাঁড় করাই দিচ্ছে। এবং সেখানে আমার দিক থেকে আমি প্যালেস্টাইন বাংলাদেশ মিলে আমার একটা চিন্তার পদ্ধতি দাঁড়াইছে, যেটা আমি ইন্ডিয়াকে এখানে মনে করি যে সে একটা ইসরায়েলের মতো একটা শক্তি, আর এইদিকে তো আপনার ইয়ে আছে মানে প্যালেস্টাইন যেটা জানবাদি করতেছে, এবং এরা কিন্তু পরস্পরের এই যে এবারও মোদি ট্রাম্প এবং তেল আবিবের বৈঠক হয়েছে, এবং সেখানে প্রধান ইস্যু হচ্ছে বাংলাদেশ তার সিকিউরিটি কনসার্ন, ঠিক আছে। আমরা এর মধ্যে আছি এবং এখান থেকে এটাকে আমাদের বিরোধিতা করতেই হবে বাংলাদেশের অস্তিত্বের জন্য, মানে ইন্ডিয়ার যে প্রজেক্ট বাংলাদেশে। কিন্তু কিভাবে করব, আমরা সবাই বাবর হব নাকি আমরা অন্য কোনো রাজনীতি করব, সেটা হচ্ছে আমাদের প্রজ্ঞার বিষয়। কারণ আমাদেরকে প্রধানত জনগোষ্ঠী হিসেবে টিকে থাকতে হবে এবং মনে রাখতে হবে সে এখানে আছে, ইন্ডিয়া ইজ দেয়ার। এটা আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি ইউ কান্ট ওয়াইপ আউট দিস ম্যাপ। এটা করতে গেলে আপনার নিজেরই, আপনি যে 7 সিস্টার্স খোঁচা দেন, আপনার এখানে ফেনীতে খোঁচা দিলে আপনি কি হবে আপনি জানেন না, কিন্তু তো ওইটা করা যাবে না। আপনাদেরকে আমাদের স্টেটটাকে বানাইতে হবে, নিরেট করতে হবে পাথরের মতো, ফুটবলের মতো না যে, বা বেলুনের মতো না যে ঠুস করে একটা খোঁচা দিলে এক জায়গা থেকে ফুটুস করে একটা 10 লাখ পপুলেশন সিএসটিতে, এটা সামলাইতে পারি না আমরা। কি করবো আমরা, কিভাবে রাষ্ট্র হবো? কাশ্মীরের মতো পরিস্থিতি যদি এখানে থাকতো, আপনার যদি এখানে একটা পপুলেশন থাকতো যারা কাশ্মীরের মতো, কিভাবে আপনি তো টিকা রাখতে পারতেন না, এটা ভাইঙ্গা ছিল কোথায় চলে যেত। 10 লাখ পপুলেশনকে ডিল করা শিখি নাই আমরা। আমরা এখানে হিন্দুদের ডিল করতে পারতেছি না, আমরা এখানে আরো যে পপুলেশন আছে তাদেরকে ডিল করা যতদিন পর্যন্ত আমরা না শিখবো, আমরা স্টেট হতে পারবো না, ঠিক আছে। এগুলোই আমি এগুলোর মধ্যেই থাকি, এগুলোই চিন্তা করি। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে, অনেকক্ষণ আপনারা শুনলেন, এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই জায়নিজমের ব্যাপারে একটা উত্তর আমি ফর দ্য সেক অফ রেকর্ড বলে রাখতে চাই, যে আমাদের এখানে একটা লোক হলো ফয়সাল দেবজি নামে অক্সফোর্ডের এক অধ্যাপক আছেন, খুব বড় স্কলার, এবং আমি তাকে পছন্দ করি। তার দ্য ল্যান্ডস্কেপ অফ জিহাদ নামে একটা বই আছে, খুব বিখ্যাত বই, খুব ভালো বই। কিন্তু তার একটা খুব পচা একটা বই আছে হচ্ছে দ্য মুসলিম জায়ন নামে। মুসলিম জায়নে সে বলার চেষ্টা করছে যে পাকিস্তান আন্দোলন হচ্ছে আসলে মুসলমানদের একটা জায়নিজমের চেষ্টা, মানে ইহুদিরা স্বতন্ত্র রাষ্ট্র চাচ্ছে, দ্যাট ইজ জায়নিজম। তাহলে এই যে মুসলমানরা যে এখানে আলাদা রাষ্ট্র চাইলো, পাকিস্তান করলো, এটা হলো মুসলিম জায়ন। তার এই প্রপোজিশনটা ভুল কেন জানেন? কারণ হচ্ছে এই অঞ্চলের ইয়েরা মানে বুদ্ধিজীবীরা বা এই অঞ্চলের মানুষ বলে নাই যে আমরা আমাদের মুসলমানদের পবিত্র ভূমি কোনটা বা পবিত্র স্থান কোনটা এখন মক্কা, তারা বলে নাই যে আমরা মক্কায় গিয়ে পাকিস্তান করতে চাই। কিন্তু ইহুদি রাষ্ট্র তো এটা যে আমাকে জেরুজালেমে এসে করতে হবে রাষ্ট্র। আচ্ছা, আরেকটা সে বলে নাই যে আমরা এই পুরোটা হলো মুসলমানদের রাষ্ট্র, অন্য কেউ থাকতে পারবে না। সুতরাং এই কম্পারিজনগুলো মিলে না। যদি তুলনা করতেই হয় পাকিস্তান আন্দোলনের সাথে ইহুদিদের কোনো
কোনো উদ্যোগকে, সেটা হচ্ছে বান্ডিস্ট মুভমেন্ট নামে একটা মুভমেন্ট ছিল, যেটা জায়নিজমের সমসাময়িক, কিন্তু জায়নিজমের উত্থানের কারণে ওটা মার খেয়ে গেছিল। বান্ডিস্ট মুভমেন্ট করছিল কারা? বান্ডিস্ট মুভমেন্ট ছিল হচ্ছে এই যে পূর্ব ইউরোপের রাশিয়ার একটা অঞ্চল, ইউক্রেন, লিথুনিয়া, রোমানিয়া সহ এই জায়গাগুলোতে, বললাম আমি যেটা, ইহুদিরা ওখানেই বেশি ইহুদি ছিল এবং ওইটা হচ্ছে ইহুদি অধ্যুষিত। বান্ডিস্টরা বলছিল যে আমাকে এই ইউরোপের মধ্যে এখানেই একটা স্বতন্ত্র আবাসভূমি করে দেন। ভেরি মাচ সিমিলার টু পাকিস্তান মুভমেন্ট। পাকিস্তান মুভমেন্টে প্রাইমারিলি এটাই বলা হয়েছিল যে ইন্ডিয়ার মধ্যে মুসলমানরা মাইনরিটি, সুতরাং আমাকে স্বতন্ত্র আবাসভূমি দাও, সেপারেট রাষ্ট্র না, স্বতন্ত্র আবাসভূমি। এটা মানে নাই বলেই পাকিস্তান হচ্ছে। তো পাকিস্তানের সাথে ওইটার বান্ডিস মুভমেন্টের তুলনা, এবং বান্ডিস মুভমেন্ট ফেল করছে আলটিমেটলি, কারণ জায়নিজম এটার পেছনে এমন এমন বৈশ্বিক শক্তি ছিল, যখন ইংল্যান্ডের রাষ্ট্রের পক্ষ থেকে এটাকে প্যাট্রোনাইজ করা হয়েছে, আমেরিকা প্যাট্রোনাইজ করছে, তখন তো জায়নিজমের বুম ঘটছে, বান্ডিস মুভমেন্ট আর ইয়ে পায় নাই। ফলে মুসলিম জায়নের তত্ত্বটাই ভুল। মানে মুসলমান, আমাদের দেশে এই অঞ্চলের মুসলমানরা, এমনকি পূর্ব বাংলার, আপনি যেটা মানে পাকিস্তান মুভমেন্ট যদি ওই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওইটা যদি হইতো, তাহলে তো বাংলাদেশ বলতে কিছু হয় না, বাংলাদেশ হইলো কেন? আর আমাদের অঞ্চলের বুদ্ধিজীবীরা যখন পাকিস্তান আন্দোলনের পক্ষ নিচ্ছে, প্রগ্রেসিভ বুদ্ধিজীবীরা যখন পক্ষ নিচ্ছে, তখন তারা কিন্তু কখনোই বাংলাদেশকে ছাড়া, মানে ইহুদি রাষ্ট্রের একটা প্রধান কথা ছিল, আপনি আমাকে ইহুদিদেরকে যে কোনো জায়গায় দেন, একটা আলাদা রাষ্ট্র দিতে হবে। আর আমাদের এখানকার বুদ্ধিজীবীরা কিন্তু এই ভূমিতেই করতে হবে জিনিসটা, এখানে এই বাংলাদেশকেই তারা ওই সময়কার স্ট্র্যাটেজিক কারণে ভাবছে যে এটা পাকিস্তান হবে, অ্যান্ড দ্যাট ডিডন্ট ওয়ার্ক। ওটা কাজ করে নাই, তারা বলছে পাকিস্তান লাগবে না, 23 বছরের মাথায় তারা চলে আসছে। ফলে এই কম্পারিজনটা খুব ভুল। মানে আমি বলছি ফয়সাল দেবজির অনেক অনুরাগী আছে বাংলাদেশে, মানে প্রগ্রেসিভ পর্যায়ে সার্কেলগুলোতে, তো সেই কারণে আমি মনে করি যে এটা তার ঠিক না। আচ্ছা, জায়নিজম সম্পর্কে লাস্ট একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, এটা একটু বলি। এটা হচ্ছে আপনার জায়নিজম জিনিসটা কি। জায়নিজমের জাইন শব্দ হলো একটা হিব্রু শব্দ, ঠিক আছে? এই জাইন শব্দটা থেকেই জায়নিজম আসছে। যে জাইন মানে হচ্ছে আসলে আপনার আপনার কি বলে, শিষ্ণ এবং অস্ত্র, দুইটা। জাইন শব্দটার অর্থ দুটো, একটা হলো শিষ্ণ মানে পুরুষদের যে শিষ্ণ সেটা, আরেকটা হলো আপনার অস্ত্র। জায়নিজম পুরো ব্যাপারটা নিজের প্রজেক্টটাকে এভাবে দেখে যে তাদের শিষ্ণ হচ্ছে তাদের অস্ত্র। এটা বোঝাটা, এটা একটু মনে হতে পারে যে একটু ভালগার, কিন্তু আমরা উই অল আর অ্যাডাল্ট, এটা বুঝতে হবে কেন। কারণ এরা মনে করে, আপনার জায়নিস্টরা মনে করে, ওদের অ্যাগ্রেশনটা আপনি বুঝতে পারবেন, ওরা মনে করে যে ওদের যে শিষ্ণ এটা হচ্ছে অস্ত্র, যেটা ব্যবহার করতে হবে ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে। আর ওদের যে অস্ত্র এটা হলো আরেকটা শিষ্ণ, এবং ওরা ওদের নারীদেরকে দেখে হচ্ছে ভূমি আর নারী দুটো, মানে ভূমি হচ্ছে নারী, নারী হচ্ছে ভূমি। ভূমিতে ওই যে ওরা তো মনে করে যে এটা একটা মরুভূমি ছিল, তারা এটাকে সুজলা সুফলা করবে। সুতরাং এই ভূমিকে তারা নারীর মতো, নারীকে যেমন করা যায় ওরকম আর কি, তারা এটাকে মনে করছে যে এখানে আমরা আমরা বীর বিক্রম পুরুষরা, আমরা হচ্ছে এই ভূমিকে, এই নিষ্ফলা ভূমিকে আমরা ফসল ফলাবো। আর একইভাবে নারীরাও তাই, নারীরাও একটা ভূমির মতো, কারণ হচ্ছে যে যে বীর জায়নিস্ট সন্তানটা তৈরি হবে, সে তো তৈরি হবে ওই নারীর গর্ভে, ঠিক আছে? ফলে তাকে, তার গুরুত্বটা হলো ভূমির গুরুত্ব। ফলে যে কোনো ধরনের আলট্রা ন্যাশনালিজম, এটা একটা পুরুষতান্ত্রিক একটা ব্যাপার তার মধ্যে থাকেই, কিন্তু এটা সেই জিনিস না। এটা হচ্ছে একেবারে আপনার একটা মানে শিষ্ণবাদী একটা ডকট্রিন, যেটা হচ্ছে ওইভাবে নিজের নারীকে ওইভাবে দেখে আর ফিলিস্তিনি নারীদেরকে এভাবে দেখে। আপনারা দেখবেন যে মাঝে মাঝে খুব ডিস্টার্বিং সব ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয়ে যায়, এগুলো যদিও সেন্সর করা হয় অনেক, যে ধরেন টহলে আছে, যে ওয়েস্ট ব্যাংকে টহলে আছে যে ইসরায়েলি সেনাটা, সে হচ্ছে খুব ভালগার মানে বডি ল্যাঙ্গুয়েজ করে ফিলিস্তিনি নারীকে দেখলে, ঠিক আছে? এগুলোর পেছনে এই জিনিসগুলো জড়িত আছে আর কি। তো সেগুলো আমি এই বইয়ে আলাপ করছি, জায়নবাদ। ও আরেকটা জিনিস হচ্ছে, ইহুদিদের ঘৃণা করার অনেকগুলো কারণের কথা আমি বললাম না, ধর্মতাত্ত্বিক অন্যান্য ব্যাপার। একটা বড় ঘৃণার কথা ফ্রয়েড ইন্ডিকেট করছিল, যে ইহুদিদের তো খতনা করা হয়, ঠিক আছে? তো খ্রিস্টান বালক এটাকে মনে করে যে অঙ্গহানি করা হচ্ছে, এবং তার ওই যে ফিয়ার, ওই ভয়টা একটা ইহুদি লোকের প্রতি, এটা তার ছোটবেলা থেকেই তৈরি হয়, যে এটা তো অঙ্গহানির মতো একটা ব্যাপার, যে ইহুদিদেরকে যে ক্যাস্ট্রেশন বা মানে এটাকে তারা ক্যাস্ট্রেশন বা খোঁজাকরণ হিসেবে দেখে। ইউরোপা নামে একটা সিনেমা আছে, খুব বিখ্যাত সিনেমা, এটা প্রচুর পুরস্কার পাইছে, এটাকে প্রমোট করা হয়েছে। ওই পুরো সিনেমার হলো এটাই প্রজেক্ট, একটা নাৎসিজমের আন্ডারে থাকা একটা ইহুদি বালক, তার যে নিজের শিষ্ণকে নিয়ে যে হীনমন্যতা, এটাই হচ্ছে পুরো সিনেমার স্টোরি। সে ধরেন নাজিরা তো ধরতেছে কে ইহুদি, তো ইহুদি চেক করে কিভাবে, শিষ্ণ দেখে, যদি খতনা করা থাকে তাহলে ইহুদি। এখন ওই সিনেমার মধ্যে একটা আর্মেনিয়ান খ্রিস্টানকে ধরে ইহুদি সন্দেহে, তো সে তার শিষ্ণ দেখায় প্রমাণ করে যে সে আসলে আর্মেনিয়ান খ্রিস্টান, সে ইহুদি না। বুঝেন? তো এটা যদি লজিক হয়, তাহলে বসনিয়ার মুসলমানকে তো আপনি ইহুদি মনে করে ফেলবেন, সেম দেখতে এবং সেম, তা বসনিয়ান মুসলমান পুরুষেরও খতনা করা হয়। তো এই ইমাজিনেশনগুলা, এই যে ইউরোপে লম্বা সময় ধরে, মানে ওদেরকে যে খোঁজা, মানে আপনার খতনা যে করতে হয়, এই কারণে খ্রিস্টানরা মনে করে ওরা নোংরা, ঠিক আছে, এদের সাথে থাকা যায় না।
মানে এইটা এত ডিপ এই ভীতিটা, বুঝছেন? সংখ্যাগরিষ্ঠ সমাজ যদি তার মাইনরিটির ব্যাপারে এই ধরনের ডিপ একটা ভয়ের মধ্যে থাকে যে ও তো অঙ্গহানি করে, কখন যেন আমার সাথে এরকম ঘটে, এইটা একটা ছোটবেলা থেকে একটা খ্রিস্টান বালকের মধ্যে এই জিনিসটা নিশ্চয়ই বড় হয়। ফলে সবচেয়ে প্রোগ্রেসিভ খ্রিস্টান লোকটাও ইহুদিদের ব্যাপারে ভয়ঙ্কর রকম উগ্র কথাবার্তা বলে। আমি এই বইয়ের মধ্যে অনেকগুলা নবম চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো উদাহরণ দিচ্ছি যে যাদেরকে আমরা সেলিব্রেট করি প্রোগ্রেসিভ হিসেবে ইউরোপে, তারা কিন্তু এইখানে এসে লেজে গোবরে পাকায় ফেলছে আর কি। ঠিক আছে? এইটা কারণ হচ্ছে এইখানে আছে এই মানে খতনাকরণ এবং জায়ানিজদের প্রজেক্ট হচ্ছে যে আমাদের যে একটা হীনমন্যতা আছে শিষ্ণকে নিয়ে পুরুষদের, তো তারা বললো যে আমাদের তো খুব বীর মিলিটারি হইতে হবে। তো মিলিটারি হইতে হলে তারা বলছে যে শরীরকে পুনর্গঠন করতে হবে, এবং শরীর পুনর্গঠন করার অর্থ হয়ে দাঁড়াইছে শিষ্ণ নিয়ে যত আজে বাজে কাজ করা। এবং সেখানে তারা হচ্ছে আপনার এই জিনিসটা যে আমাদের যে শিষ্ণ হীনমন্যতা আছে এটা কাটায় উঠতে হবে, কাটায় ওঠার জন্য তারা নানা কিছু করছে এবং করতেছে। এইটাই হলো মসাদ সহ ওদের যে ইন্টেলিজেন্স গুলো আছে, আরো কতগুলা ইন্টেলিজেন্স আছে, তাদের প্রধান কাজ হচ্ছে একটা ইহুদি বালকের মধ্যে যে আপনার, সে তো এটা শুনতে শুনতে বড় হয় যে তার যে ধর্মীয় কারণে যে তার যে হত্যা করা হয় এটা তার একটা দুর্বলতা, এটা কাটায় উঠা হচ্ছে একটা বড় প্রজেক্ট হচ্ছে, এটার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করে। এই জিনিসগুলো ওখানে চলে আর কি। ফলে এটা খুব একটা মানে ডিপ প্যাথোলজি, এই ইসরায়েল এবং এই জায়নিজম একটা ডিপ প্যাথোলজি। এটা কোনো সাধারণ ফ্যাসিবাদ, আমরা তো ফ্যাসিবাদ বলি যে সাধারণ ফ্যাসিবাদী তকমা দিয়ে এটাকে বোঝা যাবে না, এটা কত ডিপ একটা প্যাথোলজি। এবং এই প্যাথোলজিতে সে পুরো পৃথিবীকে আসলে আপনার ইয়ে করতেছে, এবং তার টার্গেট হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যকে সে নিজের কবজায় নিবে আর কি।